এখন থেকে। চলুন, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি শুরু করতে চাই আমার বয়স যখন 7 বছর থেকে, আমার যতটা মনে পড়ে তখন ওই জায়গাটা থেকে শুরু করতে। চলুন শুরু করে যাক। আমার বয়স যখন 7 বছর তখন আমি কমলাপুরে থাকতাম। এমনকি ঝড় তুফানের ভিতরে কমলাপুরে থাকতাম। তখন মানুষের দেখতাম ক্ষুধা লাগতো, আমার খুব ক্ষুধা লাগতো, অনেক দোকানের কাছে গিয়ে দাঁড়াইতাম। চিন্তা করতাম এই লোকটা আসছে, একটু হয়তো আমি যদি খানা চাই বা রুটি চাই তো অবশ্যই আমাকে দিতে পারে। তাই ভালো মনে করে দাঁড়াই থাকতাম দূরে, চাইতাম, অনেকে দিত অনেকে দিত না, কিন্তু ক্ষুধার জ্বালা তো নিবারণ করতেই হবে। আর সাথে যারা থাকে ওরাও থাকে ওই একই অবস্থায়। আমাকে একটু বলেন তো, আমি জানতে চাচ্ছি যে স্বাভাবিকভাবে একটা শিশু যেভাবে বড় হয়, আপনার জীবনটা সেরকম না, আমি বুঝতে পেরেছি প্রথমে। আপনি একটু বলেন তো যে সেই সময় আপনার ঘুমানোর জায়গাটা কোথায় ছিল? ঘুমানোর জায়গা ছিল ওই রাস্তার উপরে। রাস্তার উপরে আপনি ঘুমাতেন? একা ঘুমাতেন নাকি আপনার সাথে আরো সাথে থাকতো 4-5 জন মিলে? তবে ওই রাত্রে দেখতাম যদি কারো গায়ের কিছু থাকতো, ওইটা এখন আমি ঘুমিয়ে গেছি আমার শরীর থেকে অন্য একজনে নিয়ে যেত, আবার অন্য একজন ঘুমাইলে আমি নিয়ে আসতাম, এরকম অবস্থায় রাতটা কাটাতাম। আপনার ফিলিংসটা ওই মুহূর্তে কি ছিল, আপনার মনে আছে যে আপনার কাছে কি মনে হতো জগৎ দুনিয়া সম্পর্কে? না, তখন এটা কিছুই জানতাম না, একাত্রে যে কজন থাকতাম। অনেক সময় দেখা যেত রাত বেশি হলে অনেক বাড়ির গেটে যায় দাঁড়াই থাকতো, গেট কখন খোলা পায় ওই বাড়ি থেকে কিছু চুরি করবে। তো দেখতাম শার্ট প্যান্ট এগুলো আনতো, কাপড় আনতো। তো শার্ট প্যান্ট তো অনেক সময় পাইতাম না, দেখতাম বড়, এগুলো তো পড়তে পারতাম না, কারণ আমার বয়স তখন 7 বছর, 1985 সালে। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন ক্ষুধায় আর নড়তে পারতেছি না, খুব ক্লান্ত হয়ে গেছে। দূরের থেকে একটু দাঁড়াইলাম, এক ভদ্রলোক দেখলাম কেক খাইতেছে, তাই আমি বললাম যে ভদ্রলোককে আমি বলবো যে আমি আমাকে একটা কেক দেন। যখন উনি পানি খেতেছিল তখন যাই বললাম, বাবা আমাকে কিছু খেতে দিবেন? আপনি এই ল্যাঙ্গুয়েজে বলেছেন? আমি একটু আমার শ্রোতাদেরকে অ্যাড্রেস করছি, আপনি একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনি এভাবে করলে তো আমরা গল্প কেবল শুরু করেছি, আপনি যেতে পারবেন না সামনের দিকে, পুরো 2 থেকে 2.5 ঘন্টা আপনার গল্প আমরা শুনবো। আপনাকে একটু শান্ত হতে হবে, কারণ আমরা জানি না আপনার জীবনে কি ঘটেছে, আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আমি একটু সবাইকে অ্যাড্রেস করতে চাচ্ছি যে আজকের এই হ্যালো ইট নাইট টুজের একটা বিশেষ পর্ব, 43তম পর্ব আমরা বলবো। বিশেষটাকে আসলে বিশেষ শব্দটা যায় না এখানে, এটা একটা অন্যরকম পর্ব। এবং আমি সবাইকে অ্যাড্রেস করছি এইভাবে যে যারা শুনছেন এবং তারা তো শুনবেনই, আপনার যদি কোনো বন্ধু আশেপাশে থেকে থাকে এবং যাদেরকে আপনি শোনাতে চান, তাদের সবাইকে বলুন যে আজকে এই মুহূর্তে এবিসি রেডিওটা টিউন করতে। কারণ এই যে মানুষটা আমাদের সামনে আজকে এসছে হ্যালো 8920তে, এই মানুষটার শৈশবের সাথে আমরা সবাই পরিচিত এবং কোনো না কোনো ভাবেই আমরা রাস্তায় বেরোলে এরকম শিশু আমাদের চোখে পড়ে। এই মানুষটার ফিউচারটা কি, এই মানুষটা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে আমরা সেটা জানবো, পুরো গল্পে ফিরে আসবে। তবে প্রথমেই বলে নেই, যেটা মাঝে মাঝে বলি, জীবনের গল্পে আজ করার কোনোই আমি নিজেও, আপনি প্লিজ একটু কন্ট্রোল করুন নিজেকে প্লিজ। আমরা যেটা বলছিলাম যে জীবনের গল্পে আপনি আসলে অনুমান করতে পারবেন না কোনোভাবে যে এই ভদ্রলোকটার জীবনের গল্পটা কি হতে পারে। প্রথমটা শুনে হয়তো মনে হচ্ছে যে টোকাই, শেষ পর্যন্ত আসলে কোথায় দাঁড়িয়ে আছে, কি তার পরিচয়, কোথায় গিয়েছে, কি হয়েছে, সবকিছু জানতে হলে আপনাদের পুরো অনুষ্ঠানের সঙ্গে থাকতে হবে। আবারও সবাইকে বলছি, আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আজকের এই অতিথিকে নিয়ে, রেজাকে নিয়ে। আপনি যদি রেজাকে কোনো প্রশ্ন করতে চান, কোনো মন্তব্য করতে চান তার গল্প নিয়ে, এবং আমি চাইবো আজকে হ্যালো 8920 এবং এবিসি রেডিও যারা শুনবেন তারা প্রত্যেকেই, আমার সবার প্রতি একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে আজকে, এভরিবডি প্লিজ ডু কমেন্ট দেয়ার। সবাই কমেন্ট করবেন ওখানে। আপনার যদি ফেসবুকে যাওয়ার সামর্থ্য নাও থাকে, আপনি যদি সকালেও যান, সবাই এই ব্যক্তিটির জন্য একটা কমেন্টস করবেন, একটা প্রশ্ন করবেন। এটা খুবই জরুরি। কেন জরুরি পুরো অনুষ্ঠানটা শুনলেই বুঝতে পারবেন। সবাইকে আমি বলছি, আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে রেজাকে নিয়ে, আপনি ওখানে লাইক দেবেন, লাইক দেওয়ার পরে মেম্বার হবেন এবং ওখানে আপনি কমেন্টস বা প্রশ্ন করতে পারবেন। রেজা, আমি রিকোয়েস্ট করছি, কারণ গল্পের সামনের দিকে যেতে হবে আমাদেরকে। আপনি প্রথমে এরকম কান্নাকাটি করলে তো আমরা আসলে পারবো না সামনের দিকে যেতে। সো আপনি একটু কন্ট্রোল করুন, আমরা অল্প অল্প করে শুনি আপনার কাছ থেকে, তারপর আমাদেরও কিছু বলার আছে। তো আপনি যেটা বললেন যে রুটি খেতে গিয়ে কোন এক ভদ্রলোককে আপনি বাবা ডাকলেন এবং বললেন যে আমাকে একটা রুটি দিবেন বা এরকম কিছু একটা, তাই তো? তারপর রুটি চাইতে গেলাম, রুটি তো দেয়নি, এমন জোরে আমাকে ধাক্কা মারছে, আমার ওই পইরে গিয়ে আমার একটা দাঁত ভেঙে গেছে। পরে খুব কান্নাকাটি করলাম, মামা পইলা কেউ পাশে দাঁড়ায়নি তখন। এখন সাথে যারা ছিল তারা বলল যে মুখে পানি দে, ঠান্ডা পানি দে। আর রক্ত প্রচুর ব্লাড পড়তেছিল তখন। এখন কি করব, আমি তো দিশেহারা হয়ে গেছি যে কি করব। দৌড়িয়া লোক আইসা আমাকে বললো কি হয়েছে, আমি বললাম আমার পড়ে গেছে, একটা দাঁত ভেঙে গেছে। তো
তো দেখতো দাঁতটা মাটিতে পড়ে গেছে। পরে আমার সাথে যারা থাকতো ওরা বললো যে আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে ওকে সুস্থ করি। কমলাপুরের রেল স্টেশনে মসজিদ আছে, মসজিদের টিউবওয়েল ছিল, ওখানে গিয়ে আমাকে মুখে পানি দিল, কিন্তু খুব ব্যথা করতেছিল, মানে এত ব্যথা যা বলার মতো না। তা রাত্রে কি খাবো, ঔষধ খাবো কি দিয়ে, এক জায়গা থেকে কি জানি ঔষধ আইনা দিছে, খাইয়া আমি ঘুমাই গেছি। তো কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো, এখন ক্ষুধায় আমি লড়তে পারতেছি না, কি খাবো। তো পাশে দেখলাম যে আমার সাথে যারা শুয়ে থাকে ওর একটা লোকের কাছে দেখি যে রুটি বের হয়েছে, কুকুর খাইতেছিল। কুকুরকে তাড়াইয়া আমি রুটির অর্ধেক রুটি আইনা আমি খাইলাম। আর তখন চিন্তা করতেছিলাম যে মা কোথায়, আর সবাই আমাকে ডাকতো জারজ বইলা। তখন খুব কষ্ট লাগতো যে কি জারজ কোন শব্দ। এরকম দাঁত ভেঙে গেল, এখন কি করব। করতে করতে 5-6 দিন পরে দাঁতের ব্যথা একটু কমলো। পরে আবার ওইখানে গেলাম, যে আরেক দোকানের কাছে দাঁড়াইলাম যে দেখবো আজকের কিছু খাইতে পারি কিনা চাইয়া। দূর থেকে দেখতেছি এক ভদ্রলোক আসছে, খাওয়া শেষ। তখন আমি ওখানে গেলাম যে বাবা আমাকে কিছু খেতে দিবেন, আমি তো ছোট মানুষ, আমার কাছে কোনো টাকা নেই। বলার সাথে সাথে ওই দোকানদার আমাকে গরম পানি মাছে আমার গায়ে। তখন পুরো শরীর প্রায় পুরে ঠোসকা পড়ে গেল। খুব মা বাবা বলে খুব চিৎকার করলাম, কেউ সামনে আসলো না। এক লোক আসলো, আইসা বললো যে কি হয়েছে। আমি বললাম গরম পানি মারছে। কেন? বললাম যে আমি খাই না তো 3-4 দিন ধরে, চাইতে গেছি। তখন দোকানদারকে জিজ্ঞেস করলো যে কেন ওরে মারছিস। দোকানদার বললো যে এইসবই টোকাই যারো সন্তান টন্তান এগুলো জাউরে পোলা, এগুলো আসলে আমার দোকানে কোনো লোক আসতেছে না। তো এই লোক বললো যে তাই ছোট মানুষ, ও কি বোঝো, ওরে কি এরকম মারাটা তোর গরম পানি মারা ঠিক হয়েছে? তা বললে কি করবো, করার কি আছে, আমি তো এরকমই করতে হবে আমার, তাছাড়া তো আর নাইলে এগুলোর জন্য আমার দোকানে কাস্টমার আসবে না, সেটাকে আমি চাই। তো ওনার সাথে মার্কেটিং না করে আমাকে ওখান থেকে নিয়ে আসলো। আইনা উনি একটা রুটি কিনে দিয়ে গেল যে বাবা এটা খা, তুই বসে বসে, যাক আর ওদের কাছে যাইস না। কিন্তু শরীরে আমার খুব ওই ঠোসকা পড়ছে, যে ঠোসকা গুলো ভেঙে গেছে, এখন খুব জ্বালা পোড়া করতেছে। তো এই সাথে একটা মেয়ে ছিল, ও আইনা ওই কচু গাছের পাতার ভিতর একটা মোচড় দিলে একটা রস বের হয়, ওইটা লাগাই দিত, আর খুব জ্বলতো। তাই বললো যে ঠিক আছে আজকে ভিতরে থাকবো আমরা, যাইয়া এখানে আর থাকবো না, এই বাইরে থাকলে পুলিশে থাকতে দেয় না, বৃষ্টিতে ভেজা লাগে, ভিতরে যাইয়া। তখন কমলাপুরে জঙ্গল ছিল। পরে আমি ওই জঙ্গলের কাছে গেলাম, ওরা আগে চলে গেল, পরে আমি পিছনে যাচ্ছি। প্রথম দেখলাম একটা কুকুরের মতো, কি কুকুর আসবে এখানে, তা কুকুর আসতে পারে, এরকম করতে করতে 5-7টা বের হলো। এখন দেখি শিয়াল, ওই শিয়াল দেখে আমি তো এক ছোট মানুষ, আর দৌড় দিলাম। দৌড়ি আসতে না আসতে ওই যে রেল লাইন, ওই লাইনে পরে আমার একটা পা ভেঙে গেল। এখন পারতেছি না দূরে সরতে, ওখানে দাঁড়াইতেও পারতেছি না, বসতেও পারতেছি না, চিৎকার মারলাম, লোক কেউ যায় না। এরকম করতে করতে আমার আমি আপনাকে একটু ধৈর্য ধারণ করতে বলবো, কারণ আমি নিজেও অবাক হচ্ছি যে এই কারণে। লেট হিম ক্রাই। জীবনে মানুষের আসলে কোনো না কোনো জায়গায় গিয়ে কাঁদতে হয়, এবং কাদার জায়গাটা দরকার হয়। এই ভদ্রলোকটি হয়তো, আমি ধরে নিচ্ছি, আমি জানি না, যে জীবনে হয়তো কোনোদিন কাদার কোনো জায়গাটাও পাননি। উনি এসছেন আমাদের সাথে কান্নাকাটি করার জন্য। যারা সহ্য করতে পারছেন না তাদেরকে আমি বলবো যে শুনুন। শোনার এই কারণেই বলছি যে আসলে মানুষ তো মানুষের কাছেই কাঁদে, তাই না? আমি আপনার গল্পের স্বার্থে আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি আপনি একটু কন্ট্রোল করেন, কারণ আমরা জানি না যে আপনার ভবিষ্যৎটা কেমন বা কি অবস্থা। আপনার হয়তো ভবিষ্যতে আরো কান্নাকাটি করতে হতে পারে গল্পের সাথে, কিন্তু আপনি প্রথমে যদি ভেবে ভেঙে পড়েন আমরা গল্পের সামনের দিকে যেতে পারবো না। আচ্ছা, তো পাটা ভেঙে গেল, তারপর কি হলো? পরে পোলাপান নিয়ে গেল আমার সাথে যারা ছিল, তো নিয়ে গেল ঢাকা মেডিকেলে। পরে ব্যান্ডেজ করে দিয়ে দিল, আর বললো যে 2-3 মাসে হাঁটতে পারবে না। আমি কি করব, তখন বললাম যে হাঁটতে না পারলে আমি খাবো কিভাবে। তো সাথে যারা ছিল 5-7 জন বলে যে ঠিক আছে আমরা যা পাই ওর থেকে কিছু কিছু তোকে দিয়ে খাওয়াবো। আমি একটু গল্পের প্রয়োজনে একটু জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই। আপনি 5-7 বছর বয়সে আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেখানে আপনি বাবা মা জিনিসটা পাননি। বাবা মা কি জিনিস এটা বুঝতামই না। বুঝতেনই না? তার মানে কি আপনার কোনো পিতৃ পরিচয় বা কেউ আপনাকে এসে বলে নাই যে আমি তোমার বাবা বা এরকম কিছু? আপনি জানতেনই না ব্যাপারটা? না, আমাকে ডাকতো এই নামে, যে এই ওই গেলি করে, আমি কাছে থাকলে বলতাম আসি। এই কারা ডাকতো? যারা আমার সাথে থাকতো ওরা, একদল পোলাপান। হ্যাঁ, আপনার মধ্যে ছোটখাটো বড়? হ্যাঁ, ছোটখাটো বড়।
তারপর যদি না থাকতাম তাই অনেকে বলতো যে জাউরু পোলাটা কই গেলে রে? শুনতাম কানে অনেক সময়, কিন্তু খুব কষ্ট লাগতো। আপনি তখন মিনিংটা বুঝতেন যে জাউরা বা যে শব্দটা উচ্চারণ করছেন আপনি এটার মিনিংটা বুঝতেন? না, মিনিংটা জানতাম না। আপনার নাম ছিল না সে সময়? না, নামও জানি না। আমি জানতাম মনে হয় এইটাই আমার নাম হবে সম্ভবত, যে জাউরা পোলা, এইটাই মনে হয় সম্ভবত আমার নাম হবে। এতটুকু আমি শিওর ছিলাম যে এইটাই মনে হয় আমার এবং নাম। আপনার স্মৃতিতে যেটা আসে শৈশব, সেটা ওই কমলাপুর রেল স্টেশন। হ্যাঁ। এর আগ পর্যন্ত কে আপনার বাবা, কে আপনার মা, আপনি কিছুই জানেন না? না, কিছু জানি না। আপনি এইভাবেই মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছেন, একটু খেলে খাচ্ছেন, দিলে খেতে পারতাম, আর না কেউ দিলে মারছে, কেউ বকা দিচ্ছে, হ্যাঁ, যে চিত্রটা আমরা দেখে অনেক থাকি। লাথি খাইতাম, অনেক উষ্টা খাইতাম, কিন্তু কার কাছে তো বলার কিছু নেই। তা মনে করতাম আমার এখানেই তো মনে হয়, এখানেই বড় হয়েছি, তো এখান থেকে আর কই যাওয়ার। মানুষ তো আপনি দেখতেন যে আপনার সমবয়সী অনেক ছেলে মেয়ের বাবা মা আছে, হ্যাঁ। তো আপনার প্রশ্ন থাকতো না যে আপনার কোন বাবা নাই কেন, আপনার মা নাই কেন? না, এটি কখনো ভাবতাম না, মনে করতাম আমি এইখানেই বড় হয়েছি, এইখানেই হয়েছি। আপনি কোত্থেকে আসলেন, এই সেন্সটা আপনার মাথায় কখনো কাজ করতো না ওই না, বয়সে? করতো না। আমরা মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম ওনার কাছ থেকে, যে ওনার শৈশবে যে ব্যাপারটা আমরা সাধারণত দেখি যে একটা সন্তান বড় হয় বাবার কাছে কিংবা মার কাছে, ব্রোকেন ফ্যামিলি হলেও তার একটা পরিচয় থাকে। কিন্তু উনি যেটা বলছেন আমাদের কাছে, ওই 7 বছর বয়সে তার পরিচয় হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তিনি কোথা থেকে এসছেন, কি করেন, তার বাবাকে, তার মাকে তিনি কিচ্ছু জানেন না। এবং তার শৈশবটা হচ্ছে অত্যন্ত দুর্ধর্ষ একটা শৈশব। দুর্ধর্ষ ইন সেন্স, আমি আসলে কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, এটাকে আমি কি বলবো। এই শৈশবে আপনার আশেপাশে অনেক 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 ছেলে মেয়ে ঘুরে বেড়ায়, যারা আপনার কাছে হাত পাতে, যাদের সাথে আপনি কখনো কখনো খারাপ আচরণ করেন, যাদের মধ্যে কেউ খুব ভালো আচরণ করেন। এই যে ছেলে মেয়েগুলোকে আমরা দেখে থাকি, তার মধ্যে আজকের রেজা হচ্ছেন একজন। এবং এদের অনেকেরই পিতৃ পরিচয় আছে, অনেকের মাতৃ পরিচয় আছে, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে এরকম, যতটুকু জেনেছি যে ওর পিতা মাতার পরিচয় নেই। যে শব্দটা উচ্চারণ করছো বারবার, আমি খুবই ঘৃণিত একটা শব্দ, আমি শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না। এই গল্পের এই জায়গাটায় আমরা রয়েছি। আমরা অনেক দূর যেতে চাই। আজকের রেজার বয়স 30 বছর, আমরা 7 বছর বয়সের গল্প শুনছি। 23টি বছর পড়ে আছে। এই 23 বছরে কি ঘটেছে, কি হয়েছে, সেটা আমি না, শুধুমাত্র আপনারা যারা শুনছেন হ্যালো 8920, তাদের প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, ফ্রেন্ড থেকে শুরু করে সবাইকে, প্লিজ টেল দেম টু লিসন হ্যালো 8920। জীবনকে শেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ। এটা আসলে আপনাদেরই কথা, এবং আমরা বলতে চাই যে প্লিজ সবাইকে বলুন। আর আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার আছে, আমি এটা বিলিভ করি। ওকে, যে জায়গাটা আমরা ছিলাম, আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এভাবে কান্নাকাটি করলে আমরা যেতে পারবো না পুরো অনুষ্ঠানে। আপনি কন্ট্রোল করেন নিজেকে। আমি বুঝতে পারছি আপনার কষ্টের জায়গাটা, এটা কোনোভাবেই মানে কারোর সাথে অতুলনীয়, কিন্তু আপনি বলার জন্য স্ট্রিক্ট থাকেন। আপনি যদি না বলতে পারেন ঠিক মতো, লোকজন তো বুঝতে পারবে না। প্লিজ আগে আমাদেরকে বলেন। পরে আমার পা ভেঙে গেল। পা ভাঙার পরে আমি ওই মেডিকেলে, আর ওখানে প্লাস্টার করার পর ওখানে আর ওরা রেখে আসলো না, চুরি করে আমাকে ওই মেডিকেল থেকে নিয়ে আসছে। ওকে, যে আমার ওখানে থাকে, ওখানে ঔষধ আমরা যা লাগে লেখা থইছি, ওখানেই আমরা খাওয়াবো তোকে। কারা নিয়ে এসছে? ওই আমার সাথে যারা ছিল বন্ধু, পিচ্চি বাচ্চা? হ্যাঁ, পিছিয়ে ছিল। তারপরে বড় 2-1 ছিল, টোকাই যাদেরকে বলি আমরা। টোকাই মানে বলতে কি, আমি আমার নিজের, কেউ আমার জিজ্ঞেস করলে আমি বলি যে আমার মা বাবা নাই। তা অনেকে দুষ্টামের মাধ্যমেও বলে যে তা তুই জারস নাকি, আমি বলি হ্যাঁ আমি জারস। এতে তারা জারস বলুক আর যাই কিছু বলুক, কারণ আমি এতে এখন আর মাইন্ড করি না, কেন যেহেতু আমার মা বাবা এখনো খুঁজে পাইনি, তাহলে অবশ্যই আমি জারস সন্তান। তো যাই হোক, আমি তখন ওই পা ভেঙে গেল, পরে আমি কি করব, এরকম নিয়ে আসলো, এরকম 2 মাস চলে গেল। তো এখন দেখলাম ওই পা ভাঙা দেখে মানুষে 2-1 টাকা, 10 পয়সা 5 পয়সা এরকম দিতে থাকে। আপনি স্টেশনে বসে এক ধরনের ভিক্ষা করা যেটাকে বলে, হ্যাঁ, আপনি সেটা করা শুরু করলেন? জি জি। ওকে, তো যখন এই 3 মাস পার হয়ে গেল, পরে পায়ের প্লাস্টার কেটে ফেললো। কাটার পরে একটু হাঁটতে পারি, কিন্তু পায়ে একটু টান পাই। পরে আবার ওরা আমার মেডিকেলে নিয়ে গেল, বললো যে এই ঘটনা, পায়ে তো ঠিক মতন হাঁটতে পারতেছে না, পা টাইনে হাঁটতেছে কেন। পরে বললো যে আরো কিছুদিন রেস্টে থাকতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। পরে আমার আইনা ওরা বললো যে ঠিক আছে, তুই আরো 1 মাস রেস্টে থাক। এই দুষ্টামি ফাইজলামি করতে 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 আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। আমার তো খাইতে ভিক্ষা করে খাই, এছাড়া আর করার তো কিছু নেই। আবার একদিন গেলাম এরকম চাইতে, যে কিছু চাইয়ে দেখি পাই কিনা। আরে মাঝে মাঝে আমরা যেতাম, যে মাজারে মাজারে যাইতাম, মাজারে যেমন শাহালির মাজার, হাইকোর্ট মাজার, তারপরে পীরজঙ্গির মাজার, এখানে যাইতাম, দেখতাম ওই সিন্নি দেয় না, সিন্নি নিয়ে আসতাম। তো পলিথিনে করে নিয়ে আসতাম, পলিথিনে নিতাম, এই কথা যে ওখানে খাইতাম আর নিয়ে আসতাম, এই জন্য যে এখন খাবো, বা রাত্রে যদি বা সকালে যদি ক্ষুধা লাগে তখন কি খাবো, এরকম নিয়ে আসতাম। তো অনেক সময় দেখতাম মানুষই খেয়ে ফেলতো, ওই যারা থাকতো ওরা খেয়ে ফেলতো, আর অনেক সময় কুকুর খেয়ে ফেলতো। তাই কুকুর খাওয়ার পরে যদি দেখতাম থাকতো, অল্প একটু থাকতো, ওটুকু আমি খাই ফেলতাম, কেন তখন তার বুঝতাম না যে জিনিসটা কি হবে নাকি। কুকুরকে কি কুকুর মনে হতো সেই সময়টাতে? হ্যাঁ, কুকুর বুঝি, কিন্তু বুঝি না যে ওর খানাটা আমি খাবো না, সেইটা বুঝতাম না। যে চিন্তা করতাম ও খাইতেছে, আমিও খাই, সমস্যা নেই, এরকম। I want to note this point.
যারা আজকে অনুষ্ঠানটা শুনছেন, কারণ বাজারের আশেপাশে, এই অনুষ্ঠানটা কারণ বাজার থেকেই হয়, কারণ বাজারের আশেপাশে এরকম অনেক ছেলে মেয়ে আছে। আমি রাত বিরাতে আমি ক্যাফে 89.2 নামে একটা অনুষ্ঠান করতাম, রাত 2টোর সময় প্রায় প্রতিদিনই বাড়ি ফিরতাম। আজ থেকে 1 বছর আগের কাহিনী। আমি অনেকবার অনুষ্ঠানটাতে বলেছি, এবং আমি একটা সময় পরিবেশ নিয়ে অনেক লেখালেখি করেছি পত্রপত্রিকাতে। সেই সময় একটা লাইন ব্যবহার করতাম যে মানুষ এবং ময়লার মধ্যে আসলে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। ঢাকা শহরে এরকম অসংখ্য টোকাই আছে যাদেরকে আপনারা দেখবেন যে মানুষ এবং আসলে ময়লা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এরকম ছবি হরহামেশাই ফেসবুকে দেখা যায় যে কুকুরের কুণ্ডলি, এবং সেই কুকুরের কুণ্ডলির মাঝখানে অনেক আদরে, অনেক পরম মমতায় একটা ছোট্ট একটা মায়াবী শিশু ঘুমাচ্ছে। এরা আসলেই কোন সেন্সে বড় হয় সেটা জানাবে আজকের হ্যালো 8920। আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি বুঝতেন না যে কুকুর খাচ্ছে, কুকুর ঠিক আছে, কিন্তু কুকুরের খাবারটা আপনি খেতে পারবেন না, এই সেন্সটা আপনার। না, এইটা আমার ছিল না কখনো। ওকে, তারপর তো হঠাৎ 2-3 দিন পরে আমি আবার রাস্তায় দাঁড়াইলাম, এক লোকের কাছে বলছিলাম যে বাবা আমাকে কিছু খেতে দিবেন। তো বললে যে তোরা তো খেতে দেবো কেন, এই বললাম, আর উনি ধাক্কা মেরে ফালাই দিল। তো এই এক মহিলা আসতেছিল, মহিলা না উনি মেয়ে, তখন তো মেয়ে ছিল। উনি হঠাৎ করে ওনার সামনে পড়ে গেলাম, উনি উঠাইছে আমাকে, উঠাইয়া কান ধরে দাঁড়া করাইলো যে দাঁড়া। তা বললো যে দেখতে তো ভালো মনে হয়, এখানে থাকিস কেন, স্কুলে যাইতে পারিস না, এখানে থাকিস, হ্যাঁ টোকাই। তা উনি গালিগালাজ করলো, যেখানে থাকে এগুলো সব বলে যারো সন্তান, টোকাই, এরা কি ভালো মানুষ নাকি। তা আমি হাসে দিলাম। তা উনি হাসার পরে উনি বললো যে হাসিস কেন, এই তোর মা বাবা কি করে। আমি বললাম মা বাবা আবার কি জিনিস। তা আমি বললাম জি মা বাবা কি, তো বুঝলাম না, আপনি কি কইছেন বুঝি নাই। তোর মা বাবা নাই। আমি বললাম ওই তো একই কথা, মা বাবা কি এটা বুঝলাম না, আপনি আমাকে বুঝাই বলেন মা বাবা কি, এরা এটা কি করবো এটারে। তখন উনি দুঃখ প্রকাশ করলো, হায় রে আল্লাহ, এইরকম মানুষ এখানে এখনো পৃথিবীতে আছে বেশ। তা তুই এখানে কতদিন ধরে থাকিস। আমি জানি না। কথা তোর মা বাবা কই, তুই বড় হইলি কিভাবে। আমি বড় হইলাম কিভাবে মানে, তোর মা বাবা। আমি বললাম মা বাবাকে। তা জিজ্ঞেস করলো আসলে কোথা থেকে। আমি বললাম এখানেই আমি আসছি। এখন মা বাবা কি বা বড় হয়েছি, ওই তো বললো যে বড় হয়েছিস কি। আমি বললাম এখানেই আমি হয়েছি, আবার ওই মা বাবা কি বুঝি না। তো উনি বললো যে আমার সাথে তুই যাবি। আমি বললাম কোথায়। বললো যে চল। আমি বললাম না যাবো না, কই যাবো, নিয়ে আবার মারধর করবা। আমি যাইতাম না। পরে কয় না আমি তোকে মারতাম না। আমি বললাম আরে মারবা না, কি বলো মারবা না, তোমরা তো নিয়ে তারপর জবাই করে মাথা বিক্রি করে দিবা, জানি আমি এগুলা। তার চেয়ে আমি এখানেই থাকি, এখানেই খানা দানা খাই, ভালো বড় হব আমি আস্তে আস্তে। পরে উনি বললো যে না তোরে নিয়ে যাবো। আমি বললাম কেন নিবেন আমারে, তোমার সাথে আমি যাইতাম না। কয় যাবি না কেন। আমি বললাম কেন, তোমার আমি চিনি না, যাবো কেন, তুমি আমার ধরো না, আমি চিৎকার মারবো। তা উনি পরে আমার খানা দানা খাওয়াইলো। খানা দানা খাওয়ানোর পরে আমি ওই যে চিৎকার মারবো কথাটা ভুলে গেছি। উনি অনেক কিছু খাওয়ানোর পরে পরে বললো যে আমার সাথে চল, আমার বাসায় কেহ নাই, তুই আর আমিই থাকবো। তা আমি বললাম যে ঠিক আছে চলো যাই। তা আমাকে নিয়ে গেল মান্ডা ব্রিজের ওখানে একটা হোটেল ছিল, ওই হোটেলের কাছে নিয়ে গেল। নিয়ে যাইয়া বললো তুই কি খাবি কি এখন। আমি বললাম যে আমি এখন কিছু খাবো না। কয় কেন খাবি না। আমি বললাম যে না খাবো না, আমার পেটে ক্ষুধা নাই। কয় একটু আগে বললি যে ক্ষুধা, এখন খাবি না, এটার মানিটা কি। আমি বললাম জি না খাবো না। তাই পরে আমাকে নিয়ে গেল, বললো যে তোর স্কুলে নিয়ে যাবো। আমি বললাম স্কুলটা আবার কি। কয় স্কুল বুঝিস না, ওই যে দেখিস না কমলাপুর থেকে রিক্সায় বাচ্চা নিয়ে মা বাবা চলে যায়। আমি বললাম কোথায় যায়। তো দেখছি রিক্সায় করে জায়গা, কই যায় কেমনে কইতাম, আমি এটি জানি না কই যায়। পরে আমার জন্য একটা হাফ প্যান্ট আর একটা জামা কিনছে, আর এক জোড়া স্যান্ডেল কিনছে। মনে আছে, তখন তো বলতে পারবো না আনুমানিক আর কি, যে রূপসা হবে এরকম কিনা দিল। দিয়া ওই হোটেলে বসাইলো যে তুই এখানে বসে কিছু খা, আমি স্কুলটা থেকে বের হই। তাই আমি এখানে কিছু খাইলাম। তাই বললাম ঠিক আছে গেছে ভালো হয়েছে, আমি যাবো গা, খানা দানা তো শেষ, এখন যাবো গা। এর ভিতরে আসছে আইসা বললো যে তুই আজকে যাবি না। যাবো না। কয়েক আমার বাসা তো তুই যাবি না, তুই তো ভয় পাইতেছো, তুই এখানে থাক, তোর কালকে আমি স্কুলে নিয়ে যাবো। তা আমি বললাম যে ঠিক আছে। আমি মনে মনে চিন্তা করতেছি উনি গেলি আমি চলে যাবো গা, পালাই যাবো। হ্যাঁ, কেন নাইলে যদি আমার নিয়ে জবাই করে দেয় বা মারে, কেন ভালো মানুষই নিয়ে মাইরে ফেলায়। তারপরে কিছু চাইতে গেলে ধাক্কা মারে, আমার দাঁত তো পড়ে গেল। তা উনি যে মারবেন এটা শিওর কি আমি। পরে বললো যে না তোর এখান থেকে যাইতে হবে না, তুই এখানে থাক, আমি তোরে স্কুলে দেবো। আমি বললাম স্কুলে যাই কি করবি। না স্কুলে যাবো না, আমি চলে যাবো গা। পরে ওই হোটেলের একটা ছেলে ছিল, নাম ছিল রিপন। ওই রিপনকে ডাকছে, বললো যে আমার এই ছেলেটা তোর কাছে আজকে রাত্রে থাকবে, আমি কালকে সকালে নিয়ে যাব, রাখতে পারবি। পরে বললো জি ম্যাডাম পারবো। তাই বললো যে আপনার কি হয়। বলছি ওটা আমার ছেলে।
তো আমি যেখানে থাকি ওখানে তো অন্য লোকজন, এই জন্য আজকে নিতে পারতেছি না, আমরা কালকের নতুন বাসায় উঠবো, পরে কালকে নিয়ে যাব। পরে বললো যে ঠিক আছে, তাই আমার দ্বারা থাক। কয় ও যেন পালাইতে পারে না, পালাইলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে অনেক। এই ভদ্রমহিলার নামটা একটু বলবেন? ওনার নাম মজিতুন্নেসা। মজিতুন্নেসা। জি। আমি এই জায়গাটা একটু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনার আইডি কার্ডে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জাতীয় পরিচয়পত্র, এখানে আপনার নাম নাজমুল হাসান রেজা, যেটা আপনি বলেছেন। জি। আপনার মাতার নাম দেওয়া আছে মজিতুন্নেসা। এই মজিতুন্নেসাই হচ্ছেন যিনি আপনাকে নিয়ে গেলেন? হ্যাঁ, ওই মহিলাই। ওই মহিলাটার নামই আপনি এখানে ব্যবহার করেছেন। জি। আর পিতার নাম এখানে দেওয়া আছে আহমদুল্লাহ। হ্যাঁ। আহমদুল্লাহটা কে? উনি কে? তা তো আমি জানি না। এই মজিতুন্নেসার জায়গায় আহমদুল্লাহটা তাহলে কে দিল? উনি দিয়েছিলেন? না, উনি দেয়নি। তাহলে এটা তো যখন আমি স্কুলে যখন ক্লাস 6-এ ভর্তিতে গেছি তখন না, আমার বাবার নাম না হলে ভর্তি না, তখন দিলাম। ওটা তো অনেক পরে আসবে। আচ্ছা, ও গল্পটা অনেক পরে আসবে। হ্যাঁ। ওকে, লেটস সি। যাক, গল্পে যাই আমরা। তারপর তুই পরে ওইখানে রাইখে গেল। তো ওই ছেলে বললো যে আমার হোটেলে থাকবি, যে তা থাকতে হলে তোকে কিন্তু আমার মালিক জিজ্ঞেস করতে পারে তোর কি হয়, ওই রিপন, তা তুই বলবি যে আমার ভাই। আমি বললাম যা, আমার তো কোনো ভাই না, আমি তো একাই, আমি বড় হয়েছি কমলাপুর থেকেই বড় হয়েছি। আরে তুই এইটা বললে তোর এখানে থাকতে দিবে না। আমি বললাম না দিলে না, দেখে আমি কমলাপুরে চলে যাবো। কয় না, তোর মা। আমি কই দাঁড়া, ওটা আমার মা না। আমি জোরে জোরে কইতাম ওই মহিলা আমার মা না। কিসের মা? ওটা জোর করে আমার নিয়ে আসছে, কয় তোরা খানা খাওয়াবো। আমি খানা খাইতেছি, এখন আর যাইতে দেয় না। তোরা রাত্রে রাইখে আমার জবাই করবি, এইটা চিন্তা করতেছ। আমি আর থাকতাম না। এক পর্যায়ে চিৎকার মারছি যে আমি চলে যাবো, আর ও আসতে দিবে না। পরে মালিক নামলো, যে কি হয়েছে? ওই রিপন বললো যে আমার ছোট ভাই তো মামা যাইবে গা, থাকবো না। কয় একা যাইতে পারবো না, এখন একা কালকে ছাড়া তো আর দিতেও পারবো না। তা এখন কিভাবে পাঠাই, একাটা তো পাঠানো যাবে না। এই জন্য এখনো কান্নাকাটি করতেছে। আমার নিয়ে বলে যে কি খাবা, খুব আদর করলো, যে কি খাবা বলো। আমি বললাম কিছু খাবো না, আমি যাবো গা। আজকে তো রিপন যাইতে পারবো না, তুমি একটা কাজ করো, ওর কাছে রাত্রে তুমি থাকো, কালকে সকাল তোমার উনি নিয়ে যাবে। তো বললাম, আর সবাই যখন বলতেছে তাই চিন্তা করলাম থাকি। ওর কাছে ঘুমাইলাম। ওরা তো মনে করেন হোটেল তো ভোরে, একদম ভোরে খোলে। ওখান থেকে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের অবস্থায় নিয়ে অন্য জায়গায় শোয়াই রাখছে। 9টার দিকে ওই মেয়ে আসছে, এসে বললো আমার ছেলে কইরে, ওরে জিজ্ঞেস করছে। তা বলছে আছে, ঘুমে আছে, নিয়ে এই আমাকে পরে স্কুলে নিয়ে গেল। স্কুলে নেওয়ার আগে কি করলো, একটা ব্যাগ কিনলো, একটা সিলেট, চক আর আদর্শ লিপি বই আছে না, এই বইটা কিনে দিল। কেনার পরে বললো যে চলো স্কুলে। তাই স্কুলে গেলাম। এখন ওই আমার বললো যে তোর নাম যদি জিজ্ঞেস করে কি বলবি? আমি বললাম আমার নাম তো জাউরেপোলা। কয় জাউরেপোলা মানে? আমি কই হ্যাঁ, আমার তো সবাই ওখানে জাউরেপোলা ডাকে। কয় এইটাই কোন নাম না? আমি বললাম এইটাই। তো এছাড়া আমার নাম কি? এছাড়া তো আমি কিছু বুঝতে পারতেছি না যে আমার নামটা কি। কয় একটা তো নাম না, তোর নাম আমি বলে দিব, যে নাম ওই নাম তুই রাখবি। আমি বললাম কি? কয় তোর নাম রেজা। আমি বললাম না, এই নাম আমি দিতাম না, আমি জাউরেপোলাই ভালো, ওই সবাই আমার জাউরেপোলা ডাকে। কিন্তু তখন ওই আপনি মিনিংটা কি, জাউরেপোলা কি জিনিস এটা বুঝতাম না। পরে বললো যে এই জাউরেপোলা কি, তোর এত কথা দরকার নেই, তোর যে স্যারেরা জিজ্ঞেস করে। আমি বললাম স্যারকে? স্যার আবার কি? কয় যেখানে নিয়ে যাও ওখানে তোরে জিজ্ঞেস করবে। পরে আমার নিয়ে গেল, আমি তো ছোট মানুষ, 7 বছর আনুমানিক বয়স। তা নিয়ে গেল, তো স্যার আমার জিজ্ঞেস করলো যে বাবু তোমার নাম কি? কই ভাই আমার নাম রেজা। তখন আমার ওই আমাকে যে নিয়ে গেছে ওকে বললে যে দেখছেন আপনার ছেলে আমাকে ভাই ডেকে ফেলাইছে। তখন একটা হাসাহাসি, খুব হাসাহাসি করলো। কয় মাইন্ড করেন না, ছোট মানুষ তো। কয় না না, মাইন্ড করার কিছু নেই। আপনি তো সবাইকে ওইরকম ভাই বলতেন, মানে কমন ভাই, যাকে হ্যাঁ হ্যাঁ, ভাই ডাক। আর যাকে কাছ থেকে খাবার নিতেন তার কাছ থেকে আবেদন করে বাবা বলতেন। হ্যাঁ, বাবা বলতাম, কারণ আমার ওখানে খাইতে হবে, যার কারণে দেখি একটু মায়া করে কিনা। তো ওই স্কুলে দিয়ে আসছে। পরে বললো যে প্রত্যেকদিন আসবি, আর ওই যেখানে তোরে দিলাম ওইখানে প্রত্যেকদিন খাবি, যা দূরে কোথাও যাইতে হবে না। এরকম করতে করতে প্রায় 6 মাস কেটে গেল। হোটেল আমার কাজ করাই তোরা, ওই ছেলে কাজ করাইতো, আর বললে শিখাই দিত যে তোর মা আসলে। আমি বললাম ধর ওইটা আমার মা না। যাই হোক, উনি আসলে বলবি না যে তুই এখানে কাজ করিস। আমি বললাম ঠিক আছে, বলবো না। আবার বলতো যে আসলে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করে ভাত খাইছো কে দিয়ে, তা বলবি যে মাছ খাইছি, গোস খাইছি। কিন্তু আমি কখনো তখন মাছ গোস্ত আমাকে দেয়নি। কি দিত আপনাকে? ডাল দিত, পানি ডাল, একদম যেটা পাতলা করে রান্না করতো ওইটা দিত, আর মাঝে মাঝে অল্প কিছু সবজি দিত, বলতে এই দিয়ে খা, তুই পেট ভরে যাবে। তা খুব কষ্ট, কান্নাকাটি করতাম মাঝে মাঝে, এখানে থাকবো না। তাই 5-6 মাস পরে একটু নিজের বুঝ আসলো যে সামনে ছেলেদেরকে এত আদর করে ছাড়ে, আর আমার আদর করে না। কিন্তু আসলে আমি পিছনে যাই বসতাম, পিছন থেকে চলে আসতাম। বললাম যে না, কালকে একটু আগে যাব স্কুলে। স্কুলে আগে গিয়ে যাই বসলাম। স্যার কয় তোমার তো এতদিন দেখলাম না। আমি কই স্যার আমার কোথা থেকে দেখবেন, আপনি কি আমার দিকে তাকাই থাকেন নাকি? ওই দিন স্যার ডাকলাম, এর আগে কোনোদিন কিছু ডাকিও না। ওই সবাই দেখছি স্যার ডাকে, তখন আমিও স্যার ডাকলাম যে স্যার আপনি কি আমার দিকে তাকাই থাকেন যে আপনি আমার দেখবেন? আপনি তো ওই যার বাবা মা বড় বড় আছে ওদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। তখন আমার ডাইকে কাছে নিলেন, বললো যে আচ্ছা শুন,
এখানে কিন্তু যার বাবা মা বড় সেজন্য আদর করি না, যার লেখাপড়া ভালো তার। আমি বললাম স্যার আপনি তো আমার কোনোদিন বলেনি না যে লেখাপড়া কি, এই জিনিসটা আপনি আমার কোনোদিন বলছেন? কয় তোর বই করে, তোর যে বই দিস, আমি কই ব্যাগের মধ্যেই থাকা, বাইর করি না কোনো সময়। কয়েকখান তুই পড়িস না? আমি বললাম কি পড়বো, আপনি কি আমার কি বলছেন যে কি করতে হইবে নাকি? আশ্চর্য ব্যাপার। তাই তখন বললো যে তাই বই খোল। তো আদর্শলিপি বইটা খুললাম, তারপরে বললো এইটা কি বলতে পারিস? আমি বললাম তুমি দেখি একটা কলম দিয়া টান দাও, এখন ওইটা কি কমো আমি বলতে পারি না। এগুলো জানিস না? আমি বললাম না জানি না। কথা এর পিছনে, আমি বললাম তাও জানি না। পরে স্যার আমাকে বললো যে তার পিছনে যা। গেলাম পিছনে, পিছনে যাই স্বরবর্ণ যেটাকে বলি আমরা, স্বর আ স্বরে আ, এইটা পড়াইলো 3 দিন আমাকে পড়াইলো স্বরবর্ণটা পুরোটা। 3 দিন আমি মুখস্থ করে ফেলছি। এরপরে ক খ এই ব্যঞ্জন বর্ণ যেটা, এটা পুরোটা আবার 3 দিনে বলে এটাও 3 দিনে মুখস্থ করতে হবে। আমি বললাম জি আচ্ছা। তাই 3 দিনে এটা মুখস্থ করে ফেললাম। এই 1 সপ্তাহ পরে শুক্রবারের পরে শনিবারে আমি স্কুলে গেলাম। পরে আমাকে বললো যে লেখো তো কাকা। কাকা লেখবো, আমার জীবনে কোনোদিন ধরি নাই, এখন সিলেটে কিভাবে কাকা লেখ। তাই যাই হোক লেখছি, 2টা ক লিখে রাখছি। স্যারের কাছে নিয়ে গেছি, স্যার আর কেউ বলে না, স্যারের মাথায় মশা দিল যে বাহ এবার তো পারছো। তাই রেজা তোমার এই লেখাটা হয় না। আমি বললাম হয় নাই মানে? আপনি বললেন ভালো লেখছি, আবার হয় না এই কথা কেন বলেন? কয় কাকা লিখতে কি কি লাগে জানো তুমি? এখানে একটা আকার লাগে। আমি বললাম আকারটা কি স্যার? কয় আকারটা কি বুঝো না? আমি বললাম না স্যার এগুলো বুঝি না। পরে ওই আকার রসিকার এইগুলি চেনার জন্য স্যার বললো কি যে কালকের একদম সকাল 8টায় এখানে আসবি। আমি বললাম কে? তোর আমি পড়াই, এগুলো শিখাম কালকের। তো ঠিক আছে স্যার কইলো। গেলাম, রাত্রে খাইতে গেলাম। ওই হোটেলে যে ছেলেটা ছিল, ভাত খাবো ওই সময় বলে যে তুই কাজ করিস না। আমি বললাম কি কাজ করবো? আমি তো ভাত খাইতে আসছি। তোর এত খাওয়া কিসের? হ্যাঁ এই ওই যা ওই খাইতে বসে, যারা খাইতে বসে ওদের পানি দিয়ে তারপর খা। ওই খানা ওইভাবে অর্ধেক পরে রইলো। আমি গেলাম, আইসা দেখলাম আমার প্লেটটা নিয়ে ভাত সহ ফালাই দিল। তখন আইসা পানি দিয়ে আইসা এখন ভাত খুঁজতেছি, পাই না। কিরে ভাত কই আমার? তখন আর ভাত পাইতেছি না। তা বললাম যে রিপন ভাই আমার ভাত কই? ফালাই দিছি। আমি খাবো না, আমার তো ক্ষুদা লাগবে। আর খাইতে হবে না, যা খাইছো ওইতে হইব। খুব কষ্ট করে আর কি রাতটা কাটাইলাম। সকালবেলা বলছি না এখানে আর থাকবো না। পরে সকালে গেলাম স্যারের কাছে, বললাম স্যার আমার ক্ষুদা লাগছে, কিছু খাইতে দেন। কিছু খাওনি? আমি বললাম না স্যার কিছু খাইনি। তখন 3 টাকা দামের সল্টিস বিস্কুটের একটা প্যাকেট ছিল, ওই 1 প্যাকেট বিস্কুট কিনে দিল আমারে। বলছে যে এইটা যখন তোর ক্ষুদা লাগবে তখন খাবি। এরকম করতে করতে কয়েকদিন গেল। তো স্যারে দেখি মাঝে মাঝে মারেও আমারে। স্যারে মারে কা? পড়া না পারলেই মারে। তা আমি বললাম স্যার ওদেরকে তো মারেন না, আমারে মারেন কা? তোর যেগুলো শিখতে হবে, তোর বড় হতে হবে। আমি বললাম আমি তো এখনই বড় হয়ে গেছি গা, আর বড় হব না, এই এত বড়ই থাকবে। স্যার আমি কালকে থেকে আমু না। কে আবি না? স্যার রাত্রে খুব ক্ষুদা লাগে। রাত্রে তোর খাইতে দেয় না? যেখানে থাকো তোর মা খাইতে দেয় না? আমি বলছি কে আমার মা? উনি তো আমার মা না। তুই এক ছোট মানুষ, তোর এত রাগ কেন? আমি তো বলতেছি একদম সত্যি কথা, কিন্তু স্যার এটা বিশ্বাস করতো না যে আমি সত্যি কথা বলতেছি। পরে স্যার বললো যে ঠিক আছে তাই কালকে আর দেখি তোর মা আসে কিনা। এরপরে আমি আবার হোটেলে গেলাম, চিন্তা করলাম ক্ষুদা লাগছে, কই যাবো, যা গেলাম। যাই বললাম যে ভাত খাবো। তো মালিককে বললো যে আরে ভাত আসছে, ভাত খাইতে দে, ভাত খাইতে দে। তো আমার বললো যে পিছনে বস। তো বসলাম ভাত খাইতে। আবার ওই পানি ডাইল এনে দিল মানে পানি ডাউল। আর বললাম ভাই এই দিয়ে কেমন ভাত খাবো, আমার গোস্ত দিবেন না খাইতে? তখন ওই ছেলেটা আমার খুব মারছে যে কিসের গোস্ত দিব তোরে আমি? আপনি যে বলেন আমার ওই যে তোর মা আসলে বলবি যে আমার গোস্ত খাওয়া, আমি মিথ্যে কথা কেন বলতে যাবো? না বলে তোরে রাত্রে জবাই করে দেব। আপনার মা যিনি ওখানে আপনাকে রেখে গিয়েছিলেন, মজিদুন্নেসা, এই মজিদুন্নেসা উনি বোধহয় প্রতি মাসে ওখানে টাকা দিতেন। হ্যাঁ উনি প্রতি সপ্তাহে একদিন দেখা করতো, আর দেখতাম টাকা দিত। পরে আমি বলতাম মা টাকা দিয়ে যায় না? কয় না, প্রত্যেকদিন এসে দেখা করে যায়, আমাদের মালিকের সাথে জানি তার কি সম্পর্ক আছে, এই জন্য দেখা করতেছে। এবং এই টাকাটা আসলে ও মেরে খেত, তাই তো? হ্যাঁ তা জানতাম না। পরে করতে 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 আমি মনে করেন এখন লিখতে পারি, সবকিছু লিখতে পারতেছি, স্যার আমার শিখাইতেছে। পরে স্যার বললো যে রোল 1 হবে তোর এবার। আমি তখন রোলটা কি বুঝতাম না। আমি বললাম স্যার রোলটা কি একটু বলবেন? সবার আগে যার নাম ডাকা হয়, দেখো না সবার আগে যখন নাম ডাকি আর তখন ইয়েস বললে দাঁড়াই যাও না? আমি বললাম জি। এবার তুই সবার আগে দাঁড়াবি। আমি বললাম কইলে না রেতি হয়ে গেল নাকি?
কহা এখন থেকে তোর নাম আগে ডাকবো, তবে আমার কথা শুনতে হবে তোর। আমি বললাম জি স্যার, শুনবো কথা। তো অনেক পরীক্ষা দিলাম, 2 উঠলাম, 2 রোল হলো আমার 1। একদিন খুব নির্যাতন করলো আমার উপরে কে? ওই হোটেলের ওই ছেলেটা, রিপন? হ্যাঁ রিপন। তারপরে বললাম যে ঠিক আছে আজকে আর থাকবো না। ওই দিন স্কুলে যায় আর আসি নাই। কোন স্কুল ছিল না মনে করতে পারেন স্কুলের নাম? স্কুলে তো মামদা হায়দার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে। পরে আর আসি নাই, ব্যাগ নিয়ে কমলাপুরে চলে আসলাম। আপনাকে একটু নোট করতে চাই, ওই সময় আপনাকে যে টিচাররা পড়িয়েছে তারা কি এখনো আছে ওই স্কুলে? না, যে স্যার আমাকে বেশি আদর করতে স্যার নেই, স্যার মারা গেছে। আপনাকে চেনে ওইরকম স্কুলে এরকম কেউ আছে? আছে কিনা জানি না, তবে স্যারের যে বাসা, স্যারের ছেলে মেয়ে আছে, ওরা চিনে। আপনাকে চেনে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান। তারপরে? পরে আবার চিন্তা করলাম যে বইগুলো নিয়ে আসলাম, যাক বইগুলো স্যারের দিয়ে আসবো কালকে যাইয়া। তো ওইখানে গেলাম, যাইয়া ওই বই সহ আমি চলে গেলাম মিরপুরে। ওরা সবাই যাবে বলে, তুই চল আমরা মিরপুরে যাবো, আজকের মিরপুরে অনুষ্ঠান আছে, ভালো খানা দানা হবে। মিরপুরে চলে গেলাম, কিন্তু মন ভালো লাগে না, কারণ এখানে ওই হাইটা যাওয়া লাগে, আসা লাগে, এইগুলো খুব কষ্টের ব্যাপার। আর গাড়িতে উঠলে ছোট হলেও অনেক সময় নিত না, অনেক সময় আদর করে নিত। উঠতে একাত্রে এক সিটে 5-6 জন করে বসতাম। ওই 2টা সিট নিয়ে 5-6 জন ছোট ছোট ছিলাম, বসতাম। ওই মিরপুর 10 নম্বরে গিয়ে নামতাম, নাই ওখান থেকে হাইটা যাইতাম। ওদিন কাটাইলাম ওইখানে রাত্রে। কিসের অনুষ্ঠান ছিল ওটা? প্রতি বৃহস্পতিবার ওইখানে অনুষ্ঠান হয়। আচ্ছা। শাহালির মাজারে। ও মাঝারে, মানে ওই শিরনি খাওয়া আর কি? হ্যাঁ হ্যাঁ, সিন্নি নিলাম, ওই খাইলাম আর নিলাম। আসার সময় এরা গাড়িতে বসে আমার সিন্নিটা অন্য একজন খাই ফেলাইছে, যে আমার পেটে ক্ষুধা, খাইলাম। আমি বললাম খাবে, আমি রাত্রে কি খাবো না রে? রাত্রে এখন খাইলি, আবার রাত্রে কি খাবে? আমি বললাম সকালে। কয় সকালে আমরা তোরে দেবো। তা আমি বলছি ঠিক আছে যাই, আগে চিনা যাইতে পারলে তো হইলো, চল আমরা যাই। আসছি পরে রাত্রি আবার ওই চলে আসলাম মুগদাপাড়া চলে গেলাম, যাইয়া ওই হোটেলের সামনে ব্যাগটা মাথায় দিয়ে ঘুমাই আছি। সকালবেলা ওই মালিক আসছে, এসে দেখে আমি ওখানে শুয়ে রয়েছি। পরে ডাকলো, এ রিপন, এই ছেলে এইখানে কেন রে? কয় জানি না, তো আসে না কালকে। বলছে আসে না, তো আমারে তুই বলবি না? কয় আমি তো বলি না, ভয়তো আপনি কিনা কি বলেন। এরপরে আমার ডাইকে নিল, নিয়ে উনি খানা দানা খাই বললো যে স্কুলে যা। পরে আজকের স্কুলে গেলাম, পড়া তো আর মুখস্থ করতে পারি না। পরে স্যারে মারলো। কিন্তু স্যারের কাছে এলাম পড়তে, স্যারে মারবো, কেউ মারে না, আমার একারই খালি মারে। স্যারের নামটা বলবেন? হ্যাঁ, ওনার নাম আবু সালে। আবু সালে? জি। ওকে। তো বললাম যে ব্যাপার কি, আমারে মারবে, কেহরে মারে না, আমারে মারে কেন? তাই আর স্কুলে আসবো না। এই চলে গেছি, স্কুলে আসবো না, 3 দিন নাই। আমি চলে গেলাম একদম মান্ডা শেষ মাথার দিকে, যে ওইদিকে থাকি পোলাপানের সাথে। ওই রাত্রে রাস্তায় ঘুমাই, মানুষের থেকে চাই চাই খাই। আর ওই যারা চিনে ওরা কয় আয় কিছু খাই। অনেক পোলাপান তো যখন স্কুলে আসতো বলতো যে তুই কিছু খাবি না কিরে? তখন ওই এলাকার বিল্ডিং ছিল না, খুব কম ছিল, ফাঁকা ফাঁকা বাড়ি ছিল। আমার জীবনটা এরকমও গেছে, ওই বাসা থেকে যে খানা নষ্ট হলে যে পোটলা করে ফালায় না, একদিকে কুকুর খায় আর একদিকে কাকে খায়, এরকম একটা অবস্থা থাকে না। তো 3 দিন নাই, এখন খাবো কি? খুব খিদে, এত ক্লান্ত হয়েছি, হাঁটতে পারতেছি না আমি। তাই চিন্তা করলাম যে না, একটা কিছু করতে হবে, এখানে থাকলে আমি মরে যাবো গা, ওরা খাওয়াইবো না। তার চেয়ে যাক, এই মহিলার সাথে আমার আর কষ্ট হইতেছে, যাক আমি ওইখানে চলে যাবো। এরপরে দেখলাম যে ওই যে ডাস্টবিনে ময়লা ফালাই, ময়লার ভিতরে গোস্ত এবং ওই এখন তো আমরা সাধারণত বিরিয়ানি বা পোলাও বলি, ওইগুলা থেকে ফালাই দিল ওইখানে। তা দেখে গোস্ত দেখে আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। আবার কইতে আমার কেউ দেখে নাকি, কিন্তু এতটুকু জ্ঞান আসছে, ক্লাস 3-তে পড়ি, যে কেউ দেখলে আবার কি না কি কয়। আবার চিন্তা করি আমার পেটে ক্ষুধা, কে কি দেখবে, আর যাক ওইটা কেউ দেখবে না। ওইখান থেকে আমার স্কুল ব্যাগের সামনে কিন্তু একটা পকেট থাকে, যেখানে কাঠ পেন্সিল নেওয়া হয়, কলম বা চক নেওয়া হয়। ওইটা খুইলা তাড়াতাড়ি ওইখান থেকে হাত দিয়ে উঠাইয়া কিন্তু বিলের দিকে চলে গেছি শুকনার সময়, বসে বসে খাইলাম কতক্ষণ, খুব ভালো লাগলো। কিন্তু গন্ধ যে আসে ওইটা আর খেয়াল নাই যে নষ্ট হয়েছে বা কিছু। এদিকে ওই যে মহিলা আমার স্কুলে ভর্তি করাই দিছে, উনি আসছে আমার খুঁজতে, আইসা এখন আমার পায় না। স্কুলে স্যারের জিজ্ঞেস করলো কি ব্যাপার, আমার ছেলে কোথায়। গল্পের ঠিক এই জায়গাটা থেকে আমরা সংবাদের পরে ফিরে আসবো। আমি সবাইকে একটু অ্যাড্রেস করছি। আজকে হ্যালো 8920-তে যে বন্ধুটি এসছে, তার নাম আদতেও তার বাবা মা দেয়নি, কিন্তু তার একটা পরিচয় আমরা পেয়েছি, নাজমুল হাসান রেজা, যে নামটি দিয়েছেন একজন ভদ্রমহিলা। সেই ভদ্রমহিলার নাম হচ্ছেন মজিতুন নেসা। এই মজিতুন নেসা তাকে রাস্তা থেকে কুড়িয়ে স্কুলে ভর্তি করে দিয়েছেন এবং তার শৈশবের গল্প আমরা শুনছি। আমি সবাইকে একটু বলতে চাই যে আজকে রেজা যেখানে আছেন এই জায়গাটাতে, ওর 30 বছরের রেজা, এবং 30 বছরের রেজা কোন জায়গাটায় আছেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না, আপনার মস্তিষ্কে এই মুহূর্তে আসবে না। আর আরেকটি জিনিস সেটা হচ্ছে, আমি বারবারই বলে থাকি, কোনো বিরতিতে অনুমান করার কোনো সুযোগ নেই যে জীবনের গল্পে আসলে কি ঘটতে যাচ্ছে, এর পরের বিরতিতে আসলে কি ঘটবে। আমি সবাইকে আহ্বান জানাবো
আজকের গল্পটা আপনি তো শুনবেনই, আপনি অবশ্যই আপনার যদি সুযোগ থাকে আপনার বন্ধু যারা আছে, আপনার কাছের মানুষ যারা আছে তাদের প্রত্যেককে শুনতে বলুন। কারণ রেজার গল্পের সাথে সাথেই রেজার মতো যারা এই সমাজে যে শিশুগুলো রয়েছে আমাদের চারপাশে বড় হচ্ছে, তারা কালকে থেকে তাদের অবস্থা, তাদের ভাগ্য পরিবর্তন হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা বিশ্বাস করি লাখো মানুষ তাদের সাথে যে আচরণটুকু করেন, এবং একই সাথে এই যে খাবারের অভাব, এই যে বিভিন্ন অভাব, সেই অভাবগুলোতে তারা কিভাবে বড় হয় সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে। আমরা আপনাদের সিম্প্যাথির জায়গা চাই না, আমরা শুধু আপনাদেরকে ধারণা দিতে চাই। ও কোনো লাভ নিয়ে আজকের অনুষ্ঠানে আসেনি, ও শুধু এসছে মন খুলে মনের কথা বলতে, এবং যে কারণে সে প্রত্যেকটা কথা বলতে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে। আমি ওকে থামাতে পারছি না, আমি ওকে কাঁদতে দিচ্ছি এই কারণে যে অন্তত 2 ঘন্টা ও মন খুলে কাঁদুক। আমরা সংবাদের বিরতির পরে ফিরে আসবো, এবং ফিরে আসার পর আমরা রেজার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে একের পর এক, এবং রেজা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে জানার চেষ্টা করব। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান হ্যালো 8920। প্রতি বুধবার রাত 11:20 অনুষ্ঠানটি শুরু হয় এবিসি রেডিওতে। কথা বন্ধু হিসেবে আপনার সঙ্গে থাকি আমি কিবরিয়া, এবং আমার টিম এখানে কাজ করে, শাকিল, সাফরিন এখানে রয়েছে, এবং একই সাথে আজকে রেজা তার জীবনের গল্প বলছে। আপনি চাইলে আপনার জীবনের গল্প এসে এখানে বলতে পারেন। নিয়মটা হচ্ছে আপনি ফোন করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার যা বলার আছে বলবেন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি আছে ফেসবুক, আমরা যেটাকে বারবার আপনাদেরকে উৎসাহিত করি। ফেসবুকে গিয়ে রেজাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, রেডিও স্ট্যাটাসে আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, এবং অবশ্যই এগুলো রেজাকে দেয়া হবে। এবং আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করব অনুষ্ঠান শেষ পর্যন্ত শুনুন বা মাঝামাঝি অবশ্যই রেজাকে নিয়ে কিছু না কিছু বলার জন্য। আর আমাদের ফেসবুকের সেই ঠিকানাটা হচ্ছে facebook.com/HELLO8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920, দ্যাট ইজ হ্যালো 8920। এই একটি মাত্র পেজই রয়েছে আমাদের ফেসবুকে, এছাড়া অন্য কোনো পেজ নেই, বাকি সবগুলো পেজই ফেক পেজ। শুধুমাত্র অফিসিয়াল পেজটা হচ্ছে facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। আপনি আছেন এবিসি রেডিওর বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920। অবশ্য এখন বৃহস্পতিবারের রাত পড়ে গিয়েছে এবং প্রথম প্রহর শুরু হয়ে গিয়েছে। কথা বন্ধু কিবরিয়া আপনার সঙ্গে আছি, আছে শাকিল, আছে সাফরিন, হ্যালো 8920 টিমের মেম্বার, এবং আমাদের সাথে আছেন আজকে রেজা। রেজা তার জীবনের গল্প এখানে ভাগাভাগি করছে। রেজার গল্পে আমরা ফিরে যাওয়ার আগে একটু আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে হ্যালো 8920-তে আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। এখানে কোনো সিলেবাস নেই যে আপনার জীবনে ভালোবাসার গল্প থাকতে হবে, এটা না হলে আপনাকে আমরা এখানে গল্প বলতে দিব না, কিংবা আপনার জীবনে কোনো একটা বিশেষ ভৌতিক কাহিনী থাকতে হবে, নইলে আপনাকে আমরা এখানে জীবনের গল্প বলতে দিব না, কিংবা আপনার জীবনে অনেক বড় একটা দুঃখের ব্যাপার থাকতে হবে, নইলে আপনাকে আমরা এখানে জীবনের গল্প বলতে দিব না, কিংবা আপনার জীবনে অনেক বড় একটা সাফল্য থাকতে হবে, নইলে আপনাকে আমরা এখানে জীবনের গল্প বলতে দিব না। ব্যাপারটা এরকম না। আমাদের হ্যালো 8920 হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে এসে আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয় আপনি এখানে ভাগাভাগি করতে পারেন, এবং এই ভাগাভাগির ব্যাপারটা, শেয়ারের ব্যাপারটা আমরা এই জন্যই করে থাকি। আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে জীবনকে শেখায়। আপনার জীবনে যেটা ঘটে গেছে সেটা থেকে আমার অনেক কিছু শেখার আছে আমার জীবনটাকে সুন্দর করবার জন্য। এবং আমার জীবন যেহেতু শুধুমাত্র একটা বিষয় নিয়ে না, সেটা ভালোবাসাই হোক, কিংবা সেটা দুঃখই হোক, কিংবা সেটা আনন্দই হোক, কিংবা সেটা কষ্টেরই হোক, কিংবা সেটা ভৌতিক হোক, কিংবা সেটা মিরাকল হোক, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, জীবন সবকিছু মিলিয়েই জীবন। এবং সেই জন্যই একচ্ছত্র বা এক ধরনের গল্প থেকে জীবনে আসলে শুধু ওই একটা সাইডেই শেখা যায়, বাকি সাইডগুলোতে শেখা যায় না। এবং সেই জন্যই আমাদের হ্যালো 8920 হচ্ছে জীবনের যে কোনো ধরনের গল্প এখানে আপনি বলতে পারেন। এবং রেজা আজকে যে জায়গাটা থেকে গল্পটা বলছে হ্যালো 8920 43তম পর্বে, সেখানেও অদ্ভুত একটা জীবন, সেখানেও অনেক কিছু শেখার আছে। আমরা রেজার কাছে যাওয়ার আগে একটু বলে দিতে চাই, আপনি হ্যালো 8920-তে আসতে চাইলে আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন, ফোন করে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন আপনার কি বলার আছে, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবং আরেকটি হচ্ছে ফেসবুক, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম। ফেসবুকটা আমরা বেশি ইন্সপায়ার করে থাকি, কারণ এখান থেকে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকে যিনি রেজা এখানে আছেন, রেজার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন। ওখানে রেজাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাসও দেওয়া আছে, যাবতীয় তথ্য আপনি ওখান থেকে পাবেন।
এবং আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/HELLO8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। রেজা, আমরা যে জায়গাটাতে ছিলাম যে আপনার মা আসলেন, এসে আপনার খোঁজ করলেন যে আমার ছেলে কই, সে তো পাচ্ছে না। ওখান থেকে শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ, তা এসে খোঁজ করতেছে, তো আমি তো নেই ওখানে। স্যার জিজ্ঞেস করলো যে আমার ছেলে কোথায়। স্যার বললো যে আপনার ছেলে তো 3 দিন ধরে আসে না। তো বলে আমার ছেলে আসে না, আপনি আমাকে জানাননি কেন? তখন তো মনে করেন মোবাইল ছিল না। তা বলে আপনার তো জানাবো কিভাবে, আপনার বাসা বাড়ির ঠিকানাটা তো আমি জানি না, যে কিভাবে জানাবো। তা মা খুব ওখানে কান্নাকাটি করলো। যে তখন তো আমি মা বলি না, তখন তো মা কি জিনিস বুঝতাম না, তখন আমি ক্লাস 4-এ পড়ি। ওকে, মা কি জিনিস তখনও বুঝতাম না, যে মা কি। শুধু সারই ডাকতাম, আর সাথে কোনো কেউর সাথে মিশতাম না। তেমন একটু যদি কেউ খাইতে দিত ওর সাথে একটু মিশতাম, কারণ আমার উদ্দেশ্যই তো আমার পেটে যাতে ক্ষুধা না লাগে, এটাই তো উদ্দেশ্য ছিল। মানে মূলটা ছিল যে আমার ক্ষুধা, আমি খাবার ঠিক মতো পেলেই হয়ে গেল, এবং যে খাইতে দেবে সেই আমার সবকিছু। হ্যাঁ, ওকে। তো এরকম করতে 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 মাকে এক লোক বললো যে আপনার ছেলেকে দেখছি এদিকে যাইতে। তো ওদিকে গেছে, যাওয়ার পরে খুঁজতে যাইতেছে, খুঁজতে খুঁজতে তো ওই যেখানে আমি গেছি ওইখানে এক ছেলে, ওই আমার এক ক্লাসমেট বান্ধবী ছিল, ওর বাসা ওইখানে। ও বলছে যে আপনার ছেলেকে দেখছি এদিকে গেছে, এই নামার দিকে। বলে নামার দিকে কই, মাঠের দিকে চলে গেছে, তো ওইদিকে ব্যাগ নিয়ে দেখলাম। তো পরে গেল, আমার খুঁজতে পাইলো না, আমি আবার ওই স্কুলের দিকে চলে আসলাম। হঠাৎ করে স্যার সামনে পড়লো, ওই স্যারে বললো কিরে তুই এখানে? আমি বললাম কি করবো, আমার ক্ষুধা লাগছিল তো এই জন্য আসি নাই। কয় ক্ষুধা লাগছে মানে? তোরে বলছি না তোর ক্ষুধা লাগলে আমাকে বলবি, আমি তোকে খাইতে দেবো। আমি বললাম সবাই কি তো আপনি আদর করেন, আর আমার একাই শুধু মারেন। তা বললো যে তোকে যে মারি, কেন মারি জানিস? আমি বললাম কেন মারেন? কত তোর বড় হইতে হবে। আবার ওই একই কথা বললো যে তোর বড় হইতে হবে। আমি বললাম আমি তো অনেক বড় হয়েছি, আমার ওই ক্লাস 4-এ তেমন লেখাপড়া ভালো করতে পারিনি, তো রোল হলো আমার 2 ছিল 1, 3-তে 1, যখন 4-এ উঠলাম তখন 2 হলো। কেন ওই বেশি কাজ করাই তো হোটেলে। ও কি কত সহজ করে কথাগুলো বলে যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা ছেলে কতটা মেধাবী হলে এটা সম্ভব হয়। প্রাইমারি স্কুলে পড়ছে সে, এখানে অনেকগুলো ছেলে মেয়ে আছে, এবং যার কি নিদারুণ অবস্থা, ডাস্টবিন থেকে তুলে খাবার শেখায়। সে ছেলেটার রেজাল্ট ক্লাস 1-এ 1, এবং ক্লাস 2-তে 1, ক্লাস 3-তে 1, এবং ক্লাস 4-এ গিয়ে 2। ওটা ওর কাছে কোনো ব্যাপার না, এবং ওই মুহূর্তে আসলে কোনো ফিলিংস 1-2 কি 1-2 দিয়ে কিছু, আমার তো খাবার দরকার। ওকে, তারপর পরে স্যারে যখন 2 হলো, স্যার আমাকে এখন আর রোল কল যখন করে তখন 2য় নাম্বারে, তখন আমার খুব আরো কষ্ট লাগলো যে কি ব্যাপার। আমি তো আগে দাঁড়াইতাম 1 নম্বরে, প্রথম আমি দাঁড়াইতাম, এখন কেন? তা স্যারকে বললাম স্যার আমাকে এই যে 2-তে নিলেন কেন? আমি তো 1-এ থাকতে চাই, না স্কুলে আসবো না। যদি 1-এ থাকতে চাও তাহলে এবার ভালোভাবে লেখাপড়া করবি। তো বললাম যে ঠিক আছে স্যার, ভালোভাবে লেখাপড়া করবো। এই পরে মা তো আর পাইলো না আমাকে খুঁজা, পরের দিন আবার আসলো খুঁজতে। আইসা আমাকে স্যার স্কুলে নিয়ে গেছে, স্যারের বাসায় ছিলাম ওই দিন। আসলো পরের দিন খুঁজতে, আমার আইসা পাইয়া বলে যে তুই ওখানে থাকিস না? আমি বললাম না, ওখানে মারামারি করে ওরা, ওখানে আর থাকবো না। বলে ওরা তোরা মারে? আমি বললাম হ। তো ওই দিন আমি বইলা দিছি সব, যে আমাকে ওরা জবাই করে বলছে, ওরা আমার খাইতে দেয় না, খাইতে বসলে ভাতের প্লেট নিয়ে ফালাই দেয়। ওই ছেলে কয়টা, আমার তো কোনোদিন তুই বলিস না, এই 3 বছর পার হয়ে গেল, 4 বছর চলতেছে, এর ভিতরে কখনো বলিস না, এখন বলিস কেন? আমি বললাম খালি ভয় দেখাইতো, আমার নাকি রাত্রে জবাই করে ফেলবে, এই ভয়তে আমি কখনো বলতে পারি না। পরে আমাকে নিয়ে গেল ওই হোটেল মালিকের কাছে, বললো যে আমার ছেলেরে দিলাম আপনার এখানে, আপনার টাকা দিছি প্রতি সপ্তাহে, সে তো আমি টাকা দিচ্ছি, আমার ছেলেকে শুধু পানি ডাল দিয়ে আপনি ভাত দিচ্ছেন? কয় না তো, আমি এগুলো দেই নাই। আমি টাকা দিয়ে যাই প্রতি সপ্তাহে, কেন দেই আপনারে? কয় আপনি টাকাও দেন, টাকাও আমি নেই, তবে কয় টাকা দেন তা তো জানি না, ওর কাছে টাকা দেন তা আমারও যা দেয় ওইটাই আমি নেই। পরে বললো যে কেন আপনাকে কয় টাকা দেয়? পরে বললো যে আমাকে তো 100 টাকা দেয়। কয় কেন? আপনাকে তো আমি 200 টাকা দেই সপ্তাহে। মানে রিপোর্ট ওখান থেকে 100 টাকা মারতো। হ্যাঁ, মা খুব কান্নাকাটি করলো, আর আমাকে খুব গালে মুখে খুব থাপ্পড় মারতে লাগলো, যে আমাকে এতদিন কেন তুই বলিস না? মাইরা পরে আবার মা আমাকে জড়াই ধরে খুব কান্নাকাটি করলো। পরে ওই হোটেল মালিক বললো যে ঠিক আছে ওরে রাইখে দেন, এরপর আমি দেখবো। বলছে না, আমার ছেলে আর আপনাদের রাখতে হবে না। পরে বললো যে ঠিক আছে, এরপর থেকে তুই খানা কিনে খাবি, আমি টাকা দিয়ে যাবো তোর কাছে। পরে হোটেল মালিক রিকোয়েস্ট কইরা রাখলো ওই বছরটায়। ওই আগে ওর কাছে থাকতাম না, এখন আর ওর কাছে থাকতে হয় না, ওই হোটেলেই থাকি। তবে আগে মনে করেন ঘুমাইলে ফজর আজান দিলে ঘুম থেকে উঠা লাগলো, এখন আর উঠা লাগে না। এখন পড়ার জন্য উনি বললো যে ঠিক আছে তুই ভালো, ওই হোটেলের ভিতরই, বলতো ভিতরে একটু জায়গা ছিল, বলছে এখানে একটা বাতি দিয়ে দিস, তুই এখানে পড়বি। হোটেলের নামটা মনে আছে আপনার? হোটেলের নামটা রেনু হোটেল। রেনু হোটেল।
আচ্ছা, ওটা কোথায় যেন ছিল? মান্ডা। মান্দাতেই ছিল। জি। ওকে, তারপর? পরে আমি আর ওই ছেলের কথা শুনি, আর ছেলে যদি কিছু বলতো ওইটা বলে দিতাম মালিকের। করতে করতে আমার পরীক্ষা আসলো সামনে, পড়তে খুব কষ্ট হয়, কতক্ষণ জাগনা থাকা যায়, কিন্তু আবার পড়তে মন চায় যে স্যার কইছে এবছর আগে আমার নাম ডাকবে। পরে স্যার বললো যে বৃত্তি দিতে হইবে। আমি বললাম স্যার বৃত্তিটা তো বুঝলাম না, একটু বুঝাই দিবেন। কয় তুই এই পরীক্ষাটা যদি দাও আর যদি ভালো রেজাল্ট করো, তো রেজাল্ট কি এটাও বুঝতাম না। আমি বললাম স্যার রেজাল্টটা কি, এটা তো বুঝলাম না। কিন্তু অথচ আমি ক্লাস 5 পড়ি, দেখেন, অথচ আমি রেজাল্ট কি জিনিসটা বুঝতাম না। কারণ আমার যে ওই এখনো স্মৃতিটা মন থেকে যায়নি যে আমি কমলাপুরে থাকতাম। তারপরে বললো যে তুই কি বলতেছ? আমি বললাম স্যার ওরা তো বলে খালি ফল ফল, কিসের ফল? কয় ঠিক আছে, ফলটা যদি ভালো করিস তাও তোরে টাকা দিবে এখানে। আমি বললাম কারা দিবে? কয় দিবে, দেখবি আইসে এসে দিয়ে যাইব। আমি বললাম স্যার ঠিক আছে। তাহলে এবার পরে 5 পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, আর ওই বৃত্তি দিলাম, বৃত্তিও পাইলাম। তখন স্যার কি করলো, স্যার মিষ্টি আইনা সবাই স্কুলের স্যারদেরকে খাওয়াইলো, যে যদি কেউ জিজ্ঞেস করে যে মিষ্টিটা কে খাওয়াইলো, তখন তুই বলবি যে স্যার আমি দিছি। আমি বললাম স্যার মিথ্যা বলবো? আরে মিথ্যা না, এটা মিথ্যা না, আমি তো তোর ভালোর জন্য করতেছি। আমি বললাম স্যার আপনার কি ছেলে মেয়ে নাই? আছে রে, ছোট ছোট, কথা শুনে না। এসছি বড় আছে, কয় বড়গুলা খারাপ হয়ে গেছে, লেখাপড়া করে না, এই জন্য তোরে চাই তুই যাতে ভবিষ্যতে মানুষ হয়ে যখন আমার কথা মনে পড়বে আমার জন্য দোয়া করবি। স্যার বলতো আমাকে, এটা খুব আদর করে বুকে জড়াই এর কথাগুলো বলতো আর কান্না করতো। পরে শিখছি যখন ভর্তি হইতে যাও, পরে আমারে বললো যে তুই কালকের ভর্তি হবি। আমি বললাম কিসের ভর্তি হবো? মানে একটু মেজাজ খারাপ করে বলছি, আর আমারে থাপ্পড় মারলো যে মায়ের সাথে কিরকম আচরণ করে শিখিস না, লেখাপড়া করিস, অথচ তুই স্কুলের ভালো একজন ছাত্র, মায়ের সাথে কিরকম আচরণ করে জানিস না? এরকম আচরণ করে নাকি রে? তখন আমার মাথার ভিতরে একটা ই হলো, আসলেই তো উনি যে এত করতেছে, উনি তো তাহলে মা হবে আমার, নাইলে এত আমার পিছনে কেন দৌড়াবে? তখন বললাম যে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে মা, আমারে মাফ করে দাও। তখন মা খুব কান্না করছে, আমার নিয়ে খুব কান্না করছে, যে 5টা বছরে তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনলাম না, আর আজকে তুই আমার হঠাৎ করে মা ডাকলি, আমার এর চেয়ে আর কিচ্ছু চাই না। তখন একটু বড় হয়েছি, কিন্তু আম্মা কি করে তখন আমি জানতাম না যে কি করে, আর জিজ্ঞেস করতাম আম্মা তুমি কি করো? কয় বাবা আমি দূরে চাকরি করি, তুই দেখবি যখন বড় হবি তখন জানবি, এখন জানার তো দরকার নেই, তোর তো টাকার দরকার, টাকা আমি দিচ্ছি, আর যখন আমার টাকা থাকবে না তখন তুই বড় হবি, তখন আমাকে টাকা দিবি, তুই পারবি না? আমি বললাম হ্যাঁ পারবো। তো এই ভর্তি হইতে গেলাম, শিখছি, প্রথম দিন ভর্তি হইতে গেলাম। কোন স্কুলে? মান্ডা হায়দার আলী হাই স্কুল। হাই স্কুল, ওকে। ভর্তি হতে গেলাম, এখন বাবার নাম চাই, বাবার নাম কি দেবো? বললাম ঠিক আছে, কালকে দেখি মা আসেনি, মার কাছে জিজ্ঞেস করবো। আর এর ভিতরে আম্মার নামটা আমি জেনে নিছি, যেটা বলছিলেন। হ্যাঁ, আম্মা বলে গেছে যে বলছে যে আমার নাম কি জানিস, আমার নামটা তুই লিখতে পারিস নাকি ভালো করে ইংলিশে? আমি বললাম কেন পারবো না, আমি ভালো লেখাপড়া করি, পারবো না কেন? কত লেখতো। আমি বললাম তোমার নামটাই তখন বলো না, তাহলে আমি লিখবো কিভাবে? আমার নাম মজিদুন্নেসা, লেখো তো দেখি। আমি সুন্দর করে লিখে দিলাম যে মজিদুন্নেসা। বাহ, খুব সুন্দর হাতের লেখা তো, ইংলিশ। পরে আমি প্রথম দিন ভর্তি হইতে গেলাম, বাবার নাম চাইলো, দিতে পারলাম না, চলে আসলাম। ওই যে একটা বান্ধবী ছিল ছোট, ওই ক্লাস 3 থেকে, ও আমাকে বললো যে কিরে রেজা তুই আজকাল ভর্তি হওনি? আমি বললাম কি ভর্তি হবো রে, আমি তোমার বাবার নাম জানি না। স্যারেরা বললো বাবার নাম। কয় কি বলিস? আমি তো তোর বাবার নাম জানি। আমি বললাম কি করে জানবি তুই? কথা আমি যা বলি তুই শোন, আমি বলবো যে স্যার আমাদের পাশের বাসায় থাকে তো, ওর বাবার নাম বলতে চান, একটু রাগারাগ করছে, মারছে, এই জন্য যেরকম আমি তোরে ভর্তি করাই দেবো, তাহলে তুই ভর্তি হবি? আমি বললাম হ্যাঁ হবো। পরের দিন গেলাম, আবার বললে যে যা, আবার বললে বাবার নাম। তাহলে রাগ করে তুই আমি লেখাপড়াই করতাম না, মায়ের নাম চাইলে মায়ের নাম দিলাম, তো আবার বাবার নাম দেবো, এটা কি? পরে চলে আসতেছি, তখন আমার বান্ধব বলে চল আমার সাথে। গেলাম ওর সাথে। স্যার ওর বাবার নাম তো আমি জানি, ও তো বাড়িতে রাগ করছে, এই জন্য ওর বাবার নাম বলতে চায় না, ওর বাবা ওরে মারছে এই জন্য। তাই নাকি? বল হ্যাঁ। আমাদের বাসার পাশের রুমেই থাকে, ওরা আমাদের বাসার সাথেই থাকে, তো আমি ওর বাবার নাম জানি। তো তখনও আমার বাবার নাম দিল আহমদুল্লাহ। আমি বললাম এই নাম দিলি? আরে এইটা ভালো নাম, সবচেয়ে ভালো নাম এইটা। আমি তাই ঠিক আছে দে। এই তখন থেকে আমি এই আহম্মদের ছেলে। ওকে। তখন থেকে আমি আহম্মদের ছেলে এবং এই মজিদুন্নেসার ছেলে, এই দুইজনেরই। করতে করতে কিছুদিন গেল, আম্মা এখন দেখি 2 দিন 1 দিন পর পর আমার দেখতে আসে। আইসা এখন বললে অন্য জায়গায় একটা ঠিক করে দিল খানা দানার জন্য, যে হোটেলে আর থাকতে হবে না তোর। তো 1 বছর আর কি কাটাইলাম, 6 বছরটা। পরে এখন কোথায় থাকবো, খুব কষ্ট হইতেছে। পরে আম্মারে এক প্রলোভন দেখিয়ে পুরান ঢাকার এক লোক, উনি বলছে যে ঠিক আছে তোর যে ছেলে থাকে, ছেলে সহ আমি বিয়ে করবো। তো মা রাজি হয় না, বলছে না তোর ছেলে সহ আমি বিয়ে করবো, তোর ছেলে আমার বাড়িতে আইনে লেখাপড়া করবে, সমস্যা কি? তাই মা রাজি হলো, এখন আর আমার নিতে চায় না। মারে আর বলছে যে ঠিক আছে তোর ছেলে যদি তুই নিয়ে আসো, তাহলে তোর আর নিতাম না। একটু আমাকে, আমার মনে গল্পটা অনেক দূরে গিয়ে গেছে, আপনি একটু তার আগে বলেন তো যে
আপনি এই মজিদুন নেসা সম্পর্কে আপনি কতটুকু জানতেন? উনি কি করতো সেই সময়? কিছু কি জানতেন? উনি তো বলতো যে আমি চাকরি করি। হ্যাঁ, কিছু বলতো? তখন বলতো যে আমি ডাক্তার। যখন আমি ওই আমার যেদিন নাম বলছে ওইদিন জিজ্ঞেস করলাম যে আম্মা, বললাম যে আম্মা তুমি তো আমার কোনোদিন বললা না তুমি কি করো, তো খালি বলো চাকরি করো। কিসের চাকরি? আর আমি কি চাকরি করব বড় হয়ে? কারণ বাবা আমি তো ডাক্তার, বর্তমানে আমি এখন ডাক্তার ঢাকা মেডিকেলের। আমি বললাম ঢাকা মেডিকেল না, তাই যে একদিন দেখতে যাব তোমার সাথে। ঠিক আছে তোরে আমি নিয়ে যাব। এই আমার বিয়ে হয়ে গেল, পরে বললো যে ঠিক আছে বেড়াইতে যাব, শ্বশুর বাড়ি যাবো। ওই আপনাকে কোনোদিনও ওনার বাড়িতে কখনো নেয় নাই, কোন পরিবারে কখনো ওই সময় নেয় নাই? না, ওই সময় নেয়। ওকে, তারপর পরে যখন বেড়াইতে যাইবো তখন বলছে না আমার ছেলে ছাড়া আমি যাব না, আমার ছেলে যদি নিয়ে যাও পরে যাব। বাড়ি ছিল ভৈরবে, ওনার বাড়ি। হ্যাঁ। ওকে, বলছে ঠিক আছে এবার চলো, ওরে আইসা আমি নিয়ে যাবো। তাই যেরকম হোক আম্মাকে নিয়ে গেল। তো যাওয়ার পর ওখান যাই আর কি আম্মারে আর অপবাদ দিল ওই লোকটায়, যে আপনার মেয়ে তো বিয়ে হলো আমার সাথে, ঢাকা আমার বাড়ি, তো আপনার মেয়ের একটা বাচ্চা আছে, এটা অবৈধ বাচ্চা, যাকে যারও সন্তান বলে। ও মাই গড। তো আমার আম্মাকে খুব মারধর করছে। না মানে ওনার মায়ের, আপনার মায়ের আসল বাবা যিনি, হ্যাঁ, খুব মারধর করছে যে তুই তোরে ঢাকায় লেখাপড়া করতে দিলাম, তা তুই এই কাজ করছিস, তুই বিয়ে কেন করলি? বাস ওই ছেলে নিয়ে তুই থাকতি, বিয়েটা কেন করলি? পরে ওখান থেকে পালাই চলে আসলো, নানা বাড়ি থেকে পালাই চলে আসলো। আসার পরে প্রায় 4-5 বছর ওখানে যাওয়া যায় নাই। এর ভিতরে আমি করতে করতে 7-এ থাকলাম আমি মান্ডায় এক বাড়িতে, এক বস্তিতে নিয়েও বললো যে এখানে তুই থাকবি। আমার এই বান্ধবী, যে মান্ডা পেয়ারালি গলির ভিতরে, এখন বিল্ডিং হয়েছে, তখন বিল্ডিং ছিল না, টিনের বাড়ি ছিল, আর বেড়াবোড়া তেমন ভালো ছিল না। এক দারোগার বাড়িতে আমার নিয়ে দিল, আর বললো যে তুই তো এখানে ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে পড়াবি, আর তোর থাকা খাওয়াটা ওরা দিবে ফ্রি। আমি বললাম যে ঠিক আছে, তাই থাকা খাওয়াটা যদি ফ্রি হয় তাহলে আর তাতেই তো আমার হয়, কিন্তু লেখাপড়া আমার ছাড়বো না। আমার বই কেনার টাকা, খাতা কেনার টাকা, কলম কেনার টাকা এগুলো কোথায় পাবো? তো এক লোক বললো যে তুই আমার সাথে যাবি নাকি? আমি বললাম কোথায়? কয় রাত্রে কাজ করতে। আমি বললাম রাত্রে কাজ করবো কিভাবে, আমি তো ঘুমান লাগে না। কয় আগে একটু কম ঘুমাবি, তা সমস্যা কি, ওখানে ঘুমান যাবে। তা বললাম যে ঠিক আছে যাবো। তো গেলাম, তাই বললো যে বালু টানতে হবে মাথায় করে, টুকরি দিয়ে বালু টানতে হবে। তা আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি অত বড় বোঝা বহন করতে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই এক লোক ছিল, নাম ছিল সালাম, যে ওই কাটি দিত, সবাই ওখানে বাউর সালাম বলে ডাকতো। আলীগঞ্জ বালুর মাঠের উত্তর সাইডে। আর সর্দারের নাম ছিল একজন ফজলু আর একজন ছোবাহাম। তো সালাম সবাইকে টালি বলতো, টালি দিত, দুই সর্দারের টালিও একা দিত। আমার ছোট দাইকেও সালাম একটু আমার মায়া করতো, আর বলতো যে তুই এতগুলো নিবি না, এতগুলো নিলে তুই কতক্ষণ টানতে পারবি, তুই তো 100 টানতে পারবি না। আমি বললাম কি করবো? তাই যে ওখানে ওই ভিতরে ভইরা দেয়, জাহাজের ভিতরে, পরে ডাক দিয়ে বলল যে এই ছেলে যখন যায় তখন ওর অর্ধেক টুকরি দিবি। কয়টা? আমি বলছি অর্ধেক টুকরি দিবি, বড়রা যে টানবে ওইটা তো আর ও টানতে পারবো না, কারণ ছোট মানুষ। তো ওই লোকটা একটু মায়া করলো, ঠিক আছে অর্ধেক অর্ধেক দেয়। আর আমার ওই, তাই আমি বললাম যে ভাই আমার যে কমানলো আপনি আমার টালি দেন, আর ওরা বেশি এনে তারপর দেন না। কখন এটা আমি একদিক দিয়ে পোষাইনি, এটা আমার পাপ হইব না, কারণ তুই ছোট, তোরে যদি একটু আমি হেল্প করি। আরেকজনে ওই ভৈরে আনলো, ওরে বলি যে এবার বাড়াই আনবে না, তো টালি দেবো না। কেন বলি জানো? কই কেন? কই যে তোরটা আরো 10 জন দিয়ে আমি পূরণ করতেছি, এই জন্য ওদেরকে ঘুরে, আর তোরে ঘুরাই না। করতে 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 আইনা টাকা রাখলাম বাসায়। কয় টাকা পেলেন মনে আছে? প্রথম দিন পাইলাম 40 টাকা। তো গাড়ি ভাড়া দিয়ে আসা যাওয়া করতে করতে 10 টাকা চলে গেছে, খাইতে টাইতে 30 টাকা ছিল। করতে করতে 445 টাকা আমার কাছে হয়েছিল। তো টাকাগুলা ওই যেখানে থাকতাম ওই ওদেরকে বলতাম যে আমার এই টাকাগুলো রাখেন, হয়তো কেউ নিয়ে টিয়ে যাবে। বাবা আমার কেউ ঘরে ঢুকে না, তুমি টাকা তোমার কাছে থাকুক, সমস্যা নেই। ওই দারোগার নামটা কি ছিল মনে আছে? মানে দারোগা ছিল না, দারোগার ওয়াইফ ছিল। দারোগা তো মারা গেছে তখন, উনি ছিল না। তবে ওনার ওয়াইফ ছিল, এবং ওই ছেলে ছিল নাসির নাম। মানে আপনি লজিং থাকার মতো ওই বাসায় থাকতেন আর পড়াইতেন ওদেরকে? কিন্তু রাত্রে যে আমি কাজে যাইতাম এটা ওটা জানতো না, এটা ওদেরকে কখনো বলতাম না। আর ওই যে ছেলে নিয়ে যাইতো ওই ছেলে বলতাম যে কাজে যাইতে পারি ভাই, তবে আমার ওখানে কেউ বলতে পারবি না। বলতে ঠিক আছে। এরকম করতে করতে মাঝে মাঝে যাইতাম। তো 4-5 মাস গেল, পরে 445 টাকা আমার হাতে জমলো। ওই টাকাটা বাসা থেকে হঠাৎ করে নাই। তখন খুব কষ্ট পাই, কান্নাকাটি করতেছে। কয় কিরে তোর কি হয়েছে রে? আমি কেউ বলতেও পারতেছি না যে কি কিনা। যদি টাকার কথা বলি তা কিনা বলে যে তুই রাতের বেলা যাস চুরি করে কাজ করিস। হ্যাঁ, মিথ্যা অপবাদ দাও, এখান তো রাখবো না। তাহলে আরেকটা সমস্যা। কি সমস্যা আমাদেরকে খুলে বল। তা আমি বলি না, আমি বলছি না আমার স্বাস্থ্যটা ভালো না, আমার মায়ের কথা মনে পড়ছে, তো এই জন্য কান্না করলাম। কথা তোর মায়ের আইসা এসে তোরে দেখে যায়, সমস্যা কি? এরপর আর সমস্যা রাখি। আমি বললাম না সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস একটু বলেন তো, এটা আপনার স্মৃতিতে আসে কিনা। আপনার মা সাধারণত লোকজনের কাছে কি বলে আপনাকে রাখতো? কারণ মা তো কখনো সন্তান কিভাবে রাখতে পারে না, তো উনি কিভাবে রাখতেন ওনাদের কাছে? না, মা বলতো যে আমার এই ছেলে এটা একটু মাথার সমস্যা, তো ব্রেন আউট,
তবে ও কারো কথা শুনে না, ও বাড়িতে থাকে না, বাড়িতে নিলে বাড়ি থেকে বের হয়ে যায়। তো অনেক করে কবিরাজ দেখাইতেছি, তো এই জন্য এইখানে সেইখানে রাখতেছি, কেন দেখি ওর ব্রেন ক্লিয়ার হয়ে আসে কিনা। যখন আমি মা ডাকছি তখন থেকে বলতো যে আমি যে তোর মা না, এই কথা তুই কেউ বলিস না, তাহলে কিন্তু সমস্যা হবে তোর। আর আমিও বলতাম না যে মা না, এটা বলতাম না। এরকম করতে 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 এরপরে মা হঠাৎ করে আমার কাছে একদিন চলে আসলো যে বাবা আমি ওখান থেকে চলে আসলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি বললাম মা চলে আসলা কা? কয় তোরে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। আমি বললাম কি মন্তব্য? কয় আমি গেলাম, তোর নানা আমাকে মারছে, আর ওই যে লোকের সাথে বিয়ে বসলাম ও তো তোরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোরে নিবে না, আরো যাই বলছে যে তোরে নাকি আমি অন্য জায়গা থেকে, তুই আমার গর্বে ধরছিস, অন্য মানুষে অবৈধভাবে আর কি তোরে। আমি বললাম তো ঠিকই কইছি, আমি তো জারজ সন্তান। তো তখন জারজটা কি বুঝতে পারতেছি। তখন মা জড়াই ধরে খুব কান্নাকাটি করলো, খুব কান্নাকাটি করলো। তা মা আসছে, এখন কি করবো? আমি তো তখন এতটাই দিতাম না যে মা, তা বলছি মা আসছে, সমস্যা কি, বিয়ে হয়েছে, এখন আসছে আমার কাছে, আমার কাছেই মনে হয় থাকবে। তা আসছে আমার খুঁজ দিয়েছে, হ্যাঁ পাইতেছে না। আপনাকে নিয়ে কোথায় থাকলো উনি? বেশ কদিন ছিলেন আপনার সঙ্গে, রাইট? হ্যাঁ। কোথায় ছিলেন উনি? ওই মান্ডা, যেখানে আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতেই। বলছে আমার ছেলেটা নিয়ে দেখি একটু ভালো হয়, তাই এরা আদর করে আম্মাকে ডাক্তার, আম্মা যখন বলছে আমি ডাক্তার ঢাকা মেডিকেলে, তখন এরা আদর করে আর কি ওরা রাখছে ওনাকে। হ্যাঁ ওরা রাখছে। ওকে। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন ওই স্কুলের খবর পাই, স্কুলে আসছে, আইসা বলছে তুই থাকিস করে আমার। আমি তো জানি না, আমি বললাম থাকি মান্ডা ওই পেয়ারালি গলির দারোগার বাড়ি। আমার নিয়ে যাবি? অন্য এক লোক বললাম, বললাম ঠিক আছে চলেন। দেখি ওই বাড়িতে বাসা আছে নাকি, আমি থাকবো তো এই জন্য খুঁজতেছি। আমি বললাম চলেন যাই, দেখে ঠিক আসছে। পরে ওই লোক আইসা আম্মারে নিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে যান গা। নিয়ে আমার খুব মারধর করছে, আটকাই নিয়ে বলে যারো সন্তানের জন্য কি মায়া অমুক সময়। তাই ততটা আমি গুরুত্ব দিতাম না। তা আমি আবার যেদিন নিয়ে গেছে ওই দিন আমি গেছি ওই কাজ করতে আবার। কিন্তু ওই দিন এক লোক বলে যে আমার সাথে ট্রাকে কাজ করবি নাকি? তা বললাম যে ঠিক আছে। ট্রাকের ড্রাইভারের নাম ছিল লাল মিয়া আর হেল্পারের নাম ছিল মুসা। তা শীত লাগতেছে তো ওরা বসছে ভিতরে, আমার দেশে উপরে যেখানে শীত লাগে, ছোট মানুষ। আমার সাথে আরো লোক আছে 3 জন। কারণ আমার বলতেছে তুই শীতের কিছু নিয়ে আসো না? আমি বললাম না। তা ওই ড্রাইভারে লাল মিয়া ড্রাইভার, উনি ওনার গামছা ছিল, গামছা দিছে, আর মাফলার ছিল, মাফলারটা দিছে, যে এইগুলো কানে বেঁধে তুই বস গায়ে দিয়ে। পরে আমি বসলাম। বালুকা চলে গেলাম, ময়মনসিংহের বালুকা আছে না, ওইখানে চলে গেলাম। যাওয়ার পরে আমি প্রস্রাব করতে গেলাম গাড়ি থেকে নেমে। তো ওইখানে লোকেরা চোর চোর বলে আমাকে ধরছে। তো আমাকে মানে এমন মার মারছে যা বলতে পারতেছি না, যে কত মার মারছে চোর চোর বইলা। হঠাৎ করে কেন ধরলো এইভাবে? চোর বইলা ধরছে। যে আর জিজ্ঞেস করছে বাড়ি কই, থাকিস কই, এলাকায় কেন আসছো? কিন্তু আমি বলছি টেরাকে আসছি। তা টেরাক ওই যেখানে থামছে ওইখান থেকে আরেকটু সামনে গেছে। আমি ওই বাথরুম একবারে সারবো এই জন্য বসছি। তো ট্রাক সামনে গেছে, বলছে তুই এখানে দাঁড়াইস, আমরা আসতেছি। গাড়ি ঘুরেই আসতেছে। আস্তে আস্তে আমার তো মায়ের দূর করে আইসা দেখছে যে আমার খুব মায়ের দূর করছে। আমার বললে যে তোর বাসা কই? আমার ওই উস্তাদে বললাম যে আমার বাসা মান্ডা পেয়ারালি গুলিতে দারোগার বাড়ি। বলে চল তোরে দিয়ে এসে। বাসায় দিয়ে গেল। খুব জ্বর, কি করব, কোথায় খাবার দাবার এখন ভালো লাগে না, কিছু না। পরে কই না এখানে আর থাকবো না, এখন আমি এইটে পড়ি, এখন তো মোটামুটি বড় হয়েছি, এখন এইখানে আর থাকবো না। ওই মান্ডা একটা বাড়ি করতেছে, ওইখানে বললাম যে আপনার এখানে বাসা ভাড়া হবে? কয় না, এখানে তো বাসা মাত্র উঠাইতেছি ভাই। কেন? আমি বললাম আমি তো ওই মান্ডা হায়দার আলী হাই স্কুলে পড়ি, আমার তো থাকার জায়গা না, এই জন্য। কত এখানে থাকতে পারিস, আমার এই দারোয়ান আছে না, দারোয়ানের সাথে থাকতে পারবি? তাহলে আর ভাড়া টাড়া দিতে হবে না। আমি বললাম হ্যাঁ পারবো। এরপরে দারোয়ানের সাথে থাকতে 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 9ম শ্রেণীও ক্লিয়ার করলাম। দারোয়ানের নামটা কি ছিল? দারোয়ানের নামটা আমার খেয়াল নাই। এটা কি করতো? মানে দারোয়ান আপনার সাথে জিজ্ঞেস করতো না যে কোথায় থাকিস, বাড়ি? না, দারোয়ানে আমি যাওয়ার পরে মনে করেন দারোয়ান তো একজন না, চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা। মনে করেন 1 মাস পরে চেঞ্জ হয় আবার। আপনাকে কি করতে হতো ওই বাসায়? আমার আমি শুধু ওনার সাথে রাত্র মনে করেন 12টা-1টা পর্যন্ত আমি পড়তাম, উনি পাশে থাকতো, এরপর ঘুমাই যেতাম, এরপর উনি জাগনা থাকতো। উনি জানতো আপনার ব্যাপারটা যে আপনার বাবা মানে এই? না, এগুলো ওনাকে বুঝতে দিইনি কখনো। তাহলে উনি আপনাকে কেন রাখতে দিল? কে উনি? ওনার বাড়ি পাহারা দেওয়া লাগতেছে, এই জন্য আমি থাকতেছি। এখন আমি দারোয়ান বাড়ির, সোজাভাবে আমি দারোয়ান বাড়ির, আমি অন্য কোথাও না। মনে করেন স্কুল থেকে সরাসরি ওখানে যাই বসতাম, ওই বই হাতে থাকতোই আমার। কারণ আমার টার্গেট একটাই যে আমি এতটা যখন কষ্ট করতে পারতেছি, কষ্ট আরো করবো, কিন্তু পড়াশোনাটা করবো, পড়াশোনা করবো। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920। আজকে রেজা আমার সঙ্গে আছে। রেজা তার জীবনের গল্প বলছে, এবং এই জীবনের গল্প কোন মন্তব্য আসলে করা যায় না। আমরা আসলে কোন অ্যাডভাইস দিই না অনুষ্ঠানে, মন্তব্য আসলেই নিষ্প্রয়োজন। এবং আপনি আপনার জায়গা থেকে উপলব্ধি করতে পারছেন যে জীবনটা আসলে কি, রেজার জীবনটা আসলে কি।
এটা আসলে একটা রেজা না, এরকম আমাদের সমাজে অনেক আছেন, অনেক মানুষ আছেন যাদের কথা বলার কোনো জায়গা নেই। এবং এই জন্যই হ্যালো ঈদ 920 হচ্ছে সবার প্ল্যাটফর্ম। পৃথিবীর কোথাও যদি তোমার জায়গা না থাকে, আসো এখানে ভাই, আমরা অধীর আগ্রহ নিয়ে শুনবো, আমরা তোমার কাছ থেকে শিখবো। আপনি ফেসবুকে যেতে পারেন, ফেসবুকে রেজাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। এবং আপনি যদি হ্যালো ঈদ 920 মেম্বার হতে চান, তাহলে অবশ্যই ফেসবুকের ওই পেজটিতে যাবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যান, লাইক দেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো ঈদ 920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলেন রেজা, যে আপনার হাতে বই থাকতো এবং আপনি আসতেন, বাড়ি পাহারা দিতেন, আবার পড়তে যেতেন, পড়া আপনি কোনোভাবে ছাড়তেন না, পড়া তখন আপনি কখনো- ক্লাস 9-এ পড়েন। হ্যাঁ, তখন চিন্তা করলাম যে আমার তো এইভাবে কাজ করে লেখাপড়া করে তো আমি লেখাপড়া পাস করতে পারবো না, কি রকম মানুষের সাথে আমার মিশতে হবে। তাই প্রেম জিনিসটা তখন বুঝতে পারতাম। প্রেম জিনিসটা ক্লাস প্রেম 9 কি? হ্যাঁ, ভালো লাগা, একটা মেয়েকে ভালো লাগা। হ্যাঁ, আমার সাথে যে মেয়েটা ছিল, মেয়েটার নাম ছিল আসিয়া। কোন আসিয়া? ওই যে আপনাকে হেল্প করলো সেই ছোটবেলা থেকে? হ্যাঁ, হ্যাঁ, ও হেল্প করেই যাচ্ছে। ও হেল্প করিয়ে যাচ্ছে, মাঝে মাঝে টাকা দেয়, কিন্তু আমি ওরে বলতাম যে এই, তোর তো খুব ভালো লাগে রে ভাই, আমার ভালো লাগবে না, আমি কি দেখতে কি অসুন্দর নাকি রে। তাই এরকম করতে করতে ও একদিন টাকা দিতে যাইয়া ওর গার্ডিয়ানের কাছে ধরা পড়ে গেছে। যে টাকা তুই কই দিস। ও কি আপনার চেয়ে জুনিয়র ছিল? মানে কোন ক্লাসে পড়তো? না, আমার সাথেই পড়তো। একসাথেই পড়তো? হ্যাঁ, কিন্তু ও একটু নর্মাল ছিল, আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। আচ্ছা। এই জন্য মানে অনেকে আমারে ভালো জানতো, ক্লাসের যতগুলো ছাত্রছাত্রী ছিল সবাই আমাকে ভালো জানতো, আর সবাই আমার সাথে মিশতে চাইতো, কিন্তু আমি মিশতাম না। খালি আমার ওই হঠাৎ করে মনে পড়তো, যদি আমার বাবার কথা জিজ্ঞেস করে যে বা তুই কোথায় থাকিস, তোর বাড়ি, তখন কি বলবো? তখন তো আমার ওরা বলবে তাহলে তুই নিশ্চয়ই জারোর সন্তান। তাহলে আমি যাই না শুনে এটা করবো না, আর ওরে বলতাম যে ঠিক আছে তোর ভালো লাগে, ঠিক আছে আমার, কিন্তু কখনো তুই আমার বলবি না যে তোর বিয়ে করবো বা অন্য কোনো মন্তব্য করবি না আমার নিয়ে। কয় তুই কি বলিস? ও লজ্জা পাই তোর কি, যে এগুলা কি বলিস, এই বিয়ের কথা, এত ছোট ছোট মানুষ বিয়ে করে নাকি? আমি দূর, এগুলো এখন ভালো লাগলে স্বাভাবিক, এটা বলতেই পারে, তুই যদি আমার বইলে ভালো কখনো বলবি না। বলছে না। এরকম করতে করতে আমার সময়টা অনেক কেটে আসলো এসএসসি পরীক্ষা। 1995 সালে এসএসসি পরীক্ষা চলে আসলো। আসিয়া আমাকে টাকা দিয়ে হেল্প করছে, আসিয়া না, আরো 3-4টা মেয়ের সাথে আমি এরকম কথা বলতাম, কিন্তু সবার সাথে, কেন আমার টার্গেট ছিল যে আমার লেখাপড়া করতে হবে, যে আমার টাকা দিবে ওর সাথে আমি বন্ধুত্ব করব। কিন্তু বলতাম যে দেখ, আমার কখনো বলবি না যে তোর বিয়ে করতে হবে, কথা কখনো আমার শেয়ার করবি না, তাহলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না, কত যত টাকা লাগে দেবো, এরকম সবাই বলতো। তাই টাকা নিতাম, কারণ আমার এখন আর ওই আগের মতো কাজ করা লাগে না। করতে করতে হঠাৎ করে আসি আমার একদিন টাকা দিল যে তুই তো সামনে পরীক্ষা আসতেছে। টাকাটা আপনি কিভাবে নিতেন? কারণ গরিব না হলে তো ওরা টাকা দিবেন, আপনি ওদেরকে বলতেন যে আমি গরিব বা এরকম কিছু একটা? হ্যাঁ, আমি বলতাম যে দেখ, আমি কিন্তু মা বাবার কোনো নেই না, আমার কেহ নেই পৃথিবীতে। তবে আসিয়ে জানতো, কিন্তু আমার একটাই বলতো যে তুই এইটা কখনো ছোট মনে করবি না, আমি তোর পাশে আছি, সব সময় তোর পাশে আছি। এরকম চলে আসলো এসএসসি পরীক্ষা, ও টাকা দিল, আমি গেলাম গুলিস্তানে শার্ট কেনার জন্য আর প্যান্ট কেনার জন্য। তো একটা মেয়ে সুন্দরী, খুব সুন্দরী, মানে যদি সুন্দরীর দিক দিয়ে নির্বাচন করে মনে হয় যে লাখের ভিতরে একজন হবে এরকম। আপনার চোখে সে অনেক বেশি সুন্দরী। ওকে, তারপর? বললো যে ভাই আমি একটু ওপারে পার হবো, আমাকে একটু পার্ক করে দেন। আমি বললাম আমি পারবো না। সরি ভাই, দেন না পার করে, আমি বাচ্চাটা নিয়ে পার হতে পারতেছি না ব্যাগ নিয়ে। তা চিন্তা করলাম যাক দে পার করে। এই পার করতে গেছি, মাঝামাঝি গেলাম পরে মেয়ে চিৎকার মারছে যে আমার স্বামী আমার ফালাই দিয়ে যাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমার নিবে না। তো এই পোলাপানে ধরে টাকা ছিল 700 টাকা, 700 টাকাও নিয়ে গেল এবং মার দূর করলো খুব। এসএসসি পরীক্ষার টাকা? হ্যাঁ, এসএসসি পরীক্ষার সময় যে টাকাটা আপনি পেয়েছিলেন, কালেক্ট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা। তা আমি পরে খুব কষ্টে, যে কি ব্যাপার আমার এরকম করতেছেন তো আপনারা, দাঁড়ান তো কি ব্যাপার। গেলাম পুলিশের কাছে, পুলিশের ওরা বললো যে ছিনতাইকারী টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এখন আপনারা কি করবেন করেন। এই মামলা লেখা পাঠাইলো জেলখানায়। তাই যাইয়া যখন কোর্টে উঠলাম, তখন ওই বললাম যে স্যার আমি কিন্তু চোর ডাকাত না, আমার খালি খেলি কেন আপনি এরকম জেলে দিবেন। শুনলো না, একটা পুলিশের যে আমাকে অনেক মার মারছে। তখন এত কান্না করছি ওনার সাথে যে স্যার আমি চোর ডাকাত না, আমার পৃথিবীতে কেহ নাই, মা বাবা ভাই বোন কিচ্ছু নেই স্যার আমার। আমাকে এরকম বললাম, স্যার জারোর সন্তান নাম শুনছেন, আমি ওরকম জারোর সন্তান, আমাকে জেলখানা দিয়ে না স্যার, তাহলে আমার লেখাপড়াটা আর হবে না। কিন্তু উনি শুনলো না, আমাকে মারধর করে জেলখানায় পাঠাইল। জেলখানায় গিয়ে আমি চিন্তা করতেছি যে কিরে আমার জীবনটা এরকম কেন হল। কতদিন আপনার জেল খাটতে হয়েছিল এখানে? ওকে রেজা, আমরা গল্পের জায়গাটাতে ফিরি একটু। আপনার জেলে দেওয়ার পরে আপনার আপনি গল্পের আরো অনেক দূর যেতে হবে রেজা, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। আপনি একটু বলেন যে জেলে আপনাকে দিল এবং দেওয়ার পরে আপনাকে
কতদিন জেলে থাকতে হয়েছে, কি করেছে আপনার সঙ্গে সেই সময়? ওই জেলখানা থেকে আর কিছু শুনলো না, আমাকে জেলখানায় পাঠাইলো। ওই সময়টা আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা? হ্যাঁ। আচ্ছা। যাওয়ার পর অনেক লোকজন জিজ্ঞেস করলো যে তুই এই অবস্থায় জেলে আসছিস কেন? তাই ঘটনা বললাম, আর কেউ বিশ্বাস করে না, সবাই বলে আসলে ছিনতাই করি। ওখানে অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে আমার পরীক্ষাটা আগে একটু বের করো, আমার জীবনটা শেষ, আমার এত কষ্ট করলাম, আমার সাধনাটা শেষ হয়ে যাবে। তার ভিতরে মাও আমার জানতে পারেনি যে আমি জেলখানায় গেছি, মা জানতেছে যে আমি পরীক্ষাই করি। পরে ওই আসিয়া জানলো আমার ঘটনাটা, যে আমি জেলে গেছি। ও আমার জন্য, আমার বের করার জন্য চলে গেল, যেরকম হোক আমাকে উকিল দিয়ে 3 মাস পরে বের করলো। তো জরাই আমাকে খুব কান্না করলো যে তুই কেন গেলি গুলিস্তান, তোর একাই বা আমি কেন পাঠাইলাম, আমি কি তোর সাথে যাইতে পারতাম না, আমি ভুলটা কেন করলাম? তা তুই মনে কিছু করিস না, যা তুই আবার পরীক্ষা দিবি। আমি তো পরীক্ষা দিয়েছি, সমস্যা নেই, আমি তোর পাশে আছি। পরীক্ষা কি শেষ হয়ে গেছে ততদিনে? হ্যাঁ, আস্তে আস্তে পরীক্ষা শেষ হয়ে গেছে। 1 মাস আগে আমি থেকে ছিলাম গুলিস্তানে। ও, তখন মানে হচ্ছে আপনি যখন জেলে যান তখন পরীক্ষা ছিল 1 মাস বাকি। 1 মাস বাকি, কিন্তু আপনাকে 3 মাস জেলে থাকতে হয়েছে। 3 মাস জেলে। তার মানে ততদিনে এসএসসি পরীক্ষা শেষ। শেষ। কত সালের কাহিনী এটা? 1995 সালে। 1995 সাল। তারপর? তো পরে বের হয়ে আসলাম, এখন কি করব, মনে খুব কষ্ট, যা কারো কাছে আর থাকবো না। আসলাম ওই গুলিস্তানে আসলাম, আইসা ওই যারা আমাকে মারছে ওদেরকে খুঁজতেছি। এই হঠাৎ করে একটা ছেলেরে পাইলাম, যারা মারছে ওই একটা ছেলের পাইলাম, ওর সাথে বন্ধুত্ব করলাম। আমার টার্গেট, আমি যদি তোরে মান্ডা মুগ্ধা নিতে পারি তাহলে তোরে আমি আটকাইতে পারবো এবং তোমার আমি মারবো, তোরে আমি মারবো। কিন্তু আমি আবার ওই স্কুলে স্যারকে বলছিলাম, স্যার আমি পরীক্ষা দেবো, সময় মতো নাই স্যার, কারণ আমার তো লেখাপড়া আমার চলতে সমস্যা নেই, আমি পরীক্ষা দেবো। বলছে তুই রেগুলার ক্লাস করবি না? আমি বলছি না স্যার, রেগুলার ক্লাস করতে পারবো না, আমার সমস্যা আছে। কারণ আমি যে ওই ছেলের সাথে মিশছি এইটা স্যারকে বলে, হয়তো তাহলে স্যার আমাকে ওখান থেকে নিয়ে যাবে। ওই গুলিস্তানে কি করতাম, শার্ট বেচতাম, যে এক দোকানে শার্ট বেচতাম, দৈনিক 60 টাকা দিত। একটা শার্ট দাম থাকতো মনে করেন 100 টাকা, কাস্টমার আসলে। This track was downloaded from FusionBD.com. কত দাম কত ভাই? গুলিস্তানে তো দাম চায়, একটা দাম আছে 50 টাকা, চায় 200 টাকা, দাম আছে 200 টাকা, চায় 1000 টাকা। তুমি চাইতাম, আমার মালিকের রেট ছিল যে এই শার্টটা এত টাকা বিক্রি করবি, এত টাকা আমার, আর উপরে বিক্রি করতে পারলে তোর, আর তোরে আমি 60 টাকা বেতন দেবো। এরকম করতে 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 ওই ছেলের সাথে 6 মাসের ভিতরে আমি খুব বন্ধুত্ব করে ফেলছি। তা বললাম যে ঠিক আছে তুই চল আমার সাথে। ওর নাম হলো ইব্রাহিম, ছেলেটার নাম ইব্রাহিম। বললাম ইব্রাহিম তুই আমার সাথে চল। এর মাঝখানে আপনার সাথে আপনার মা যোগাযোগ করেনি, যাকে আপনার? হ্যাঁ, মা যোগাযোগ করছে। মাকে আমি বলছি যে মা আমি পরীক্ষা দিছি, খুব ভালো হয়েছে, স্যারকে বলে দিছি যে স্যার আপনি আমার মাকে বলবেন না যে আমি পরীক্ষা দেই না, যদি মা জানতে পারে আমি পরীক্ষা দেই না, মা হয়তো তাহলে নিজে মারা যাবে। ওই স্যার বললো যে ঠিক আছে আমি বলবো না। যখন রেজাল্ট দিছে তখন আমাকে রেজাল্ট জানতে চাইলো যে রেজাল্ট কেমন হয়েছে। আমি বললাম জি মা ভালো, খুব ভালো, আমি ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করছি, খুব ভালো, আমি সায়েন্সের ছাত্র ছিলাম। বললাম যে খুব ভালো রেজাল্ট করছি। তা মা আবার ওই যেখানে থাকতো ওখানে লোকজনের ডাইকা মিষ্টি খাওয়াইলো আর মিলাদ দিল। আসলে কিন্তু আপনার রেজাল্ট আমি পরীক্ষাই দেই নাই। মা তো আর জানা। মা বললো তো এবার তুই ভর্তি হবি কোথায়? আমি বললাম মা এবার আমি দেখি কোথায় ভর্তি হতে পারি, কোন কলেজে। তা বললো এখানেই তো কলেজ আছে, ওই কলেজে ভর্তি হ, সমস্যা কি? আমি বললাম জি এই কলেজে ভর্তি হবো, দেখি আমি ট্রাই করি। স্যারকে বললাম যে স্যার আপনি আমার মা আসলে বলবেন যে এইখানে ওরে রাখার দরকার নেই, ওরে আমি অন্য জায়গায় ভর্তির ব্যবস্থা করে দিই। পরে মাকে যখন স্যার বললো, স্যারের কথাটা আমার মা শুনলো যে ঠিক আছে আপনার যেখানে ভালো হয় ওইখানে আপনি ওরে ভর্তি করাই দেন। তা স্যার আমার বললো যে ঠিক আছে তুই বলবি যে মিরপুর বাংলা কলেজে তুই ভর্তি হয়েছিস, তোর মাকে বলবি। ইন্টারে ভর্তি হইতে কি কি লাগে তাও তোর আমি জানি না, কারণ আমি তো এসএসসি পরীক্ষাই দেয় না, কেমনি কি বলবো। তা মা দেখি এখন আমার প্রতি এতটা আগ্রহী হয়েছে যা বলার মতো না, যে এতটা আমাকে আদর করতেছে। এখন ওই যে স্বামীর বাড়ি থাকে, এখন 2 দিন 1 দিন পর পর এসে আমাকে দেখে দেয়। তখন ওই স্যারের বাসায় থাকতাম, স্যারেও ভাড়া থাকতো এখানে, স্যারের বাসায় আমি থাকতাম। স্যারে কি করলো, আবার আমার জন্য ইন্টারমিডিয়েটের বই কিনলো, যে তুই মাঝে এসে দেখে যে তুই আবার ওই বই পড়ো তাহলে সমস্যা হবে। তারপরে বললে এই বইও পড়বি এই বইও পড়বি, 2টা বই তুই পড়বি। আমি ওই 2টা বই পড়তাম। ওই ছেলেরে কি করলাম, 6 মাস পরে ওর সাথে যখন একদম ফ্রি হয়ে গেলাম তো বললাম যে ঠিক আছে তুই চল। এই মান্ডা নিয়ে গেলাম, মান্ডা নিয়ে ওইখানে আমার বন্ধু বান্ধব ছিল, গোলা নামের এক ছেলে ছিল, এখন আছে গোলা, বেঁচে আছে, ওই এলাকার খুব মাস্তাম মান্ডার। ওরে যাই বললাম যে দোস্ত এই ঘটনা, ও আমার জীবনটা এরকম নষ্ট করছে, ওরে কি করা যায়? কথা ওরে বাঁচাই রাখবো না। তো গোলার নাম শুনলে আবার ওই এলাকার সবাই ভয় পায়। নিয়ে গেলাম চকে, যাওয়ার পর খুব মানে এমন কাদায় মারধর করতেছি ওরে, আর ওরা সবাই বলে যে আমরা ধরবো, তুই ওরে মারবি, কেন তোর জীবনটাও নষ্ট করছে, ওর জীবনটা এমন কাদা করবি যাতে ও কোনোদিনের ব্যবসা যে কি, যেরকম মেয়ে দিয়ে ব্যবসা করে এই ব্যবসা যেন কোনোদিন কারোর সাথে না করতে পারে, এই অবস্থা কর। তাই খুব মারধর করছি, লাঠি দিয়ে এমন মারছি, মানে যেখানে আমার মন চাইছে ওইখানে আমি ওরে মারছি। পরে দেখি পানি চাইতেছে, ভাই আমার পানি খাওয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম এখন এখানে এই বিলের মাঝে পানি কোথায় পাবো। তা আমি বললাম যে ঠিক আছে তোরা এখানে থাক, আমি ওর জন্য পানি নিয়ে আসতেছি।
গেলাম, যাই একটা বদনিতে করে পানি নিয়ে আসছি, এনে দিলাম পানি খাইতে, ওরে যে পানি খা। কই দেখ তুই আমার জীবনটা নষ্ট করছিস, এখন তোর হাত পা ভাইঙ্গা তোরে জবাই করে এখানে রেখে দেবো। তারপরে বললো যে না, আমার জীবনটা ভিক্ষে দে, আমি এই কাজ জীবনে আর কোনোদিন করবো না, আমি শিক্ষা হয়ে গেছি। পরে আর একটা ছেলে ছিল আমার সাথে, সাব্বির নাম, ওই সাব্বির বললো যে ঠিক আছে দোস্ত, তাহলে ওই ছাইরে দে আর মারিস না। তা আমি বললাম ঠিক আছে, তো ছাইরে দে। তুই যাইতে পারবি? হ যাইতে পারবো। কথায় যা। এরপরে আমার পরীক্ষা চলে আসলো, পরীক্ষা দিলাম। ব্যবসা তো ছেড়ে দিলেন, আপনি কি কাপড়ের ব্যবসা করেছেন পরে? ওর পরে না না, ওই ব্যবসার উদ্দেশ্য ছিল এতটুকু যে ওর সাথে যতদিন আমি নিতে না পারছি ততদিন আমি এখানে কাজ করবো, তাছাড়া আর কোনো কাজ করবো না। কিন্তু আমার তো টাকা দিয়ে হেল্প করতেছে ওই আসিয়া তো আমার টাকা দিতেছে। সুতরাং ব্যবসাটা ছিল ওই উদ্দেশ্যে, ব্যবসাটা উদ্দেশ্য ছিল একটাই, যে ও আমার জীবনটা নষ্ট করছে, আমি পারি না এখন মাকে বলতে। এখন আমার 2টা বই পড়া লাগতেছে, কারণ আমার এখানে একটা কষ্ট হচ্ছে না। তাই যাই হোক, রেজাল্ট ভালো করলাম, খুব ভালো রেজাল্ট করলাম এসএসসিতে। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন। তাই গোপনে গোপনে সারে ওই মিরপুর বাংলা কলেজে ভর্তি করে দিল। তো মিরপুর ওই বাংলা কলেজের এক টিচার ছিল, আতাউর রহমান নাম। তো স্যার বলল যে এত দূর থেকে বাবা তুই আসবি, তার থেকে একটা কাজ কর, তোর আমি এই এলাকায় থাকার একটা ব্যবস্থা করে দেই। আমি মনে মনে চিন্তা করতেছি, আমি যদি এইখানে থাকি তাহলে আসিয়া হয়তো আমারে না পাইয়া বা আমার কাছে দেখতে না পাইলে হয়তো একটা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটাতে পারে। তা আমি বললাম যে না স্যার, আমি ওখান থেকে আসতে পারবো। কয় এত কষ্ট হয় না তোমার? আমি বললাম না স্যার, আমি তো আসতে পারি, সমস্যা হয় না আমার। তো বললো যে তুমি আসতে পারলে আর আমার সমস্যা নাই। তো এরকম করতে করতে আসিয়া বললাম, আসিয়া আমি কি করব? বললে কি, ওই এত দূর থেকে আসা যাওয়া, আমি তো ওইখানে ওখানে তুই থাকলে আমি তো মরে যাবো। এই কথাটা কেন বললো বলেন তো? আসিয়ার সাথে আপনার এই যে এতটা হৃদয়ের বন্ধন, ও আপনাকে হেল্প করতেছে এবং ও বলতেছে যে আপনি ওখানে না থাকলেও আমি তো মরেই যাবো, আপনিও বলছেন যে না, আপনাকে না দেখলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে ফেলবে। হ্যাঁ, আমার একটা রিলেশনটা কি ছিল আপনাদের মধ্যে? ও আমার খুব ভালোবাসত, আর আমিও, কিন্তু আমি কোনোদিন ওরে বলি নাই। আর ও বলছে ওই দিনই যে না তুই ওখানে থাকতে পারবি না, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। এখন ওই দিনই বলছে, যেদিন আমি ওরে বললাম যে আমি ওইখানে থাকবো মিরপুরে, তা তখন বুঝলাম যে আসলে আমার খুব ভালোবাসে। এই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে মেয়ে মানুষ তো ও তো ইন্টারমিডিয়েট পাস করছে, কিন্তু আমি তো ইন্টারমিডিয়েট পাস করতে পারিনি। কিন্তু হঠাৎ করে আমার বললো কি যে দেখ আমার বিয়ে করতে হবে। আমি বললাম কি বলো, তোর তো আগেই বলা ছিল যে আমার তুই বিয়ের কথা বলবি না। আমি যখন প্রস্তুতি নেবো বিয়ের, তখনই তোকে আমি বিয়ে করবো, তার আগে তোকে আমি বিয়ে করতে। এবং আপনার সবকিছু সে জানতো? হ্যাঁ। ওকে। আমি বললাম দেখ, তোরে যদি এখন বিয়ে করি, কেন আমার তো কিছু নেই, তুই নিয়ে থাকবো কোথায়, আর আমি তোরে কি খাওয়াবো? আমাকে নিয়ে যা খাওয়ার ব্যবস্থা, মনে কর 2-4 বছরের খাবারের ব্যবস্থা আমি কইরেই আসবো তোর সাথে আসলে। আমি বললাম না, আমি যদি বিয়ে করি কখনো চুরি করে বিয়ে করব না, আর জেনে শুনে তো আমার কাছে কেউ মেয়েও দিবে না, কারণ আমি যারও সন্তান। ও পরে বললো যে তুই এগুলো তোরে বলছি না, তুই এগুলো বলবি না কখনো। আমি বিয়েতে রাজি হই নাই। করতে করতে 5-6 মাস চলে গেল। পরে আমারে আবার বললো যে দেখ তুই কিন্তু আমার হারাবি। আমি বললাম কেন তোরে হারাবো? কয় আমি বড় হয়েছি না। আমি কই তুই কি বড় হয়েছিস, কি বড় হয়েছিস, তুই তো আমার চেয়ে এখনো ছোট। আরে সেই বড় না, মা বাবা দেখতেছে আমি বড় হয়েছি, আমি ইন্টারমিডিয়েট পাস করছি, তাই আমি বড় হয়ে গেছি না এখন। বললাম যে এইটা বড় না, তুই বলবি যে না আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো, লেখাপড়া করবো। কয় আমি বললে হলো না, আমার মা বাবা বুঝে না। কই তা তুই কি কারোর সাথে আর কোনো কারোর সাথে এরকম কথা বলিস নাকি? কয় না, তোর সাথে আর আমি অন্য কারোর সাথে কথা বলি না, কেন তুই তো আমার সবকিছু। তাই বললাম তাহলে তোরে বিয়ে দেবে কেন, কি বলিস? তাহলে আমি বলবো যে ওরে বিয়ে দিয়ে না। কয় তুই বলতে গেলে তো সমস্যা হবে। বললাম না সমস্যা হবে না। তো ওর মাকে বললাম আন্টি আজকে তো ভালো লেখাপড়া করতেছে, তো কতদূর লেখাপড়া করাবেন? কয় কে বাবা? আমি বললাম না এখন তো মনে করেন আস্তে আস্তে মনে করেন মেয়েরা তো বেশি লেখাপড়া করে না, তো মনে করেন একটু বয়স্ক হলেই বিয়ে দিয়ে দেয়, যে মেট্রিক পাস করলে অনেকে বিয়ে দিয়ে দেয়, তার নিচে থাকলেও বিয়ে দিয়ে দেয়। এখন ওরে কতটা লেখাপড়া করাবেন? কয় না লেখাপড়া এই বাবা এখন এই পাস করলো, আর লেখাপড়া করাবো না, এখন বিয়ে দিয়ে দেবো। তারপর যদি জামাই ভালো হয়, যদি জামাই লেখাপড়া করাবে, নাইলে আর তোমার আঙ্কেল আর লেখাপড়া করাইতে চায় না। তা আমি বললাম যে ঠিক আছে, যদি আঙ্কেল নাই করাইছে তা তার এটা করার কিছু নেই, তবে জীবনটা নষ্ট করিয়েন না, কেন সবাই তো একটা আশা আছে ভালো। কিন্তু ওরা জানতো না, ওর মা বাবা জানতো না যে আমার কেহ নেই, এইটা জানতো না। ওর মা বাবা জানতো যে আমার সব কিছু আছে, আমি খুব বড় লোকের ছেলে। পরে জোর করে ওরে বিয়ে দিবে, ও বলছে না আমি বিয়ে করবো না। তোর বাবা বলছে যে বিয়ে না করি তাহলে আমার মরামুখ দেখবি। তা ও আমার বললো এখন। আমি বললাম ঠিক আছে, তা তুই বিয়ে কর। ঠিক আছে আমি বিয়ে করতে পারি, আমি যার কাছে যাবো ওর হাতে তুই আমার তুলে দিতে পারবি? আমি বলছি হ্যাঁ তোর সুখের জন্য আমি পারবো। কয় না তাহলে তুই আমার সুখ দেখতেছো না, তাহলে তুই আমার দুঃখ টেনে আনছো। এই পরে যাই যেরকম হোক ওর মা আমাকে রিকোয়েস্ট করলো বাবা তুমি এই কাজটা করো, তাহলে আমাদের তাকাই এই কাজটা একটু করো, ওরে তুলে দাও। বললাম ঠিক আছে দেবো। ওকে তুলে যেদিন দিছি, দিয়ে আমি সাথে সাথে 10 মিনিট ওই মানরাই নেই, আমি চলে আসছি ওখান থেকে কমলাপুরে। আসলাম এক বন্ধুর বাসা, যে এই ঘটনা, আমি কোথায় থাকবো এখন, তো খুব কষ্ট হয়ে গেছে। কয়েকটা যেখানে থাকতো ওখানে, কিন্তু আমার আম্মা তো জানতো ওইখানেই থাকি। এর ভিতরে আমার আম্মারও বাচ্চা কাচ্চা হয়ে গেল।
একটা ছেলে একটা মেয়ে হয়ে গেল, ছেলেটার নাম রিপন আর মেয়েটার নাম রিয়া। তো এরপরে বললো যে ঠিক আছে আমি একটু ওরে দেখতে যাবো। কয় এত বড় ছেলের সাথে দেখতে যাই মানে ও তোর কি, তাহলে এই বাচ্চা কি আমার না, এই বাচ্চা আমার না, তা বাচ্চা কি ওই ছেলের? তখন আমার আম্মা এই কথা যখন বলছে তখন খুব কষ্ট পাইল যে কিরে, যেখানে আমি এতটা করতেছি সংসারের জন্য আর তুমি আমার ছেলেকে নিয়ে এত বড় একটা অপবাদ দিলা, তো এত বাজে একটা কথা তো বললেন বাজে কথা বললা, এখানে আর থাকা যাবে না। এই মা ওনাকে ডিভোর্স দিল আপনার জন্য। আমার জন্য। হু আমি জানতাম না যে মা ওনাকে ডিভোর্স দিছে। আমি তো মান্ডা তখন আর মান্ডা ছাড়লাম, তখন কি করবো, কোথায় থাকবো, তখন চলে গেলাম হাজারিবাগ। হাজারিবাগ থেকে মনে করেন আমার মিরপুর বাংলা কলেজ যাইতে মোটামুটি একটু ভালো হয়। তখন বেরিবাদ আছে কিন্তু রাস্তা পাকা হয়নি, কাঁচা রাস্তা, একদম চরে থাকতাম, হাজারিবাগ চরে। তো এরকম করতে করতে এক ছেলে আসলো বরিশালের, হিন্দু ছেলে, ওই ছেলেও লেখাপড়া করে। তো ওই ছেলে নাকি দেশে মামলায় জড়িত, তা তো আমি জানি না। একদিন রাত্রে হঠাৎ করে আইসা আমারে আর ওরে ধরাই দিল এক ছেলে পুলিশের। তা আমি বললাম পুলিশ নিয়ে আসছে নামেন। তা আমার বললো আপনার নাম কি? আমি বললাম আমার নাম রেজা। তারপরে বললো ওই ছেলের যে তোমার নাম? বললো আমার নাম সহদেব গোলদার। বললো আপনার নামে ওয়ারেন্ট আছে, চলেন থানায় চলেন। এখন তো সমস্যা, বাড়িওয়ালা তো অবশ্যই জানাইতে হবে। এর সাথে সাথে বাড়িওয়ালা ডাক দিলাম যে আঙ্কেল একটু উঠবেন। মদ খাই এমন টাল, তজিমুদ্দিন নাম, মদ খেয়ে খুব টাল। পরে বললে কি হয়েছে রে? আমি বললাম পুলিশ আইছে, আমরা নাকি কিসের আসামি, পুলিশ ধরতে আইছে। তা বললো যে পুলিশকে নিয়ে আসছে। আমি বললাম ওই বরিশালে একটা ছেলে আছে না লম্বা করে, ওই যে ইনফরমার কাজ করে জাকির, ও নিয়ে আসছে। এর ভিতরে উনি নাই না, পুলিশের বক্কা ডক্কা, পরে জাকিরে দৌড়াই না বাইরে ঘুরাইয়া কইছে আমার বাড়ির ছেলে, এটা তো আমার ছেলে। চরের ভিতরে আমি তো জুমুদ্দি থাকতে আমার বাড়িতে বা আসামি ধরতে পুলিশ কাটায়। পরে আর আমাদের নিতে পারলো না। ওখানে থাকতে থাকতে ওই ছেলে চলে গেল, সহদেব ওখানে আর থাকলো না, চলে গেল। মা আমার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, প্রায় 2 মাস ধরে খালি খুঁজে। কিন্তু ওইখান যে ডিভোর্স দিয়ে আসছে তা তো আমি জানি না। আমি একদিন ক্লাসে গেলাম, মা ওই যাইয়া একদম সকালবেলা বাংলা কলেজের গেটে যাই দাঁড়াই রয়েছে। দাঁড়ানোর পরে আমি কি করলাম, যাইতেছি, আমার সাথে আরো মেয়ে ছিল একটা, ইশরাত জাহান তফা মেয়েটার নাম। তো মেয়েটার সাথে আমার খুব একটা সম্পর্ক হয়ে উঠলো। ও টাকা পয়সা দিয়ে চালাই, তোর বাবা ভাইরা জার্মানিতে থাকে। মেয়েটার কি আপনার সাথে ক্লাসমেট ছিল নাকি আপনার এলাকায় থাকতো? আমার ক্লাসমেট ছিল, আমি একই সাথে পড়তো? হ্যাঁ, আমি তো ইন্টারমিডিয়েট পাস করলাম, করার পরে যখন অনার্সে ভর্তি হলাম। আচ্ছা, সেটা আমি একটু পরে যাই। তার আগে আপনার মা আপনার জন্য বাংলা কলেজের গেটে দাঁড়িয়ে আছে এবং ওই মেয়েটাকে নিয়ে আপনি আসতেছেন বলতেছেন, ওই মোমেন্ট একটু জানেন? তো ওই মেয়েটাকে নিয়ে আসতেছে, তখন মা আমার দেখে ওইখানে পড়ে গেল ঢইলা। মা মনে করছে আমি ওরে বিয়ে করছি মেয়েটাকে, কেন এমন কাজে আসতেছিলাম। কারণ আমার উদ্দেশ্য ছিল এতটুকুই যে আমার ও টাকা পয়সা দিয়ে চালাইতেছে, ও যেরকম চলতেছে আমি ওরকমই চলবো। হঠাৎ করে দূর থেকে দেখলাম যে কি ব্যাপার, মা আমার দূরে মাকে ধরলাম। তফা বললো কিরে কিরে? আমি বললাম আমার মা। তুই তো তোর মার কথা কোনোদিন আমাকে বলিস না। আমি বললাম মা আসে মাঝে মাঝে, তো তাই 2-3 মাস হলো মায়ের সাথে দেখা হয় না, এই জন্য মনে হয় আসছে দেখতে। এই যে ও সহ ধরে নিয়ে পাশে এক হোটেল ছিল, ওইখান থেকে পানি টেনে আই না, মাথায় পানি টেনে দিয়ে দেখলাম যে না একটু জ্ঞান ফিরছে। পরে বললো যে বাবা তুই তো আমার খোঁজ খবর নাও না কেন? আমি বললাম যে মা কি বলো, তোমার খোঁজ খবর আমি নেই না মানে? তুমি ছাড়া আমার কে আছে পৃথিবীতে? পরে খুব কান্নাকাটি করলো মা আমার সাথে, আমি ওদেরকে ডিভোর্স দিয়ে চলে আসছি। আমি বললাম মা কে ওদের ডিভোর্স দিয়ে চলে আসছো কেন? তোকে নিয়ে বাজে মন্তব্য করছে এই জন্য। তাই বললাম ঠিক আছে, যাক এটা চিন্তা করে লাভ নেই, যা করার তো হয়ে গেছে, এখন চলো বাসায় চলো। আমি ক্লাস করলাম না, আমার কাছে তো তেমন একটা টাকাও নেই। তপা বললো তোর কাছে টাকা আছে রে? আমি বললাম আছে মোটামুটি। তা ও আমার কি করলো, 500 টাকার 2টা নোট দিল, 1000 টাকা দিল, যে তোর আম্মা তো আমারই আম্মা, একদিন হবে। আমি বললাম হ্যাঁ হতেও তো পারে, কয়টা যা নিয়ে যা, যাতে আম্মা যেন কোনো কষ্ট না পায়। আসার পরে আম্মা বললো কি যে ঠিক আছে আমি ওখানে আর যাব না, তোর এখানে বাকিটা সময় কাটাবো, তবে একটা কথা বলি বাবা। আমি বললাম কি বলো? কোনো দিন তুই আমারে ওখানে যাইতে বলবি না। আমি বললাম ঠিক আছে, কেন বলবো? কোন সন্তান কি মা আসলে কি যাইতে বলে? তুমি আসলে আমার আর খুশি। ওরা আমাকে ভাতও খাওয়াবে না, কারণ যখন আমি বিয়ে বসছি তখন কথা ছিল তোকে নিয়ে নেবেও, কিন্তু তোকে নেবে তো দূরের কথা। এই জন্য আমি অনেক অপমান হয়েছি। আর এখন যে একটা অপবাদ দিছে যে সন্তান তুই আমার, তোর সাথে আমার খারাপ কোন সম্পর্ক আছে এইটা বলছে, তখন আমি ওখানে থাকতে রাজি হই না, চলে আসছি। ঠিক আছে, এরকম করতে করতে 6 মাস কেটে গেল। আর মা বললো যে তুই এখন কি করতেছিস? তা আমি বলতাম, আমি বললাম মা আমি একটা চাকরি করতেছি, ওইটা দিয়ে চলতেছি, কিন্তু বলতাম না যে ওই তফা আমাকে টাকা দিতে, এইটা কখনো আমি বলতাম না। আপনার মা আপনার সাথে 6 মাস ছিল? হ্যাঁ। ওই 6 মাস কোথায় ছিলেন? হাজারিবাগ। ওইখানকার বাসাটা কেমন ছিল? বাসাটা আমার সাথে যে ছেলে ছিল সহদেব গোলদার, ও যাওয়ার পরে আমি একা না। তারপরে বাড়িওয়ালার বললাম যে আমার মা আসছে, আমার মা কি এখানে থাকতে পারবে আমার সাথে? আমার তো সামনে পরীক্ষা আসতেছে, এই জন্য মা হয়তো থাকবে। সমস্যা কি, তুমি রুম ভাড়া দাও, তোমার মা থাকুক না তোমার বোন থাকুক, তা আমার সমস্যা কি? তুমি তো রুমে ভাড়া দিতেছ। আপনারা ব্যাচেলর থাকতেন, 2 বন্ধু মিলে একটা রুমে থাকতেন? হ্যাঁ হ্যাঁ।
কত টাকা ভাড়া দিতেন? 800 টাকা ভাড়া দিতাম। এর মধ্যে থেকে টাকাটা আসছিল তপার কাছ থেকে। আপনি বলছেন যে আপনার মা তো ঢাকা মেডিকেলের ডাক্তার ছিল, তো ওনার ওখানে থাকতে সমস্যা হতো না? ওরকম একটা পরিবেশে সাধারণত উনি তো ওর চাইতে অনেক ভালো জায়গায় না, থাকতেন। ওটা বিল্ডিং ছিল, তবে 2 তলায় থাকতাম, কিন্তু পাক করা লাগতো লাকড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একই রুমের মধ্যে থাকতেন আপনারা হ্যাঁ, 6 মাস? তখন খাট ছিল একটা, মা যাওয়ার পরে আর একটা চৌকি কিনে নিলাম। পাশাপাশি যাতে হ্যাঁ, মা থাকতে পারো। তো মা থাকতো খাটে, আমি থাকতাম চৌকিতে। আচ্ছা, অনেক লোকজন যাইতো আমার মাকে দেখতে, বলতো যে মায়ের মতোই তো ছেলেটা এরকমই সুন্দরী হয়েছে। তা মা বলতো যে ছেলে তো এরকমই হবে, কিন্তু কোনোদিন আমি কোন লোককে বুঝতেও দেই নাই কি ঘটনা বা কি। 6 মাস তো উনি ছিল। হ্যাঁ। তো উনি কিভাবে থাকলেন আপনার কাছে, কি করতেন? মা একটু সিরিয়ালে যাই। হ্যাঁ। ও মা বলতো আমার, তুই কি করিস? আমি বলতাম যে আমি চাকরি করি। হুম, হুম, তো আমি বাজার টাকা ওই মনে করেন চাল ডাল তো একদিনে কিনে নিতাম, আর মাছ তরকারি তো মনে করেন বাসার কাছে ওখানে নদী আছে, তাজা মাছ পাওয়া যাইতো, নিয়ে আসলে কিনতো। আর খুব কষ্ট করে মা বুঝতে পারতো যে আমার খুব কষ্ট হয়। কিন্তু যেদিন আমি বুঝতে পারছি যে মা মনে হয় আমার জন্য না খেয়ে থাকে অনেক সময়, পরে একদিন গেলাম, বললাম মা এই আসলা প্রায় 5 মাস হয়ে গেল, কোনোদিন তো তুমি আমার সাথে একাত্রে বসে ভাত খাওনি। কয় তুই এখন বড় হয়েছিস, তোর সাথে বসে কেন আমি ভাত খাবো নাকি? আমি বললাম না, আমি তোমার কাছে বড়, বলো তো আমি কি তোমার কাছে বুড়ো হয়ে গেলাম? কয় না, সেই কথা বলি না। আমি বললাম তাহলে আজকে থেকে আমার সাথে তুমি ভাত খাবা, নাহলে আমি কিন্তু এক বেলা ভাত খাবো না। তো খুব কান্না করলো, কিসের জন্য তা জানি না। পরে বললো যে ঠিক আছে। তো ভাত নিয়ে দেখতাম 1 প্লেট ভাত নিত, কারণ আমার একটা হিসাব আসতো, 1 প্লেটের পরও মা হয়তো ওই হিসাবে ভাত আরো খাইতে পারে, কিন্তু ওই 1 প্লেট নাড়াচাড়া করতে করতে আমার 1 প্লেট খাইয়ে শেষ, আবার আমি আবার নিতাম। তো মা ওইটাই পুরোটা খাইতো না। তখন আমি চিন্তা করলাম মনে হয় আমার কষ্টের জন্য মা এরকম করতেছে। মানে আমি যাতে বেশি না খাই, আপনি যাতে বেশি খান। হ্যাঁ, আমি আমাকে বেশি খাইয়ে মা কম। তারপরে বললাম মা একটা কথা বলি, রাগ করবে না? কয় না। আমি বললাম তুমি তো আমার মা। কয় হ্যাঁ। আমি কই তা তুমি কেন এখানে এত কষ্ট করবা? কয় কিসের কষ্ট? আমি কই তুমি কম কম খাইতেছো, এটা কষ্ট না? কয় না, আরে এইটা বুঝবি না, এটা একটা শান্তি, তুই খাইলেই তোমার পেট ভরে যায়। আমি বললাম মা না, তোমার চেহারার দিক তাকাও, তোমার চাকরিও ছেড়ে দিলা। উনি চাকরিও ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, চাকরিও ছেড়ে দিলা, এবং ওই যেখানে থাকতা ওখান থেকেও চলে আসলা। ওখান থেকে আসলে আমার বরং লাভই হয়েছে, কেন মা কাছে পাইলে সন্তান সবচেয়ে বেশি খুশি হয়। তো এই খুশিটা আমার হয়েছে। তা আমার তো ওখানে ছোট ভাই বোন আছে, ওদেরকে এখন কে দেখবে? কার ওদের দেখার লোক আছে? আইসা আমারে বললো যে ওই লোকটা আর একটা বউ আছে, ওদেরকে দেখাশোনা করবে। আচ্ছা। আমার এরকম পুরো মিনিং দিয়ে বলে না যে তোর সাথে আমার বাজে কোন আছে এইটার জন্য আমি, কিন্তু ওখানে তোর আর একটা বউ আছে, ওই বউ ওদেরকে নিয়ে লালন পালন করে, আমার কাছে আসতে দেয় না। তার চিন্তা করলাম তোর আর একটা বউ আছে, তাহলে আমি এখানে থাকি কি করবো? এই জন্য আমি চলে আসলাম। আমি বললাম ঠিক আছে, তাহলে ওখানে যাওয়ার দরকার নেই, আমার কাছেই থাকো। তা আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, তখন অনার্সে ভর্তি হবো, টাকার তো দরকার, টাকা কোথায় পাবো? ইন্টারমিডিয়েট রেজাল্ট কি ছিল? ইন্টারমিডিয়েটে 2nd ডিভিশন। আপনি 2nd ডিভিশন পেলেন ইন্টারমিডিয়েট? জি। ওকে। যে এখন তাহলে টাকা কোথায় পাবো? তাই আমি তপারে বললাম কি যে তপা, আমার তো টাকার দরকার, এখন কি করি? কয় কেন টাকা দিয়ে কি করবি? আমি আমার ভর্তি, কয় দূর এই চিন্তা তুই কেন করিস? তুই আর আমি একদিনে ভর্তি হবো, সমস্যা কি? তোর টাকা দেবো না আমি, তুই কেমনে ভাবিস? কেন তুই আমার সবকিছু। কিন্তু আমি চিন্তা করতেছি যে ও যে বলে সবকিছু, সবকিছু করতে করতে একজন আমার বিদায় হয়ে গেল, এখন এও জানি আবার কোন দিন হারাই যায়, তখন যদি আমার লেখাপড়াটা আল্লাহ না হয়। তা আমি কি করলাম, ফাঁকে যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, তখন ওই হাজারিবাগ চরে কয়েকটা ছেলে নিলাম, যারা 9, 10-এ পড়ে, এরকম 2টা ছেলে নিলাম, 2টা মেয়ে নিলাম। বললো যে 400 টাকা করে দিবে এক একজনে, যে 400 টাকা করে দেব, আমাদেরকে পড়াবেন। আমি বললাম ঠিক আছে, আমি পড়াবো। তাই মা যখন লেখাপড়া আছে, আমি বললাম ঠিক আছে তোরা সকালে বাসায় আসবি। তো আসলে মা ওদেরকে পড়াইতো সকালে। আচ্ছা আচ্ছা। আমার মা পড়াইতো। তো এরকম 6 মাস আমার মা ওদেরকে আর কি পড়াইতো। হঠাৎ করে এরকম করতে, মনে করেন আমি যখন এই অনার্সে ভর্তি হব, ভর্তির সবকিছু ম্যানেজ করে দিল ওই তপা। ভর্তির পরেও ওই ছেলেদেরকে আমি 2 মাস পড়াইছি, আমার মা পড়াইছে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে একদিন আমার ওই এই আমার যে স্বামী, উনি খুঁজতে খুঁজতে একদিন আমাদের কাছে গেছে। গল্পের এই জায়গাটায় আমরা একটা বিরতি নিতে চাই, কি হয় আমরা সেটা জানবো সংবাদের পর। আমি আরেকবার একটু সবাইকে অ্যাড্রেস করছি। আমি বলেছিলাম যে কোনো বিরতিতে আসলে অনুমান করার কোনোভাবেই সম্ভব না যে এর পরে আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা এটাকে কি সফলতার গল্প বলবো? আমরা কি বলতে পারি যে রেজা সাকসেস এখন পর্যন্ত, যে রেজা যে জায়গাটায় ছিল সেখান থেকে আসলে এই জায়গাটায় আসা সম্ভব না? সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে এক অর্থে সাকসেস। কিন্তু রেজা যে জায়গাটায় আছে সেটা কি খুব ভালো থাকা বলে? অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এখন চলে এসছে এই জীবনের গল্পে। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো একেবারে শেষ পর্যন্ত। আমরা সংবাদের পরপরই ফিরে এসে রেজার কাছ থেকে বাকি গল্পটুকু শুনবো।
আমরা হ্যালো 8920 শুনছি এবং হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। জীবনের গল্পে রং চং মাখানো হয় না, জীবনের গল্পে মিথ্যা কোনো কিছু লাগানো হয় না। জীবনের গল্প যেভাবে ঘটে, যে অনুযায়ী ঘটে, সেভাবেই তুলে ধরা হয়। কারণ আমরা বিশ্বাস করি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। রেজার গল্প আমরা শুনবো, তবে তার আগে বলে নিই, হ্যালো 8920 এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন এবং সেজন্য যে নিয়মটা হচ্ছে আপনাকে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। আর ফেসবুকেও আপনি আপনার গল্প লিখে পাঠাতে পারেন আমাদের ইনবক্সে আপনার সেল নাম্বার সহ। সেই জন্য আপনাকে ফেসবুকে যোগ দিতে হবে। হ্যালো 8920 যে পেজটি রয়েছে ফেসবুক, আমি আবারও বলছি এই পেজটি হচ্ছে আমাদের একেবারে হ্যালো 8920 সেন্টার পয়েন্ট, আমরা বলতে পারি কেন্দ্রবিন্দু। এখানে হ্যালো 8920 যাবতীয় আলোচনা থেকে শুরু করে, হ্যালো 8920 তে কি হচ্ছে থেকে শুরু করে, হ্যালো 8920 পুরনো পর্ব ডাউনলোড করা থেকে শুরু করে, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে এবং হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পেয়ে থাকবেন। পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকে আমার সঙ্গে রয়েছে রেজা এবং রেজাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেয়া আছে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যারা হ্যালো 8920 মেম্বার ওখানে ওই পেজটাতে আছেন এবং যারা শুনছেন, প্রত্যেকে রেজার জন্য একটি করে কমেন্ট করবেন প্লিজ। এবং সে সাথে আরেকটি কথা বলতে চাই যে অসংখ্য অসংখ্য শ্রোতা যারা ওখানে রয়েছেন তারা সবাই বলছেন যে ছবি চাই, ছবি চাই, ছবি চাই, এবং মানে ছবি চাওয়ার জন্য একটা ব্যাপক আন্দোলন আমরা দেখছি ওখানে। তো রেজার একটা ছবি এই মুহূর্তে দেওয়া হয়েছে ওখানে, স্টুডিও পিকচার, আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। এবং স্টুডিওতে রেজা যেভাবে রয়েছে, যেভাবে কথা বলছে ওখানে দেওয়া আছে, আপনারা চাইলে যেতে পারেন, গিয়ে ওখানে কমেন্টসও করতে পারেন। আমাদের আরেকবার বলছি ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। সংবাদের পরে ফিরে আসছি, সাথে থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে জীবনের গল্প বলতে আছে রেজা। রেজাকে নিয়ে আমরা গল্পের শেষ পার্টি চলে এসেছি এবং একই সাথে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি হ্যালো 8920 টিম এই অনুষ্ঠানটির পেছনে কাজ করে, যেখানে কাজ করে শাকিল এবং সাফরিন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ওদের নিরলস পরিশ্রমের ফসল হচ্ছে এই হ্যালো 8920। আমরা একটু বলতে চাই হ্যালো 8920-তে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন এবং সেই জন্য যেটা করতে হবে, আপনি ফোন করতে পারেন। ফোন করার নাম্বারটি হচ্ছে 91156668। হ্যালো 8920 জন্য একেবারে ফিক্সড নাম্বার 91156668। ফোন করার পর আপনার নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পর মাত্র 2 মিনিটে আপনার গল্পের সামারিটা বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের যে টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকেও আপনি আপনার স্টোরি লিখে, সংক্ষিপ্ত করে লিখে আপনার সেল নাম্বার সহ আমাদের ইনবক্সে টেক্সট করতে পারেন। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটি হচ্ছে হ্যালো 8920 সেন্টার পয়েন্ট, যেটা একটু আগে বলছিলাম। আপনি যদি হ্যালো 8920 মেম্বার না হয়ে থাকেন এবং হ্যালো 8920 যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমরা বলবো ফেসবুকে গিয়ে আমাদের মেম্বার হয়ে যাওয়ার জন্য। এবং এই পেজটি বলার আগে আমি একটু সবাইকে নোটিফাই করছি, হ্যালো 8920 নিয়ে অনেকগুলো ফেক পেজ হয়েছে ফেসবুকে, কিন্তু হ্যালো 8920 অফিসিয়াল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হয় এরকম একটি মাত্র পেজই ফেসবুকে আছে। সেই পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আপনি চাইলে ওখানে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি আবারও গল্পে। রেজা, আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনার মাকে খোঁজ করতে আসলো হচ্ছে হলো ওই সেই লোকটা যে লোক বিয়ে করেছিল, যে লোক আমার আম্মাকে বিয়ে করলো, ওই লোক খোঁজ করতে আসছে। তা আমি বাসায় যাচ্ছিলাম আমার কলেজ থেকে, হঠাৎ করে রাস্তার ভিতরে উনি আমাকে জড়াই ধরলো যে বাবা আমাকে একটু সাহায্য করে। আমি বললাম কিসের সাহায্য? আমি ওনাকে তো আর চিনিনি তখন কে নাকি। আমি বললাম কি ছাড়েন তো, পা ছাড়েন। আমাকে পা ধরে জড়াইয়া বললো যে বাবা তুমি আমার যদি সাহায্য না করো তাহলে আমি কোনোভাবেই বাঁচার কোনো রাস্তা নেই। আমি বললাম কি ছাড়েন, আপনি বড় মানুষ কেন আমার পায়ে হাত দিলেন? দাঁড়ান তো, কে আপনি, কোথায় বাড়ি আপনার? পরে বললো যে তোমার যে মা উনি আমার ওয়াইফ। আমি বললাম কি বলেন, আমার মা আপনার ওয়াইফ, তাহলে আপনি আমার বাবা, তাহলে এটা আমি জানবো না? যার জন্য একটু সমস্যা হয়েছে, যে তোমাকে একটু বাজে মন্তব্য করে কথা বলছিলাম তো রাগের বশীভূত, এখন তোমার মা আমাকে ডিভোর্স দিয়ে চলে আসছে। এখন তোমার কাছে আমার এতটুকুই অনুরোধ যে তুমি ছাড়া আমার কেহ নেই, তুমি যদি আমার ছেলে হও তাহলে তোমার মাকে আমার কাছে পাঠাইবা। আমি মাকে কেমনে বলবো যে আপনার কাছে মা আমার কাছে চলে আসছে? তা না হলে তুমি কি চাও যে তোমার সামনে আমি আত্মহত্যা করি বা মারা যাই? আমি বললাম না, তা কেন যাবেন? তারপরে বললো যে ঠিক আছে, তাহলে আমি
তোমাকে অনুরোধ করছি তোমার মাকে যেরকম পারো আমার কাছে দিয়ে দাও, দুইটা তোমার ছোট ভাই বোন আছে, ওরা খুব ছোট ছোট কান্নাকাটি করতেছে। আমি বললাম যে আপনি নাকি আর একটা বিয়ে করলেন শুনলাম। কয় না না, এটা কিছু না, শুধু এই যে একটু বাজে মন্তব্য নিয়ে বকা দিলাম, রাগের বশীভূত এইটুকুই, এই জন্য আমাকে ডিভোর্স দিয়ে চলে আসছে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আপনি জান আমি আম্মাকে নিয়ে কখন যাব বলেন। পরে বললো যে ঠিক আছে তুমি কবে যাইতে পারো। আমি বললাম 2-1 দিনের ভিতরে আমি চলে যাবো। বাসায় গেছি, এখন আম্মার সাথে তেমন একটা কথা বলি না। তখন আম্মা বলতেছে কিরে তোর কি হয়েছে, কথা বলিস না কেন? আমি বলছি আমার মন খারাপ। কয়কা? আমি বললাম যে আম্মা আমি একটা কথা বলতাম, কথাটা কি রাখবেন? বলে কি কথা বলবি, তোর কোন কথা আমি রাখি না। আমি বললাম যে দেখেন আপনি তো অনেক সময় রাগে যান, কথা রাখতে নাও পারেন, কনা তোর কথা আমি রাখবো, বল কি কথা। পরে আমি বললাম যে আপনি সত্যি কথা বলেন যে হ্যাঁ রাখবেন। পরে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাখবো। আমি বললাম আম্মা ওই লোক যদি তোমার নিতে চায় তাহলে তুমি ওইখানে চলে যাবা? আমি গেলে কি তোর কষ্ট দূর হয় নাকি, আমি আমাকে নিয়ে তোর বোঝা হইলো নাকি কোনো একটা? আমি বললাম জি না আম্মা, তুমি এগুলো কি বলো, মা আসলে কি কোনো সন্তানের বেশি হয়ে যায় নাকি, বোঝা হয়? পরে বললো যে ঠিক আছে তুই কি বলবি বল। আমি বললাম তাহলে তুমি যদি আমার এতটা বেশি ভালোবাসো তাহলে তুমি ওইখানে চলে যাবা, সব ব্যবস্থা আমি করে দেবো। তা মা বললো যে ঠিক আছে আমি চলে যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম ঠিক আছে তোমার সব শর্ত আমি মেনে দেবো। কোনো দিন তুই আমার কাছে ফোন দিবি না, কোনো দিন তুই আমার কাছে ফোন করবি না। তা আমি বললাম না করবো না। যদি আমার কাছে কখনো ফোন করিস তাহলে আমার মরা মুখ দেখবি ওই দিন। আমি তোর কাছে আমার যখন মনে পড়বে আমি তোর কাছে ফোন করব, তুই আমার কাছে কোনো ফোন করবি না। আমি বললাম জি আমি তাহলে করবো না। এরকম করে আম্মাকে ওখানে দিয়ে দিলাম। আম্মা এখন মোটামুটি হয়তো মনে হয় সুখে আছে না শান্তিতে যা জানি না। তো দেখা যায় 1 মাস 1.5 মাস বা 2 মাস পরে একদিন হয়তো ফোন দিয়ে 2-1 মিনিট কথা বলে যে কেমন আছিস, ভালো, এতটুকু বলে যে হ্যাঁ তুই ভালো থাকলি ভালো, এই বলে লাইন কেটে দেয়। আপনি কখনো ফোন দেন না? না আমাকে তো নিষেধ করে দিয়েছে, যদি আমি ফোন দেই তাহলে ওনার মরা মুখ দেখবো। কেন আমি চাই না আমার মা আমার থেকে সরে যাক, দূরে চলে যাক, এই জন্য আমি ফোন দেই না। হোয়াট আ স্টোরি ম্যান। ওকে, তারপর? এরকম করতে করতে আমি মনে করেন আমার অনার্সের 2য় বর্ষে চলে আসছি। আপনি কোথায় ভর্তি হলেন এটা আমাদের একটু বলেন। অনার্স ভর্তি হলাম মিরপুর বাংলা কলেজ। ওখানেই ভর্তি হলেন? হ্যাঁ ওখানেই ভর্তি হলাম। কোন সাবজেক্টে ভর্তি হলেন? রাষ্ট্রবিজ্ঞান। পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলেন আপনি মিরপুর বাংলা কলেজে? জি জি। ওকে। তো মনে করেন এরকম এত টাকা আমার ওই দিতেছে, তপা তপা দিতেছে টাকা আমাকে। তা আমি একদিন তপাকে বললাম যে সবাই কক্সবাজারে যায়, তা আমি একদিন কক্সবাজারে যাব, তুই যদি যাইতে বলিস তাহলে যাবো। তুই একা যাবি কেন, আমি যাবো। আমি বললাম না তোকে নিয়ে যাওয়া যাবে, মানুষের অনেক বাজে মন্তব্য করবে। করুক, তাতে আমার সমস্যা নেই, কারণ তোকে তো আমি বিয়ে করবো। কিন্তু আমার টার্গেট যে আমি তোর বিয়ে করতে যাচ্ছি না, কারণ আমার উদ্দেশ্য হলো যে আমার লেখাপড়াটা কিভাবে আমি চালাই যাবো। যেভাবেই হোক আপনাকে টাকাটা রোজগার করতে হবে। টাকা রোজগার করতেই হবে। অনেক বুঝের মাধ্যমে বললাম যে না এই মুহূর্তে তোর যাওয়াটা ঠিক হবে না। কথা তোর কাছে তো টাকা নাই, যাবে কি দিয়ে? আমি বললাম শোন যাইতে পারবো, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তো আমাকে 2000 টাকা দিল কক্সবাজার যাওয়ার জন্য, 2000 টাকা দিল। আমি বললাম তুই যে এত টাকা দেও, তা এই টাকাটা শোধ করবো কি? কেন শোধ করবি কি দিয়ে? মানে তুই আমার স্বামী হবি। আমার স্বামী হলে স্বামীর কি আর শোধ করার কি না বাস? আমি তো বলি না যে না তো স্বামী হবো না, কথা আমি বলতে পারি, কেন তখন কিনা আমার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, এই জন্য বলি না। আমি চলে গেলাম কক্সবাজারে। যাওয়ার পরে একটা মেয়ে আমাকে খুব বারবার ফলো করতেছিল। ওই মেয়ের ভাই, বাবা, মা ওরা সব কক্সবাজার গেছে, ওরা চিটাগাঙে বাড়ি করছে। ওই ওর হোম ডিস্ট্রিক্ট হলো জামালপুর, মাদারগঞ্জ থানায়। দেখা হওয়ার পরে সে মেয়েটা বারবার আমাকে ফলো করতেছে। আমি এক পর্যায়ে মেয়েটাকে ডাক দিলাম। আমি বললাম কি দেখতেছেন আমাকে? বলে না এমনি ভালো লাগতেছিল তো, যে না চিটাগাঙের আঞ্চলিক ভাষায় কথা বলে। আমি বললাম আমি আঞ্চলিক ভাষা বুঝি না তো। পরে বললো যে ঠিক আছে আপনার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা তো ঢাকায়। বলে ঢাকা কোন জায়গায়? আমি বললাম কেন ঢাকা কি আপনি চিনেন? পরে বললো যে না ঢাকা যায়নি তো কখনো, তবে বন্ধু বান্ধব থাকলে হয়তো যেতেও পারি। আমি বললাম বাহ খুব সুন্দর কথা বলছেন তো, তা আপনার বাসা কোথায়? তা বললো যে আমার বাসা চিটাগাং। আমি বললাম চিটাগাং কোন জায়গায়? পরে পুরো অ্যাড্রেস নিলাম। পরে ওর মা বাবা ডাকলো কে ছেলেটা? তা আমাকে ওর মা বাবা দেখে খুব আদর করলো, যে আসছো বাবা, এখানে থাকো কোন জায়গায়? আমি বললাম এখানে তো হোটেলে থাকতেছি। তা ঢাকায় কবে ফিরবা তুমি? আমি বললাম যে ঢাকায় ফিরবো হয়তো আগামীকালে। বলে না আজকে চলো, তাহলে আমাদের ওখানে থাকবা যাইয়া কালকে চলে যাবো। আমি পরে বললাম যে ঠিক আছে চলেন। আমার দুটাই টার্গেট যে আমি চিটাগাং শহরটা একটু দেখি, কেন কখনো চিটাগাং যাইনি, চিটাগাং শহরটা একটু দেখি। আসলাম, আসার পরে দাঁড়ান, এখানে অনেকে সন্দেহ হবে, আমি একটু পরিষ্কার করতে চাই এই ব্যাপারটা। কারণ অপরিচিত এরকম একটা ছেলেকে কেউ বাড়িতে নিয়ে যাবে এটা কেউ বিশ্বাস করবে না। মানে ব্যাপারটা এরকম কেন হবে যে একটা মেয়ে আপনাকে ভালো লাগলো, আপনি তার সাথে সরাসরি কথা বললেন এবং তার পরিবারের মেম্বাররাও আপনাকে পছন্দ করছে এবং আপনাকে বলছে যে আসো বাবা বাড়িতে, এবং আপনি সেই বাড়িতে যাচ্ছেন। এতটা স্পন্টেনিয়াসলি সাধারণত মানুষের জীবনে এই ঘটনাগুলো ঘটে না। মানে আসলে কি হয়েছিল? ওনার একটা ছেলে ছিল, আমার মতোই একটা ছেলে ছিল। ছেলেটা নাকি মারা গেছে, এই জন্য ওনার ভালো লাগছে। ওই মহিলা, মেয়েটা- হ্যাঁ মেয়েটার মায়ের।
ওরা কি বলছে তা তো আমি জানি না। তো উনি যখন বললো আমারে, আর আমি তো চিন্তা করছি কেন আমার কোনো এখন শত্রু নেই, কেন শত্রু নেই, তাহলে আমি যে কোনো জায়গায় আমি যেতে পারবো। মানে আমি একটু শ্রোতাদেরকে বলি, এখানে গল্পের একটু কনফিউজ হয়ে যাওয়ার ব্যাপার আছে। আসল ব্যাপারটা ছিল এই মেয়েটা ওনার দিকে দৃষ্টি দিচ্ছিল এই কারণে যে ও তো দেখতে আমার ভাইয়ের মতো, এবং যে ভাইটা মারা গিয়েছিল, এবং সে কারণেই হয়তো ওর ফ্যামিলির একটা আলাদা ইন্টেনশন ওর প্রতি ছিল, এবং ওকে বলছে যে চলো আমাদের বাড়িতে গিয়ে থাকবা। ওকে, তারপর আমি ওখানে ওদের কাছে চলে আসলাম চিটাঙে। পরে ওর বাবা বললো যে আমার কটা বাড়ি আছে চিটাঙে, কারণ তোমাকে দেখে আমার একটা ইতিহাস মনে পড়ছে, এটা তোমাকে এখন বলবো না, হয়তো পরে তোমাকে আমি জানাবো যদি ভাগ্যে থাকে। উনি নিয়ে আমাকে ঘুরে ঘুরে অনেক, ওনার 7টা বাড়ি, উনি 7টা বাড়ি আমাকে দেখাইলো ঘুরাইয়া চিটাঙে। পরে বাসায় নিয়ে আসলো, আসার পরে আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাব ঢাকায়। পরে বলো যে ঠিক আছে তাহলে তুমি ঢাকায় চলে যাবো, তখন ভালো কথা, ঢাকায় চলে যাও। মেয়েটার নাম ছিল নাদিরা বেগম সুমা। সুমা বলল যে মনে কিছু করবেন না, আপনার মোবাইল আছে? আমি বললাম জি না, মোবাইল নাই, তবে TNT নাম্বার আছে, TNT নাম্বারটা আপনাকে দেওয়া যায়, কেন 2000 সালে তখন আমি ওই মোবাইল ব্যবহার করি নাই। কার টিএনটি নাম্বার? ওই যে বাসা আমি, ওই বাড়িওয়ালার টিএনটি হ্যাঁ। পরে বলে আপনার চাইলে দিবে? আমি বললাম হ্যাঁ আমাকে চাইলেই দিবে। ঠিক আছে, তো TNT নাম্বার দিয়ে আসলাম, ওর সাথে ফোনে আমি কথা বলতাম, রেগুলার কথা বলতাম। তো এক পর্যায়ে এমন কাজ হয়েছে, ও বললো কি যে আমি ঢাকায় আসতেছি। আমি বললাম কেন? আপনার সাথে দেখা করতে। আমি বললাম কি বলেন, আমার সাথে দেখা, আপনার মান সম্মান যাবে, সমস্যা। আর আমি আনতেছি না এই জন্য, কেন আমাকে তো যদি হঠাৎ করে জিজ্ঞেস করে তোর বাবা কি করে, তখন আমি এটা বলতে পারবো না কিছু। তপাও জানে না যে আমি কোথা থেকে আসছি। একদিন তপাকে বললাম যে তপা, একটা মেয়ে আমার সাথে কথা বলে প্রত্যেকদিন। মেয়েটা কোথা থেকে? আমি বললাম চিটাং থেকে। চিটাং কি কথা বলে? আমি তো ওর নাম্বার আছে, ওই নাম্বার তুই একটু ফোন দিয়ে দেখতে পারো না। কক্সবাজারে কেন গেলেন হঠাৎ করে? কক্সবাজার দেখতে গেছিলাম, সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটা দেখতে? হ্যাঁ, কখনো যাইনি তো, আগ্রহ হলো। হ্যাঁ, আমার জীবনটাই গেছে, মনে করেন কি অবস্থায় গেছে তা তো আপনি নিজে বুঝতে পারতেছেন যে আমার জীবনটা কি অবস্থায় গেছে। নিশ্চয়ই। তারপরে কি হলো ওই জায়গাটায় আসার পরে? হ্যাঁ, তপা কি বললো মেয়েটার ব্যাপারে? তপা ফোন দিয়ে ওর কাছে জিজ্ঞেস করলো কি সমস্যা কি, তা তো বললো যে আমার ভাইয়ের মতো দেখায়, তো আমার ভাইটা মারা গেছে। এই তখন জানতে পারছি যে কাহিনী হচ্ছে। হ্যাঁ, কাহিনী হচ্ছে এটা। এরকম করতে করতে মনে করেন আমার সময় তো শেষ হয়ে আসছে, আমার অনার্সের পরীক্ষা আসছে সামনে, পরীক্ষা দিলাম 2002 সালে আমার অনার্স কমপ্লিট করলাম, 2nd ডিভিশন অনার্স, সেকেন্ড ক্লাস বলে ওটা? হ্যাঁ, 2nd ক্লাস অনার্স, 2nd ক্লাস নিলাম। তফা বললো যে তা তুই একটা কাজ কর। আমি বললাম কি? তুই লিবিয়া যাবি? আমি বললাম কেন? তো এখন টাকা পয়সা ইনকামের দরকার। আমি বললাম এত টাকা পয়সা কোথায় পাবো, আর আমি কেমনে যাবো, কারণ আমি নিজে চলতে পারতেছি না। কয়েকখান তুই চাকরি করিস, তারপর আমি হেল্প করি, এতে তোর চলতে সমস্যা। মানে কি করতেন? ওই যে টিউশনি করাইতাম, আম্মা যে টিউশনি, ওইটা আমি ধরে রাখছি, কেন ওই ব্যাস চলে গেলে আর এক ব্যাস আমি নিয়ে নেই, কেন ওইটা সারি না, কেন এটা দিয়ে আমার বাঁচতে হবে। করতে করতে হঠাৎ করে এক বন্ধু হলো, আমার বাড়ি হলো বগুড়া, নাম হেমায়েত। তো ওর সাথে মোটামুটি 1-1.5 বছর খুব ভালো সম্পর্ক হয়ে গেল। তোর বাসা ছিল ওই মুগদায়, তোদের বাসায় আসতাম, মা বাবা ওখানে থাকতো, ভালো সম্পর্ক হয়ে গেল। তো দেখতাম মাঝে মাঝে আমার বলতো যে টাকা পয়সা লাগলে নিয়ে, তাই টাকা পয়সা কখনো ধরতাম না, কেন কি হয়তো বাজে মন্তব্য করতে পারে ছেলেটা খারাপ বা কিছু। হঠাৎ করে আমার তফা বললো যে এখন তোরে আজকে তোর বিদেশে পাঠাই। আমি বললাম কোন দেশে? পরে বলে লিবিয়া যাবি চলে। আমি বললাম কি বলিস, লিবিয়া যাবো আমি? মানে হ্যাঁ, লিবিয়া যা, 2-4-5 বছর থাইকে আসলে তো টাকা পয়সা যদি যখন হবে, মোটামুটি একটা বাড়িতে থাকলে, কারণ আমি যদি আমার মাকে বলি, কারণ তোর সাথে আমি যে কোনো সময় যাই বিয়ে করতে পারি পালাইয়া, আর তুই তো আমার আগেই বলে রাখছিস বিয়ের কথা কখনো বলবো না, তা তোর সময় না করে আমি তোর কিছু বলবো না, তোর যখন সময় তখন তুই আমারে বলবি। আমি বললাম ঠিক আছে বলবো। তো হঠাৎ করে ও আমারে পাঠাই দিল লিবিয়া। ওরা আত্মীয় ছিল, এটা টাকা পয়সা কিরকম কি ম্যানেজ করে ও দিছে তা জানি না। আমারে একদিন আগে তোর কোনো জামা কাপড় কিনতে হবে, 2003 সালের ডিসেম্বরের 10 তারিখে তোর কোনো জামা কাপড় কিনতে হবে। আমি বললাম কেন? জামা কাপড় তো অনেক আছে। চল তো তারপর কিছু জামা কাপড় কিনবো। তো আমাকে নিয়ে নিউ মার্কেট আসলো, নিউ মার্কেট আইসা 5-6 জোড় জামা কাপড় কিনলো আমার জন্য। তারপর আমি দেখলাম যে এতগুলো দিয়ে কি, তারপর আরো মানে টোটাল আর কি 10 জোড় জামা কাপড় আমার জন্য কিনলো। কেনার পরে একটা ব্রিফ কেস কিনলো, কিনে সব সুন্দর করে সাজাইয়া আমার কিছু বলে না, কালকে আমি একটু এয়ারপোর্ট যাবো, তো আমি চিটাগাঙে যাবো, এই জন্য তোর এটা আমার আগাই দিয়ে আসবে। এই জন্য আমি বললাম এগুলো কার জন্য? আমি বিয়ে করতে যাচ্ছি। তখন আমি কাল্লা কি ব্যাপার, ও বিয়ে করলে আমার তো চলার রাস্তা বন্ধ হয়ে গেলে। আমি কি বলিস তুই এত স্বার্থপর? এখনকার তো ছেলেরা এরকম করে, ছেলেরা মেয়েরা করে যতদিন ভালো লাগে, কিন্তু ও যে আমার পরীক্ষা করে তা আমি জানি না। এয়ারপোর্টে নিয়ে গেল, এয়ারপোর্ট নিয়ে যাওয়ার পরে ওখানে যাই আমার টিকিটটা হাতে দিল যে তোর এই কিছুক্ষণ পরেই তোর ফ্লাইট হবে। আপনার কাছ থেকে পাসপোর্ট ও সব করছে, আমার ছবি টবি নিয়ে সব রেডি করছে, কিন্তু কখন কি করছে এগুলো আমি কিচ্ছু জানি না। পরেও আমার বললো যে এখনই তোর ফ্লাইট হবে। এর ভিতরে ওর এই যে আত্মীয় নিবে উনি আসছে, ওনার সাথে আমার ধরাই দিল, আমি ভিতরে চলে গেলাম, বসলাম। ঘন্টাখানি পরে চলেন, ও
উঠলাম এয়ারে, লিবিয়ায় চলে গেলাম। কাজ মোটামুটি ভালোই। কোথা থেকে উঠলেন? ঢাকা এয়ারপোর্ট। হ্যাঁ, ঢাকা এয়ারপোর্ট থেকে। তো এখন যাইয়া ওর কাছে ফোন করব, না বুঝি না যে কিরকম চিঠি দেবো না ফোন করব। আমি দিশেহারা হয়ে গেছি। আমার কাজ ছিল বাগানে পানি দেওয়ার কাজ। ওখানে? হ্যাঁ, ওখানে শুধু ওনার কিছু ফলের গাছ আছে, ওই গাছে দেখে দেখে আমি পানি দিতাম। কি ফলের গাছ ছিল? বিভিন্ন, মনে করেন কমলা গাছ, তারপর আপেল, তারপর আরেকটা ফল আছে লিচি, ওটা তো এদেশে খুব কম পাওয়া যায়। মানে অনেক ধরনের আইটেমের ফল, গাছগুলো পানি দিতাম। আর এই মাঝে মাঝে কুকুর ছিল কয়েকটা, কুকুরগুলোর সাথে উনি মালিককে পরিচয় করাই দিল। তাই পরে কুকুরগুলো নিয়ে দৌড়দৌড়ি করতাম ওই বাড়ির ভিতরেই। ও আচ্ছা, ওই কোন একটা বাড়ির আপনি এক ধরনের সার্ভেন্ট ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। তা আমি প্রথম কুকুর দেখে ভয় পাইতাম। তা যখন দেখলাম যে কুকুর আমারে, আমি যদি বলতাম শুয়ে থাকতো, আবার যদি বলতাম দৌড় দিত। ভাষা তো ওদের অন্য ভাষা ছিল। হ্যাঁ, আমি ইংলিশ বলতাম। আচ্ছা আচ্ছা। এখন টাকা, লিবিয়ার টাকা তো আর হাতে পাওয়া যায় না, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যে দিছি দেওয়ার সময় ওই যে বন্ধু ছিল আমার হেমায়, বাড়ি বগুড়া, ওর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে গেছি। এই পরে অ্যাকাউন্ট নাম্বারে ওই অ্যাকাউন্টে টাকা চলে আসে। আমি বেতনের কথা কাউকে যে বলবো তা তো আর জানি না যে ওখানে টাকা হাতে পাওয়া যায় না কিছু। হঠাৎ করে এক লোকের জিজ্ঞেস করলাম, বাঙালি ছিল, যে বললাম ভাই আমার তো বেতনের টাকা টাকা কিছু দিতেছে না, এর মানিটা কি? কয় কি বলেন, এখানে টাকা তো হাতে পাওয়া যায় না, টাকা তো অ্যাকাউন্টে চলে যায় বাংলাদেশে। তাই আমি বললাম, ও তাই জন্য আমার থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল, বুঝতে পারছি। চিঠির মাধ্যমে যোগাযোগ করলাম ওই হেমায়েতের সাথে, আর ওইখানে আমি ওই ফোন নাম্বার দিয়ে দিলাম। পরে হেমায়েত ফোনে যোগাযোগ করতো আর বলতো ঠিক আছে তো টাকা আসতেছে, সমস্যা নাই। এরকম করতে 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 5 বছর চলে গেল, 5 বছর 3 মাস। আমার সাথে একটা ছেলে থাকতো, ও বললো কি যেখান থেকে ইতালি যাওয়া যায়। এর মাঝখানে আপনার তোপার সাথে যোগাযোগ হয়নি? তোফার সাথে, হ্যাঁ তোফার সাথে যোগাযোগ আছে দৈনিক। তোফা বলতো যে ঠিক আছে সমস্যা না, তো ওই যে টাকা আসতো যে, হ্যাঁ টাকা নিয়ে তোফা রাখতো, ওর থেকে উঠে নিয়ে তোফা রাখতো। বেশি টাকা হলে মানুষের লোভ লালসা করতে পারে, এই জন্য মাসেরটা মাসে নিয়ে রেখে দেয়। আমার বলতো যে হেমায়ত বলতো অনেক সময় ফোনে যে দোস্ত আমারে তুই কিছু টাকা দিবি, আমার সমস্যা। তো আমি দিতাম 1 লাখ 1.5 লাখ, তপারে বললে তপা আবার দিয়ে দিত, আবার যেদিন বলতো ওই দিন আবার দিয়ে আসতো। মানে জমিয়ে অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনার হয়েছিল। কত টাকা হয়েছিল সেই মুহূর্তে আপনি বলতে পারেন? হ্যাঁ, আমি 5 বছরে 7 লাখ টাকা আমার হয়েছিল ওই 5 বছরে। হ্যাঁ, ইটস আ গ্রেট সাকসেস এই পর্যায়ে আমি বলতে পারি। কিছু মানুষের কন্ট্রিবিউশন অফকোর্স, এই সমাজের এই যে নোংরা বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে কিছু অনন্য অসাধারণ কিছু মানুষ, যে মানুষগুলো হয়তো তার পরিচয়টা জানে না, সে গোপন করেই তার একটা অনেক ভালো একটা জায়গা। এই মানুষটা, যে মানুষটা হয়তো একবারে শেষ হয়ে যেতে পারতো, সে 7 লাখ টাকার মালিক ওই মুহূর্তে। ওকে, লেটস সি ফর দ্য ফিউচার কি হয়। তারপর ইতালিতে গেলেন না, কি করলেন? হ্যাঁ, ইতালি যাই না, ইতালি রওনা করলাম। আমার সাথে যে আরেকটা ছেলে ছিল, ও বললো যে একই বোর্ডে যাব, নদী পার হতে হয় তো, তাই বোর্ডে পার হতে হয়। তো মাঝখান দিয়ে ওরা ফেলে দেয়, সাঁতার কেটে উঠতে হয়। তো ওদের বোর্ডটা আগে চলে গেছে, ওরা চলে গেছে, কিন্তু আমি পুরোপুরি যেতে পারি না, আমি ধরা পড়ে গেছি। ওকে। আমাদের বোর্ডে অনেক লোক ছিল, ধরা পড়ে গেলাম, তাই না জেলে দিল, খুব মারধর করলো, মানে ইচ্ছা মতন যা হিসাব ছাড়া মারধর করলো। ধরা পড়লেন কোথায়? এটা ধরা পড়ছিল লিবিয়া থেকে। হ্যাঁ, আমি লিবিয়ার লোকজন আপনাকে মারধর করে? হ্যাঁ, টাকা চাইতেছে। আমি লিবিয়া তো আমি টাকা নেই, কি দেবো ওদের হাত। তা 3 দিন পরে ছেড়ে দিল, বাংলাদেশে পাঠাই দেবে। চিন্তা করলাম বাংলাদেশ যাই কি করবো। তারপর হঠাৎ করে নেপালি এক লোকের সাথে দেখা হলো। নেপালি লোক বললো যে হিন্দি বলে, হিন্দি তো মোটামুটি বোঝা যায়, যে আমার দেশে যাবি, আমি তোরে নিয়ে যাই, তো 6 মাস কাজ করবি, কোনো টাকা পয়সা দেবো না, খালি খাবি। আমি বললাম ঠিক আছে যাবো। চলে আসলাম ওর সাথে নেপালে। যখন নেপালে আসলাম তখন মনে করলাম যে এখন তো বাংলাদেশি আসলাম। আমি বললাম যে ঠিক আছে তুই টাকা যদি আমার বেতন না দাও, আমি এখানে কাজ করবো না। তো আমার মনে জানি কেমন একটা লাগতেছে, আমি একটু বাংলাদেশ থেকে ঘুরে আসি। এবারে বললাম যে আমি একটু বাংলাদেশে যাবো, আমার যাইতে দে। বলে ঠিক আছে তুই যা। তো ইন্ডিয়া পাস করে বাংলাদেশে পাঠাইয়ে দিয়ে তারপর ওখান থেকে চলে গেছে। মালিকের নাম ছিল হেমরাজ, খুব ভালো লোক। তো যাই হোক, এরপরে আসলাম দেশে আসার পরে বন্ধুর সাথে যোগাযোগ হলো। আর তপা বললো যে আমার এখন বিয়ে করবি না? আমি বললাম তোর বিয়ে করতে আমার একটু সময়ের দরকার আছে। কয় কেন? তুই যদি আমার আজকের বিয়ে না করিস, আমারও বললো, তাহলে আমি আত্মহত্যা করবো। আমি বললাম কি বলিস তুই আত্মহত্যা করবি? এগুলা কি বলিস, আত্মহত্যা করবি কেন? আমি কি বলছি তোরে বিয়ে করবো না? বলে আজকেরই আমার বিয়ে করতে হবে। আমি তো এখন হতভম্ব হলাম, কি রে আমি আসলাম আজকের 5 দিন, এখনো আমার বলে বিয়ে করতে, এটার মানিটা কি? আমি বললাম কি তোরে কি জোর করে কোথাও বিয়ে দিচ্ছে নাকি? কয় না, আমার আজকের তোর বিয়ে করতে হবে। না, আমি তো ওই দিনই বিয়ে করতে রাজি হইনি। আমি বলছি না সরি, আমি আজকের বিয়ে করতে পারবো না, আমার নিম্ন 1 মাস সময় দিতে হবে। তো ওই দিনই কারেন্টে হাত দিয়ে কিরকম কি ও দুর্ঘটনা শিকার হয়ে ওখানে মারা গেছে। তা আমি এর খবরটা জানি না। এখন ফোন দিলে ওর মা ফোন ধরে, কয় কে, কথা বলে না কেমন একটা কি, আমি বুঝতে পারতেছি না। পরে হেমায়েতের বললাম যে তুই আমার সাথে একদিন আসবি নাকি আমার এখানে? কয়টা কি ব্যাপার? আমি তো একটু তফাদের বাসায় যাও। গেলাম, যাই শুনলাম ও মারা গেছে। তখন আমার আরো কষ্ট, খুব কান্নাকাটি করলাম যে কি ব্যাপার, এই ঘটনা কেন হলো। আপনি করেননি কেন বিয়ে ওই মুহূর্তে?
আমি করি না এই জন্যই, মনে করেন ওর গার্ডিয়ান যদি জানতে চায় যে ছেলে কই থাকে, ছেলের বাসা কোথায়, ওর মা কি করে, বাবা কি করে, বাড়ি ঘরে আছে কিনা, তখন আমি কি দেখাবো? আপনি তো এই মুহূর্তে ইচ্ছে করলে বলে দিতে পারতেন তপাকে যে আমার তো পিতৃ পরিচয় নাই, তুই যে আমাকে বিয়ে করতে চাচ্ছিস। না, আমি এইটা বলি না এই জন্য যে আমি টার্গেট ছিল যে আমি একটা বাড়ি করব, যখন টাকা পয়সা আছে আমি একটা বাড়ি করব। বাড়ি না করতে পারলে বাড়ির জমিটা যদি থাকে তো বলতে পারবো যে আমার এই জমি আছে এইটা, তো এখানে বাড়ি করো, বাড়িটা না করে তো তোর বিয়ে করতে পারতেছি না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কারণ আসছি যখন টাকা আছে অবশ্যই জমি কিনতে পারবো, এরকম টার্গেট ছিল। টাকাটা কি আপনাকে দিয়ে দিয়েছিল তপা? হ্যাঁ, আমি আসার সাথে সাথে টাকাটা আমার দিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে। পরবর্তী সময় যাই খুব কান্নাকাটি করে আসলাম, মিলে টিলে দিলাম। পরে আমার এই যে বন্ধু হেমায়ত, ও বললো যে দোস্ত এখন কি করবি? 2009 সালের ডিসেম্বর মাসের কথা। আমি বললাম কি আর করবো, যা হবার হয়ে গেছে, এখন নিজের নিজে গুছিয়ে তোল। আমি বললাম শোন, আমি এখন আর আমার পরিচয় তো কাউকে লুকাবো না, কারণ আমার তো পিতৃ পরিচয়, আমি যারও সন্তান। আমি বলছি আমি যারও সন্তান, কারণ আমার পৃথিবীতে কেউ নেই। কারণ এই জেনে শুনে কোনো মেয়েকে আমাকে বিয়ে করবে? কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। যদি গরিবও থাকতো তাও বলতে পারতাম মা বাবা আছে, কিন্তু এক তো যারও সন্তান, নাই বাড়ি ঘর, কে বিয়ে করবে আমাকে বলতো? কয়টা কাজ করতে পারিস না? আমি বললাম কি, কয়টা জমি কেন এই ঢাকা শহরে। আমি বললাম তোর বাড়ি ঢাকা শহরে জমি কেনার টাকা আছে না? মান্ডা এলাকায় জমি সস্তা, তো যে টাকা আছে টাকা দিয়ে তুই 5 কাঠা জমি কিনতে পারবি। তা বললাম চল, তা জমি একটা দেখলাম, দেখে জমিটা ভাড়া করলাম 1.5 লাখ টাকা। তো 1.5 মাস না 2 মাস লাগাই জমিটা, দেখছি কোনো সমস্যা নাই। পরেও আমার বললো যে তারা কাজ করে জমিটা তো রেজিস্ট্রি করে ফেলবো এখন, তা টাকা পয়সা কত আছে তোর কাছে? আমি বললাম আমার কাছে এখন মনে হয় 7 লাখ টাকা আছে, আর ব্যাংক থেকে কিছু টাকা নিতে হবে। তা বললে ব্যাংক থেকে কত টাকা নিবি? আমি বললাম 5 লাখ টাকা নিলেই তো হয়, 7-5 12 লাখ টাকা হয়। তারপর আবার রেজিস্ট্রি করতে টাকা লাগবে না? তাও বললো যে সেটা আমি দেবো। ব্যাংক থেকে নিলাম, লোন নিলাম 5 লাখ, আর আমার ছিল 7 লাখ, 12 লাখ, আবার ও দিল 1 লাখ, এই 13 লাখ হলো। আর যেদিন টাকা চাইতে গেলাম, ব্যাংকের যে ম্যানেজার ছিল উনি আমার জামাই বলে ডাকতো, বাচ্চা কাছে নেই। তা উনি বললো যে বাবা টাকাটা নিয়ে কি করবা? আমি বললাম জমি কিনবো একটা, তাই টাকাটা কালকে নিয়ে রেজিস্ট্রি করতে আমার ঝামেলা হতে পারে, এই জন্য আজকে নিয়ে যাই। তো উনি টাকাটা ব্যাগের ভিতরে খুব সুন্দর করে ব্যাংক থেকে আমাকে দিছে। আমার একটু পয়েন্ট, সেটা হচ্ছে যে সাধারণত কোনো ব্যাংক ম্যানেজারই কাউকে জামাই বলে ডাকার কথা না, আপনাকে কেন ডাকতো? আমি যখন এই মান্ডায় থাকতাম ওনাকে শেয়ার করতাম যে আমার পৃথিবীতে কেউ নাই। মান্ডাতে থাকা অবস্থায় আপনি ওনাকে শেয়ার করতেন? হ্যাঁ। ওনার সাথে পরিচয় হয়েছিল কিভাবে আপনার? ওনার সাথে পরিচয় হয়েছিল, উনি যেখানে থাকতো ওইখানে আমি পাশে, ওই যে দারোগার বাড়ি, ওই দারোগার বাড়িতে আমি থাকতাম, আর উনি ওইখানে থাকতো। তো দেখতে দেখতে এলাকার মধ্যে ভালো যে লেখাপড়া করি, এরকম করতে করতে ওনার সাথে ভালো একটা পরিচয় হলো। তাই আমি এক পর্যায়ে জানলাম ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় না। একদিন আমি বললাম আপনার তো শ্বশুর বানান দরকার আমার, দুষ্টামির মাধ্যমে একদিন বলছি, এই তখন থেকে আমি ওনার জামাই হয়ে। আলটিমেটলি ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তারপর তো এই টাকা নিয়ে রাখলাম বাসায়, ব্যাগের নিচে টাকা দিয়ে আর কি, উপরে বাজার, শশা কিনে দিল, গাজর, কাঁচামরিচ কিনে দিয়ে ব্যাগে দেশ বাজার লই বাসায় যাও, মানুষ বুঝলো বাজার, কারণ ব্যাংকের টাকা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যাওয়ার সময়। বলছি ঠিক আছে, আইনা রাখলাম। তো আসার পরে হেমায়ত বললো যে দোস্ত টাকা কইরে? বললাম ব্যাগের ভিতরে। কোথায়? বাজার, টাকার নিচে। পরে বললো যে ঠিক আছে। তা রাত্রি দেখতাম ও ঘুমাইতো না, হেমায়ত ঘুমায়। আমি বললাম যে কি ব্যাপার, তুই ঘুমাচ্ছিস না কেন? এমনি ঘুম আসে না। আমি বললাম ঘুম আসে না মানে কি বলিস ঘুম আসে না? ঘুম তো অবশ্যই আসে। আমি ঘুমাইতেছি, প্রচুর ঘুমাইছি। আমার আবার একটা অভ্যাস আছে, প্রতিদিন সকালে যত শীত হোক আমার গোসল করা লাগে, যত শীত হোক আমার গোসল করতে হয়, না শরীরটা যেন কেমন অভ্যাস। হ্যাঁ, তাই গোসল করতে ঢুকলাম। তাই গোসল করতে প্রায় 25 মিনিটের মতো সময় আমার হয়ে গেল। তো ও আগেই মনে করেন ওর ফটো ছিল আমার কাছে, ওর যে ছবি ছিল, তারপর আমার এই ন্যাশনাল একটা আইডি কার্ড ছিল, তারপর আমার পাসপোর্ট ছিল, সবগুলা মানে বাসার ওই মানে টুকিটাকি কাগজপত্র যা ছিল, ওর ফোন নাম্বারটা, যেখানে ওর বাড়ির ঠিকানা, এগুলো যা ছিল সব আগেই ও ম্যানেজ করে রাখছে। আমি তো এগুলো জানতাম না। আমি গোসল করতে ঢুকছি, ও সকালবেলা টাকার ব্যাগ নিয়ে চলে গেছে। তা আমি গোসল সাইরা আনন্দে আর কি বের হইতেছিলাম, বাথরুমের গেটটা খুলছি, ওই গেটটা ছিল প্লাস্টিকের। গেটটা খুলতে গেছে, আমি দেখি ব্যাপার কি, আটকানো, খুলে না। কি আমি থাপড়াইতেছি, যাই খোল, তাড়াতাড়ি খোল, দুষ্টমি করিস না। খুলে না, প্রায় 20 মিনিটের মতন দাঁড়াই রইলাম। তখন আমি বুঝতে পারছি আমার টাকা নাই। তখন আমি কান্নাকাটি আরম্ভ করে দিলাম যে আল্লাহ, আমার জীবনটা এরকম শেষ করো তুমি। আমি কি করছি জীবনে? কোনো মানুষের একটা ক্ষতি করলাম না, আমার জীবনটা কেন এরকম হলো? আপনি বের হয়ে তারপরে কি দেখলেন? বের হয়ে ওর আর পাই নাই। আপনার সাথে যোগাযোগ করেনি? ফোন নাম্বারটা ছিল বা এরকম? সব বন্ধ। আসলাম সাথে সাথে, ও যেখানে থাকতো ওইখানে আইসা জিজ্ঞেস করলাম, ওরা কালকে চলে গেছে। ও আগে থেকে ওখান থেকে চলে গিয়েছিল? হ্যাঁ, ওরা কালকের এখান থেকে চলে গেছে, এই 2010 সালের মার্চের 10 তারিখ সকালে। এরপর আপনি আর কোনো খোঁজ পাননি? না, এরপর আর কোনো খোঁজ পাই নাই। তখন থেকে একদম পাগলের মতো, মনে করেন অনেকের মায়েরও খাইছি আমি টাকা। 5 লাখ টাকা আপনি লোন নিলেন ব্যাংক থেকে, হ্যাঁ, এটা আপনি কি করেছেন?
এটা আপনি শোধ করেছেন কিভাবে? এ সব শোধ করা হয়নি এখনো। কি করেন আপনি? কি করে কিভাবে কি করেন? এই মনে করেন প্রতি মাসে আমি কিছু না কিছু ব্যাংকে দিতেই আছি। কিভাবে দেন আপনি এখন? এই মনে করেন আমি যে চাকরি করতেছি একটা, এখন চাকরি করেন? এই চাকরিটা ছেড়ে দিয়েছি এই কয়দিন হলো, আজকে 7 দিন হলো চাকরিটা আমি ছেড়ে দিছি। আর আমাকে একটু মিথ্যা বলতে বলছিল, যে মিথ্যাটা আমি বলতে পারবো না, বিধায় আমি চিন্তা করছি আমি একার জন্য আরো 10টা ফ্যামিলির কে নষ্ট করবো। আমি বলছি স্যার কিসে জব করতেন আপনি? আপনি পুরো প্রতিষ্ঠানের নাম বলার দরকার নাই, শুধু বলেন কিসে জব করতেন। আমি বাইন হাউসে চাকরি করতাম। কিসের মিথ্যা কথা বলতে বলেছিল আপনাকে? মিথ্যা কথা বলতে বলছিল যে অফিসটা লোক একটু বেশি হয়ে গেছে আর ওই কাজ কমে গেছে, ভাইয়ের কোনো কাজ দিচ্ছে না, যার কারণে এত লোক দিলে মনে করেন এক একটা লোক 20,000 25,000 টাকা করে বেতন দিয়ে মালিক ঠিক থাকতে পারতেছে না। তো আমি আর একটা লোক আছে রফিক নাম, এরা বললো যে তোমরা এই দুইজন নারায়ণগঞ্জে গেলাম এক ফ্যাক্টরিতে কাজ দেখার জন্য। আসার পরে বললো কি রফিক রেজা তোমরা বসো। আমি বসলাম। আমার বললো যে তোমরা একটা মিথ্যে কথা বলতে হবে আমার জন্য, পারবা না? আমার যে রফিক ছিল ও রাজি হয়ে গেছে। আমি বললাম স্যার মিথ্যে কথাটা যে বলবো, তবে আমার বুঝতে হবে যে কি মিথ্যে কথা। যদি আমার যদি আপনার উপকার হয় তাহলে আমি বলতে পারবো, নচেত আমি মিথ্যে কথা বলতে পারবো না। কি ছিল ওটা? মিথ্যে কথা বলতে বলছে যে আরো 8 জন লোক ছিল আমাদের সাথে, বলবা যে ওই 8 জনকে ওখানে যাইতে বলছিল ওই ফ্যাক্টরিতে, ওইখানে আর 2টা ফ্যাক্টরি আছে, তুমি বলবা যে সবাইকে তো ওই ফ্যাক্টরিতে যাইতে বলছে। আমরা এখানে যাচ্ছি যে ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য, এখানে আরো 3টা ফ্যাক্টরি আছে, বলছে যে সবাইকে আজকের ওখানে যাইতে বলছে। এটা বলবা যে হ্যাঁ স্যার সবাইকে যাইতে বলছে এক জায়গায়। কিন্তু আমি বলছি স্যার সরি আমার দ্বারা সম্ভব মানে ওনার গেলে ওখানে সমস্যা কি হতো? না, গেলে হয়তো উনি কোনো ফলস ধরতে পারতো না, যে কোনো একটা ফলস দিয়ে তো একটা মানুষকে তাড়াইতে হবে। ও কোন একটা ফলস ধরতো, ধরে উনি 8 জনকে বিদায় করে দিতেন। বিদায় করে দেবে, আমি আর ওই রফিক দুজনই থাকবো। তাহলে আমি মনে মনে চিন্তা করলাম যে আমি থাকবো, আজকের ওদেরকে বিদায় করে দেবে আমার জন্য, আমি মিথ্যা বলবো এই জন্য, কালকে যদি আমাকে রাখবে এটা তো শিওর না, এটা তো শিওর না। তাহলে আমি পারবো না। ওরা যে চাকরি করে, অনেকের মা বাবা আছে, ছেলে সন্তান আছে, এই টাকা খেয়ে তাদের জীবিকা নির্ভর করে। তাহলে আমি ওদের যদি এরকম কোনো ক্ষতি করি, আল্লাহ না করুক আমার যদি ইমিডিয়েটলি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাই। ওকে, তারপর আপনি সেই জন্য চাকরিটা ছেড়ে দিলেন? না, তখন বলছে তুমি যদি মিথ্যা বলতে না পারো তাহলে তুমি কালকের থেকে আসিও না, তোমার স্যালারিটা এখনই নিয়ে যাও। আমি বলছি জি স্যার আমি নিয়ে যাবো। আমি চলে আসছি এই 7 দিন আগে, আমি আর ওইখানে যাই না। এখন আপনি কোনো জব করছেন? করি না এখন জব, এখন তো জব পেতে হবে, কেন আমি যদি জব থাকে কোথাও ভালো কোনো জব, যার কষ্ট আমার যত হোক, আমার টার্গেট ছিল যে আমি একটা দিন বসে থাকবো না, এরকম একটা টার্গেট নিছি। কারণ আমার এই ব্যাংকের টাকাটা শোধ করতে হবে। কত টাকা দিতে হয় আপনার প্রতি মাসে? 10,000 টাকা করে দেয়। এবং আপনি কাজ খোঁজ করে যাচ্ছেন এখন? হ্যাঁ, এখন মনে করেন এখনো 2.5 লাখ টাকার মতো আমার কাছে পাওনা আছে। ঋণ। আপনি এখন অবিবাহিত ব্যক্তিগত জীবনে? জি। আচ্ছা, আর মাস্টার্স আপনি করেছেন? মাস্টার্স শেষ করে নি। মাস্টার্স আপনি করছেন অনার্সের পরে? কোথায় করছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনার ওই মার সাথে এখন আর কোনো যোগাযোগ আপনার কাছ থেকে হয় না? না, উনি যদি ফোন দেয় কখনো, এবার ফোন দিছে অনেকদিন হলো, প্রায় 4 মাস হয়ে গেল ফোন দেয়নি। আপনি কখনো খোঁজ করেছেন বা চেষ্টা করেছেন আপনার বাবা মাকে খুঁজে পাওয়ার জন্য? আমি তো খোঁজ অনেক করেছি, কিন্তু কোথায় খুঁজবো এটা আমাকে বলেন। আমি তো নিজেই জানি না যে আমি কে বা কোথায়, কিন্তু আমি এতটুকু জানি যে আমি জারুর সন্তান। এটা আপনি মাইন্ড করলে কিছু করার নেই। কারণ আমি আমার, আপনি এটা কিভাবে কনফার্ম হচ্ছেন আপনি জারুর সন্তান? কারণ আমি যখন আমি কমলাপুরে ছিলাম তখন সবাই আমাকে জাউরো বলে ডাকতো, যে জাউরো পোলা কই। তখন তো মনে করতাম এটাই আমার একটা নাম। তা আমি ঋণ মুক্ত হতে পারবো যদি মনে করেন আমার এই যে টাকাটা আমার কাছে ব্যাংক পায়, এই টাকাটা যদি মনে করেন আমি দিতে পারি, তাহলে আমি ঋণ মুক্ত। আর এই অবস্থায় মনে করেন আমি যে আমার যে পরিচয়, এই পরিচয় আমাকে কেউ তো বিয়ে করতেও রাজি হবে না। হবে এই কোশ্চেন গুলো আপনার মতো আমিও সবার কাছে করতে চাই। আমি একটু তপার ব্যাপারে একটু আসতে চাই আপনার কাছে, কারণ তপার ব্যাপারে লোকজন অনেক কনফিউজ, এবং আপনাকে ঠিক কিভাবে নিচ্ছে আমি বুঝতে পারছি না। তপা যে মেয়েটা আপনাকে লাইফটা ফাউন্ডেশন দিয়ে গেল, হ্যাঁ, এত বড় কিছু করে গেল, সেই মেয়েটার সাথে আপনার, কিন্তু ওর মা বাবা আমাকে কখনো দোষী করে না, কিন্তু এতটুকু বলছে যে ও আত্মহত্যা করছে, কেন করছে, কিসের জন্য করছে সেটা ওরাও জানে না, কিন্তু আমি এতটুকু জানি। আর এটা আমার জন্য করছে, এটা আমি শিওর যে আমার জন্যই করেছে, কিন্তু আমি ওরে এটা বুঝতে দেই না। কেন ও যদি আমার কাছে আসে, বড় লোকের মেয়ে, আইসে যদি দেখে আমার একটা থাকারও জায়গা নেই, তখন হয়তো আরো কষ্ট পাবে। এই জন্য আমি চাইছি যে হয়তো একটা বাড়ি না করতে পারলে একটা জমি কিনে, জমিটা যদি দেখাইতে পারি যে জমিটা আমি কিনছি। এই জন্য আপনি 1 মাস সময় চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু 1 মাস না, 1 মোমেন্টও সময় দেয়? 1 মোমেন্টের সময় আমাকে দেয়নি। তখন থেকে চিন্তা করলাম না, তাহলে বিয়ে শাদী আর করবো না। ওকে, লেটস এন্ড দ্য স্টোরি। স্টোরিটা এখানে শেষ করতে চাই। আমি সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার ওই মাকে আমি ভুলতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, অনেক, কিন্তু আমি মাকে ভুলতে পারতেছি না, যে যার জন্য আমি এত বড় হয়েছি। আপনি মাকে কেন ভুলতে চাচ্ছেন? হ্যাঁ,
মানে আপনি মাকে কেন ভুলতে চান? ভুলতে চাইতেছি, অনেক সময় মনে কর নিজে কান্না করে দিশাহারা হয়ে যায়, মনে চাচ্ছে যে আমি আত্মহত্যা করি, যে আমি এভাবে বেঁচে থাকবো কেন, আমার মা থাকলে আমার পাশে থাকবে। আপনার মার উদ্দেশ্যে কিছু বলার আছে? আমার আপনি তো বলতে পারেননি কখন তাকে ফোনে, আপনি ফোন করতে পারবেন না কারণ আপনি ওয়াদা করেছেন। আপনি আমাদের হ্যালো 8920 এর মাধ্যমে আপনার মাকে ইন্ডিকেট করে, আপনার মাকে স্মরণ করে, মনে করেন আপনি এখানে বললে আপনার মা শুনবে, আপনি ফোন করছেন না, দিস ইজ ইউর লাস্ট চান্স টু টক ইউর মাদার। আপনি বলেন আপনার মাকে কি বলতে চান। আমি আমার মাকে বলতে চাই, মা আমাকে তোমার কাছে তুমি নিয়ে নাও আমাকে, কারণ আমার ইচ্ছে করতেছে সব সময় তোমার কাছে থাকি, তুমি একটু হাত বুলিয়ে আমাকে আদর করো, আমাকে কোনোদিন কেউ আদর করেনি মা। ওকে, রেজার গল্প এখানে শেষ হচ্ছে। আমরা একটু যাবার বেলায় আপনাকে একটু যেটা বলে করে দিতে চাই, হ্যালো 8920 আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। আপনি এসে আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন, এবং আমরা বারবারই বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। কি অপেক্ষা করছে রেজার জন্য ভবিষ্যতে আমরা কেউ জানি না। আমরা শুধু একটা কথা বলতে চাই, যে চড়াই উত্তরাই পার করে দিয়ে এই মানুষটা 30 বছরের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি তাকে সামনাসামনি দেখেছি, এবং 30 বছরে তার যে চেহারার ছাপ, এটা আসলে 40 বছর কেউ ছাড়িয়ে যায়। একজন বয়স্ক মানুষ যেরকম হয়ে যান কাজের ভারে, একজন শিক্ষা এরকম একজন মানুষ। আমি বাকরুদ্ধ, আমি আসলে কি বলবো আমি ঠিক জানি না।